এবং ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা খুবই ইজি জিনিস বাট পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। সো প্রশ্নগুলা কেমন হয়, আমরা সেগুলা কিভাবে অ্যান্সার করতে পারি, সেই রিলেটেড আলোচনাটাই কিন্তু সম্পূর্ণ ক্লাস জুড়েই হবে। তোমাদের কোনো কিছুতে ডাউট থাকলে, কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকলে, সেটা তুমি টিচার্স ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো, অথবা তোমাদের যে কিউএনডে আছে সে সরাসরি কিউএনডে অপশনেও কিন্তু তোমরা সেটা জিজ্ঞাসা করতেই পারো। ওকে। আবার আমি যখন কোনো রেসপন্স জানতে চাইবো, যখন কোনো কুইজ কোশ্চেন দিব, তোমরা সেটাতেও পার্টিসিপেট করবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তবে ক্লাস শুরু করার আগে দুইটা কথা। আমাদের প্রত্যেকেই তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকটা নিয়ে বসো এবং সাথে খাতা কলম নিয়ে বসো। যেখানে যা লিখতে বলবো সেখানে তা লিখবা। কিছু জিনিস বইতেই লিখে ফেলতে পারো তোমরা, তাহলে বইটা একদম মাস্টার নোট হয়ে যাবে আর কি। একটা জিনিস হলো, যারা যে যে ডিভাইসে ক্লাস করতেছো না কেন, সবগুলো নোটিফিকেশন বন্ধ করে রাখো। আগামী যতটুকু সময় আমি ক্লাস নিব ততটুকু সময় যেন তুমি সম্পূর্ণটা ক্লাসে মনোযোগ দিতে পারো। চলো আমরা শুরু করছি লেকচারটা। দেখো, আমরা সবসময় বলেছি যে আমাদের রেফারেন্স বুক হবে হচ্ছে হাজারি স্যারের বই, যেটা ইংলিশ ভার্সনে হারাধন নাগ স্যারের বই নামে পরিচিত। হ্যাঁ, এখানে দেখো এই যে সবগুলা টপিকই, তিনটা টপিকই কিন্তু ট্রিপল স্টার টপিক। সো আজকের লেকচার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো আমাদের প্রথমে আসছে হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। যে কোনো টপিক শেখার আগে আমরা আগে জেনে নিব যে এই ইলেকট্রন কনফিগারেশন থেকে আমার কি কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে রিয়েল অরবিটাল, হ্যাঁ, অথবা আমরা বলি যে পসিবল অরবিটাল, অর হুইচ অরবিটাল ইজ পসিবল, হুইচ অরবিটাল ইজ নট পসিবল, এই টাইপের কোশ্চেন আসে হচ্ছে। তারপরে হচ্ছে কোশ্চেন আসে স্ট্রেংথ অফ অরবিটাল, হ্যাঁ, স্ট্রেংথ অফ অরবিটাল, কোন অরবিটালের স্ট্রেংথ বেশি, কোন অরবিটালের স্ট্রেংথ কম, কোনটা বেশি স্ট্রঙ্গার, কোনটা কম স্ট্রঙ্গার, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। তারপরে আসে হচ্ছে অর্ডার, যেটা আলটিমেটলি স্ট্রেংথ দিয়ে করতে হয় আর কি, অর্ডার অফ অরবিটাল। হ্যাঁ, আচ্ছা, তারপরে পরীক্ষা এখান থেকে আরো কোশ্চেন হতে পারে ডিরেক্টলি ইলেকট্রনিক কনফিগারেশন, যেটাকে আমরা ইলেকট্রন কনফিগারেশনও বলতে পারি। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন হতে পারে ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন। হ্যাঁ, এখন ইলেকট্রন কনফিগারেশন মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিভিয়াস ইয়ারে দেখছি আমরা ডিরেক্টলি কোনো একটা তোমার যে কোনো একটা অ্যাটম দিয়ে জাস্ট এটাকে বলছে যে এটা ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আমরা আসতে দেখেছি। এছাড়া পরীক্ষা কোশ্চেন হতে পারে হচ্ছে তোমার অড নাম্বার ইলেকট্রন, হ্যাঁ, অর ইভেন নাম্বার ইলেকট্রন, কোনটাতে বেশি থাকে কোনটাতে কম থাকে। ঠিক আছে, তাহলে অড নাম্বার ইলেকট্রন মানে আমি এগুলো তোমাদেরকে বলতেছি কি, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ যেসব জায়গা মেডিকেলের মতো ভর্তি পরীক্ষা হয়, যেমন বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ কোশ্চেন যেখানে যেখানে হয়, সেই সব জায়গাতে ওভারঅল এই সব টপিক থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা এক্সেপশন, হ্যাঁ, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এক্সেপশনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সো এই ইলেকট্রনিক কনফিগারেশনেরও কিন্তু এক্সেপশন থাকে, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে আলাদা আলাদা করে পড়বো ইনশাআল্লাহ। চলো দেখি আমরা প্রথমে যাই ইলেকট্রন কনফিগারেশন। এখন দেখো ইলেকট্রন কনফিগারেশনের আমাদের বেশ কিছু প্রসেস বা বেশ কিছু আমরা বলি যে প্রিন্সিপালস আছে। সো এই ইলেকট্রন কনফিগারেশনের যে প্রিন্সিপালস গুলো পাই, তার মধ্যে তিনটা প্রিন্সিপালস হচ্ছে আউবা প্রিন্সিপাল, হুন্স প্রিন্সিপাল, আরেকটা হলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এখন দেখো এখানেও কিন্তু এই যে দেখো বক্স করে দিয়ে লেখা আছে ম্যাট 16 17 ডেট তোমার হচ্ছে 19 20, এই কথাগুলো মানে তো তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো। এমইটি মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কোন সেশনে প্রশ্নটা এসেছিল, 16 17 সেশনে। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কোন সেশনে প্রশ্নটা এসেছিল, 19 20 সেশনে প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, এখন দেখো এত সহজ জায়গা থেকে মেডিকেল কোশ্চেন আসলে এরকম যে হুইচ ওয়ান ইজ নট আ প্রিন্সিপাল ফর ইলেকট্রন কনফিগারেশন, এরকম কোশ্চেন পরীক্ষা এসেছিল আর কি। তো এই তিনটার বাইরে যেটা দেওয়া থাকবে প্রত্যেকটাই মানে কোনটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল না। তাহলে এখান থেকে আমাদের শুধু নামগুলো জানলেই চলবে এবং আমি জানি তোমরা সবাই এই তিনটা নাম জানো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে আমাদের প্রথম যে ইলেকট্রন কনফিগারেশন আমরা এটাকে বলে থাকি আউফবাউ প্রিন্সিপাল। তোমরা সবাই জানো যে আউফবাউ এটা একটা জার্মান ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা জার্মান ওয়ার্ড। সো এই জার্মান ওয়ার্ডের অর্থ হলো বিল্ডিং আপ। কি বিল্ডিং আপ করতেছে, ওই যে ইলেকট্রনের যে মানে অরবিটালের যে এনার্জি আছে, লোয়েস্ট এনার্জি কোথায় আছে, হাইয়েস্ট এনার্জি কোথায় আছে, মানে এই এনার্জির যে একটা অর্ডার, সেই অর্ডারটা অনুযায়ী হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো এন্ট্রি করবে। ইলেকট্রন প্রথমে এন্ট্রি করবে কোথায়, লোয়েস্ট এনার্জি যে অরবিটাল আছে সেখানে আগে এন্ট্রি করবে, তারপরে হচ্ছে যেখানে হাইয়েস্ট এনার্জি আস্তে আস্তে সেখানে যাবে আর কি। এখন এই যে অরবিটালের যে এনার্জি, এই যে যেটা বলছে যে লোয়ার এনার্জি ফিল্ড আপ হবে তার বিফোর দা হায়ার এনার্জি লেভেল। ঠিক আছে, মানে এই যে অর্ডারটা যে হবে, এই অর্ডারটা কিসের উপর ডিপেন্ড করবে, অর্ডারটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের n প্লাস l এর ভ্যালুর উপর। ঠিক আছে, n প্লাস l এর ভ্যালুর উপর। ঠিক আছে, n প্লাস l এর ভ্যালু যার বেশি হবে, তার এনার্জি বেশি, আর n প্লাস l এর ভ্যালু যার কম হবে তার এনার্জি কম। এখন তাহলে একটু যদি আমরা একটু খেয়াল করি, যেমন আমরা যদি তোমাদেরকে এখানে দেই, যেমন বললাম যে 3D, তারপর দিলাম 4s, তারপর দিলাম 5p, তারপর দিলাম 6s। ঠিক আছে, এবং তারপর দিলাম হচ্ছে 4f। মনে করো যে এই কয়েকটা আমি তোমাদেরকে অরবিটাল দিলাম। এখন আমার কথা হলো যে এই যে এখানে পাঁচটা অরবিটাল দিয়েছি, এদের মধ্যে হাইয়েস্ট এনার্জি কোন অরবিটালে, বা হুইচ অরবিটাল হ্যাজ হাইয়েস্ট এনার্জি, হুইচ অরবিটাল হ্যাজ লোয়েস্ট এনার্জি, যখন আমি এটা ক্যালকুলেট করতে যাব আমাকে ক্যালকুলেশন করতে হবে কোন নিয়ম দিয়ে, এই যে n প্লাস l যে ভ্যালুটা আছে সেটা দিয়ে। তাহলে দেখো এই n প্লাস l এর ভ্যালু দিয়ে কিভাবে আমরা এই হিসাবটা করব, যেমন দেখো প্রথমটা আছে 3D, তো 3D তে আমার n এর ভ্যালু কত হবে, 3 হবে। গতকাল ক্লাসে শিখাইছি আমরা যে এরকম যখন একটা অরবিটাল থাকে প্রথম সংখ্যাটা হচ্ছে n এর ভ্যালু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, আর d এর জন্য আমাদের l এর ভ্যালু কত হবে, d এর জন্য 2 হবে আর কি। হ্যাঁ, তাহলে 3 প্লাস 2 মানে হচ্ছে 5। তাহলে প্রথমটা 3D তে পাই আমরা কত, 3D তে পাচ্ছি হচ্ছে 5। তারপর দেখো 4s, 4s এ কত পাচ্ছি খেয়াল করো, 4s এর জন্য কত 0, তাহলে কত হবে এটা 4। তারপর 5p তে দেখো কত 5p, তাহলে 5p তে হচ্ছে n হচ্ছে 5, p এর জন্য l কত, p এর জন্য l হচ্ছে তোমার 1, p এর জন্য l হচ্ছে তোমার 1। ঠিক আছে, আচ্ছা তাহলে p এর জন্য l হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে 5 প্লাস 1 সমান কত হলো 6। আচ্ছা, তারপর দেখি আমরা 6s। এখন দেখো 6s, 6s এর জন্য হচ্ছে 6 প্লাস 0, 6 প্লাস 0 তে কত হবে 6। তারপর দেখো 4f, তাহলে 4f এর জন্য যদি আমি লিখি তাহলে এখানে হবে 4f এর জন্য l এর ভ্যালু কত হয় 3 হয়, তাহলে কত হলো 7। এখন তুমি দেখো এখান থেকে যে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি কোথায় পেলাম আমরা, 4f, একদম এক্স্যাক্টলি বলে ফেলছি, 4f হচ্ছে হাইয়েস্ট এনার্জি। আর লোয়েস্ট এনার্জি কোথায় পেলাম আমরা, 4s, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট এনার্জি। তাহলে হাইয়েস্ট এনার্জি পেলাম এখানে হচ্ছে হাইয়েস্ট এনার্জি, হ্যাঁ, এখানে পেলাম হচ্ছে হাইয়েস্ট এনার্জি, এখানে পেলাম হচ্ছে আমরা লোয়েস্ট এনার্জি। এখন আরেকটা টাইপের কোশ্চেন তো পরীক্ষায় হয় আমরা বলছি, সেটা হলো অর্ডার। এখন তুমি যদি অর্ডারটাতে সাজাও, প্রথমে তোমাকে লিখতে হবে হচ্ছে লোয়েস্ট এনার্জি, তাহলে আমি প্রথমে লিখব হচ্ছে 4s, তারপরে লিখতে হবে হচ্ছে মানে আমি এই কয়টার মধ্যে সাজাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এরপরে কোনটা লিখব, এই পাঁচটার মধ্যে এরপর 4s এর পরে কোনটা দিব, তাহলে আমার 3D আছে, তাহলে আমি এখানে দিব হচ্ছে 3D, 3D এর পরে কোনটা লিখব, দেখো 3D এর পরে আমি যেটা লিখতে যাব সেখানে গিয়ে কিন্তু আমি ছোটখাটো একটা বিপদে পড়ে গেছি। কিরকম একটা বিপদে পড়ে গেছি, দেখো এই 5p এবং 6s দুইটার মধ্যে কিন্তু আমার ভ্যালু আসছে হচ্ছে 6। তাহলে যেহেতু দুইটার মধ্যে ভ্যালু আসছে 6, এখন কোনটাকে লোয়ার এনার্জি বলবো, কোনটাকে হায়ার এনার্জি বলবো, এটা নিয়ম হলো কি, যখন এই n প্লাস l এর ভ্যালু যখন সেম হয়ে যাবে, n প্লাস l এর ভ্যালু সেম হয়ে গেলে আমরা তখন দেখব যার n এর ভ্যালু কম সেটা হবে লোয়ার এনার্জি, আর যার n এর ভ্যালু বেশি সেটা হবে হায়ার এনার্জি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানটাতে আমরা প্রথমে দেখো 5p তে n এর ভ্যালু কম, তাহলে n এর ভ্যালু কম হওয়ার জন্য এই 5p হবে হচ্ছে লোয়ার এনার্জি, তারপরে 5p চেয়ে বেশি হবে হচ্ছে 6s, এবং সবার শেষে থাকবে হচ্ছে এই যে আমাদের 4s। তাহলে এটা হচ্ছে অর্ডার। তাহলে তোমার পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসবে, তোমার এমসিকিউ প্রশ্নে কিরকম প্রশ্ন হতে পারে, এই যে কোনটাতে হাইয়েস্ট এনার্জি আছে, কোনটাতে লোয়েস্ট এনার্জি আছে, এরকম এমসিকিউ, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অর্ডার রিগার্ডিং আউবা প্রিন্সিপাল, রিগার্ডিং ইলেকট্রনিক কনফিগারেশন। হ্যাঁ, এরকম পরীক্ষা হতে পারে, কোশ্চেন হতে পারে। আবার তোমার পরীক্ষা এরকম কোশ্চেন হতে পারে, ইন হুইচ অরবিটাল ইলেকট্রন এন্টার্স ফার্স্ট, এরকম কোশ্চেন হতে পারে। তখন অ্যান্সার করতে হবে কি, যে অরবিটালটার এনার্জি কম সেখানে ইলেকট্রন আগে এন্টার করবে, যে অরবিটালটার এনার্জি বেশি সেখানে ইলেকট্রনটা পরে এন্ট্রি করবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল আলোচনা কিভাবে আমরা n প্লাস l দিয়ে কোশ্চেন আসলে পরীক্ষা অ্যান্সার করব। এখন দেখো আরেকটা প্রিন্সিপাল বলছে হচ্ছে পাউলিস
পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের পড়াশোনাটা আমরা মোটামুটি গতকালকে কিন্তু আগে রাখছি যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে কোয়ান্টাম নাম্বারের উপর, অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কার উপর, কোয়ান্টাম নাম্বারের উপর। আমরা গতকালকে কতগুলো কোয়ান্টাম নাম্বার শিখছি বলো তো তোমরা একটু চ্যাট বক্সে সরি টিচার্স ইনবক্সে বলো। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছো, হোয়াট কোশ্চেন করছো যে ভাই অর্ডারটা মুখস্থ করতে হবে নাকি এক্সামে n প্লাস l ক্যালকুলেট করে করবা? অবশ্যই যেটা ক্যালকুলেট করে অ্যানসার করা যায় সেটা তুমি ক্যালকুলেট করে অ্যানসার করবা। এখন তোমার n প্লাস l ক্যালকুলেট করে অ্যানসার করতে কিন্তু খুব অল্প সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু দরকার নাই। তুমি শুধু শুধু কেন এই জিনিস মুখস্থ করবা? মুখস্থ করার অনেক জিনিস আছে, অনেক টপিক আছে, হ্যাঁ, যেখানে মুখস্থ করতে বলবো সেখানে মুখস্থ করবা। তাহলে এই যে দেখো অনেকে কিন্তু অ্যানসার দিয়েছে যে আমরা কোয়ান্টাম নাম্বার কতগুলো পেয়েছি, কোয়ান্টাম নাম্বার কিন্তু আমরা 4টা পেয়েছি। এই যে 4টা কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু এগুলো নিয়ে হচ্ছে আমাদের পাউলিস এক্সক্লুশন থিওরি। আমরা জানি যে এই যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার পাই, কিন্তু মানে কোনো দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনো সেম হবে না, অ্যাটলিস্ট একটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে একটা কুইজ কোশ্চেন কিন্তু দিয়েছিলাম, মানে একটা কুইজ কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমরা দিয়েছিলাম যে 24th যে ইলেকট্রনটা আছে এই 24th ইলেকট্রনটার জন্য আমরা 4টা কোয়ান্টাম নাম্বার বের করে দেখাইছিলাম। আবার আমি কিন্তু তোমাদের কাছে যে ক্যালসিয়ামের যে 20th ইলেকট্রন আছে সেটাও কিন্তু বের করে দেখাইছিলাম ক্লাসে। আজকেও একটু দেখবো, সামনে বই আসবে তখন দেখবো আর কি। এটা হলো হুমস প্রিন্সিপাল। হুমস প্রিন্সিপালটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, মানে তোমরা এইচএসসি লেভেল থেকে পড়ে আসছো আর কি। তো এই হুমস প্রিন্সিপালের মধ্যে বলছে কি যে ইলেকট্রনগুলো প্রথমে হচ্ছে তোমার বলা হয় 2 or more degenerate orbital available থাকলে 1 electron goes into each until they are half full, ঠিক আছে? until they are half full। তাহলে সবার আগে কি করবে, প্রথমে সবগুলোকে মানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে ফুলফিল করবে, তারপর হচ্ছে ডাবল করবে আর কি। ওকে, আচ্ছা এখন দেখো এখানটাতে এই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে আমরা কি বলছি, এখান থেকে পরীক্ষা আসার মতো জিনিস হচ্ছে আমাদের ওই যে যেটা হচ্ছে তোমার কোয়ান্টাম নাম্বার। যেমন দেখো এখানে হিলিয়াম অ্যাটমের জন্য কোয়ান্টাম নাম্বার দেখানো আছে। ওকে, মানে হিলিয়াম অ্যাটমের জন্য there are 2 electrons in helium atom, এই দুইটা ইলেকট্রন কিভাবে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো আইডেন্টিফাই করতে পারি, খুব ইজি, কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করে ফেলতে পারবা। দেখো এই যে হিলিয়াম, হ্যাঁ, হিলিয়ামের আমরা অ্যাটমিক নাম্বার কত জানি, অ্যাটমিক নাম্বার জানি হচ্ছে 2, তাই না? গতকালকে পড়েছি, কারণ হিলিয়ামের মধ্যে প্রোটন কয়টা ছিল, 2টা প্রোটন ছিল। ওকে, তাহলে এই হিলিয়ামের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে এটা কি হবে 1s2, ঠিক আছে? 1s2। এখন এই যে 1s2 এখানে যে দুইটা ইলেকট্রন আছে তার এই দুইটা ইলেকট্রনের জন্য তার কোয়ান্টাম নাম্বারগুলো কিরকম কিরকম হবে। তাহলে আমার কি কোয়ান্টাম নাম্বার কি বের করতে হবে, n বের করতে হবে, l বের করতে হবে, m বের করতে হবে এবং s বের করতে হবে। তাহলে দেখো n এর ভ্যালুটা আমি কত পাবো, এখানে n এর ভ্যালুটা পাবো কত 1, l এর ভ্যালুটা কত পাবো 0, কারণ যেহেতু s, l যদি 0 হয় m অবভিয়াসলি কি হবে 0 হবে। তাহলে এই যে আমাদের যে হিলিয়ামের যে দুইটা ইলেকট্রনের জন্য কিন্তু এই প্রথম 3টা কোয়ান্টাম নাম্বার কিন্তু সেম হলো, ঠিক আছে? এই প্রথম 3টা কোয়ান্টাম নাম্বার সেম হওয়ার পরে যখন আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারে আসবো তখন কিন্তু দুইটা ইলেকট্রনের জন্য আমরা ভিন্ন দুইটা ভ্যালু পাবো, একটার জন্য পাবো আমরা প্লাস হাফ, আরেকটার জন্য পাবো আমরা মাইনাস হাফ। এই জিনিসটা কি দেখো একটু বইয়ের মধ্যে সাজায় গুছায় লিখছে কিভাবে, যে n = 1, l = 0, m = 0, s = প্লাস হাফ, এখানে পুরোটাই মিল আছে, শুধু s = মাইনাস হাফ। এটাকে কিন্তু আমরা সরাসরি এই ভ্যালুগুলো দিয়েও কিন্তু লিখতে পারি, হ্যাঁ, 1 0 0, তারপর লিখতে পারি আমরা প্লাস হাফ, এরকম করেও কিন্তু আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো হুমস প্রিন্সিপাল, হুমস প্রিন্সিপাল অলরেডি তোমরা পড়ে ফেলছো, এটা আসলে যে বক্স রুল যেটাকে বলা হয়ে থাকে। তবে একটা জিনিস এখান থেকে তোমরা মনে রাখবা যে হুমস রুল অ্যাপ্লিকেবল হয় না কোন অরবিটালে, একটু বলো তো দেখি, হুমস রুল অ্যাপ্লিকেবল হয় না কোন অরবিটালে? ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, আজকের ক্লাসটা ক্লাসের থেকেই পড়া হয়ে যাবে আশা করি, হ্যাঁ, যে 3টা ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যতটুকুই ক্লাস নেই না কেন সম্পূর্ণ টাইমটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এটুকু আমরা বলতে পারি ক্লাস থেকে। ভেরি গুড, এস অরবিটাল, ঠিক আছে? না, এই হুমস রুল নট অ্যাপ্লিকেবল ফর হুইচ অরবিটাল, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, হ্যাঁ, কোন রুলসের জন্য বা কোন অরবিটালের জন্য অ্যাপ্লিকেবল হবে না, তাহলে হবে কোনটা, সেটা এস অরবিটাল। তাহলে এস অরবিটালের জন্য আমরা কি পাবো না, হুমস রুলকে অ্যাপ্লিকেবল বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে কোন একটা অ্যাটমের নাম বলো তো দেখি, কোথায় আমরা হুমস রুলকে অ্যাপ্লিকেবল বলতে পারি না? পরীক্ষায় এরকম প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন হলে আসতে পারে, এরকম প্রশ্ন যদি দিয়ে দেয় যে ইন হুইচ অ্যাটম হুমস রুল ইজ নট অ্যাপ্লিকেবল, কোন কোন ক্ষেত্রে পাবো না? হাইড্রোজেন, ভেরি গুড, যেখানে যেখানে দেখবো হাইড্রোজেন আছে সেখানে মানে এটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল হবে না, ইভেন হিলিয়ামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ দুইটা ইলেকট্রন আছে, এটা হুমস রুলের কোথায় অ্যাপ্লিকেবল হবে। ওকে, তাহলে এখন দেখো মেরিট্রিক্সের কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানটাতে, এই যে আউটবাউ জার্মান ওয়ার্ড বিল্ডিং এগুলো আমরা কিন্তু পড়ে ফেলছি, হ্যাঁ। আর অরবিটালের মধ্যে যে ডিজেনারেট অরবিটাল থাকে এর মধ্যে আমরা বলি যে পি অরবিটালের মধ্যে হচ্ছে 3টা অরবিটাল, পি সাবশেল অ্যাকচুয়ালি 5টা ডি অরবিটাল, 7টা এফ অরবিটাল, এগুলোকে বলা হয় যে অলমোস্ট ডিজেনারেট স্টেটে থাকে, সেম এনার্জিতে থাকে। নন ডিজেনারেটে থাকে এদের মধ্যে কিছুটা ডিফারেন্স দেখা যায়, যেটা আমরা লেকচার 2 তে পড়বো নন ডিজেনারেট হলে কি হয়, হ্যাঁ, ওই যে আমরা পড়বো যে তোমার ডি অরবিটাল যেই অ্যাটমস গুলো আছে, হ্যাঁ, ডি অরবিটালস যারা আছে এদের একটা তোমার একটা কিছু স্পেশাল টাইপের কিছু অ্যাটমস থাকে, তাদেরকে কি বলি আমরা, ট্রানজিশন এলিমেন্ট, কিছু এলিমেন্ট থাকে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্টের মধ্যে বলা হয় থাকে যেটা কালারফুল হয়, ওই কালারফুলটা কেন হয় ওইটার এক্সপ্লেনেশনে কিন্তু এসব কথাবার্তা চলে আসবে। এখন দেখো আমরা সবাই n প্লাস l রুলটাকে কিন্তু জানি, কি করি এখানে আমরা অরবিটালের এনার্জি ক্যালকুলেট করি। এখন এই n প্লাস l রুল দিয়ে অরবিটালের যে এনার্জি ক্যালকুলেট করা হয় সেই রুলসটাকে বলা হয় থাকে মেডিলাংস রুল, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি, মেডিলাংস রুল। n প্লাস l দিয়ে হিসাব করে এটা সবাই জানে, বাট এটার নাম যে মেডিলাংস রুল এটা কিন্তু অনেকেই জানে না, এটা একটু গ্রোসারি বই ইনফরমেশন, এই কারণে তোমাদের হয়তো বা অনেকের কাছে নাও জানা থাকতে পারে আর কি। ওকে, আচ্ছা এখন এখান থেকে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে লিখতে হয়, যেমন জিরকোনিয়ামের জন্য দেখাইছে। তো এটা তো অ্যাকচুয়ালি লিখতে হয় হচ্ছে যেভাবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা আসবে, হ্যাঁ, সেভাবে লিখবা, মানে কোনটার পর কোনটা, ওই যে আমাদের যে তোমার এনার্জি লেভেল অনুসারে কোন অরবিটালের পর কোন অরবিটাল আসবে সেই অনুযায়ী লিখতে হবে। 1s2 2s2 2p6 এরকম করে করে বাকিটা লিখতে হবে। এটা তোমরা অলরেডি সবাই জানো, একাডেমিকে অনেক ইম্পর্টেন্ট দিয়ে পড়া হয়েছে, এটা আমি জানি, সো আর রিপিট করছি না। তুমি আমাকে এই যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্নের অ্যানসার দিয়ে দাও, হ্যাঁ। এটা মনে করো প্রশ্ন নাম্বার 1, এটা মনে করো প্রশ্ন নাম্বার 2, কোনটার অ্যানসার কি হবে? খুব ইজি, গতকালকে পড়ানো হয়েছে। হাউ মেনি অরবিটালস আর ডি সাবঅরবিট, সাবঅরবিট মানে আমরা বুঝতেছি হচ্ছে সাবশেল আর কি, হ্যাঁ। ডি সাবঅরবিটে কয়টা অরবিটাল পাওয়া যায়? ওকে, কতগুলো হবে এটা মুখস্থই জানা যায়, তাই না? ডিতে কতগুলো হবে আবার তুমি বের করতে পারো, যে কোনো একটা সাবঅরবিটের মধ্যে অরবিটাল নাম্বার বের করা যায় কোন ইকুয়েশন দিয়ে, 12 + 1 দিয়ে। তাহলে ডি এর জন্য এল এর ভ্যালু কত, 2, তাহলে 2 * 2 + 1 তাহলে কত হবে অ্যানসার 5। ওকে, আচ্ছা পরেরটা দেখো, হাউ মেনি অরবিটালস আর ইন এফ সাবশেল, তাহলে কত হবে? একই, এটা দিয়ে হিসাব করা যায়, এটা দিয়ে কিন্তু হিসাব করা যায়, তাহলে হিসাব করো 2l + 1, ঠিক আছে? এখন 2 * l এর ভ্যালু এফ এর জন্য কত, 3, তাহলে +1 তাহলে কত হবে এখানে 7। ওকে, তাহলে এখানে পাবো আমরা 7 অরবিটাল। ওকে, যদি ইলেকট্রন বলতো কতগুলো হইতো, ইলেকট্রন বললে এগুলো ডাবল হইতো আর কি। ওকে, কারণ আমরা জানি প্রতিটা অরবিটালের মধ্যে দুইটা করে ইলেকট্রন পাওয়া সম্ভব। আচ্ছা এবারে আমরা যে টপিকটাতে আসছি সেটা হলো ডেভিয়েশন অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ওই যে আমি এক্সেপশনের কথা বলেছিলাম তোমাদেরকে, হ্যাঁ, এক্সেপশনের কথা বলেছিলাম যেটা হলো ডেভিয়েশন অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো এই হাফ ফিল্ড অরবিটাল আর ফুল ফিল্ড অরবিটালের স্টেবিলিটি অনেক বেশি, এই কারণে অরবিটাল সবসময় চায় হাফ ফিল্ড হওয়ার জন্য অথবা ফুল ফিল্ড হওয়ার জন্য। যেমন দেখো আমি যদি এই ক্রোমিয়াম 24 কে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশনে নিতে চাই, তখন দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 এরকম আসার কথা, হ্যাঁ, এরকম আসার কথা না, সরি, আসার কথা হচ্ছে প্রথমে 4s2 তে যাবে, তারপর 3d4 এ যাবে। কিন্তু এই 3d4 এটা আরেকটা ইলেকট্রন পেলেই হাফ ফিল্ড অবস্থায় যাবে, আর হাফ ফিল্ড অবস্থায় যাওয়ার পর তার স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। এই কারণে ইলেকট্রনটা 4s2 থেকে এই s অরবিটাল থেকে চলে যায় ডিতে গিয়ে হচ্ছে এটাকে কি করে দিচ্ছে, এটাকে কিন্তু তোমার হাফ ফিল্ড করে দিচ্ছে। ওকে, একই রকম দেখতে পাই আমরা কপারের জন্য, তাহলে এইগুলো হচ্ছে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। এই কপারের ডিটা হচ্ছে ফুল ফিল্ড হয়ে যায়, তাহলে পরীক্ষায় এখানে
এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন বলতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইলেকট্রন কনফিগারেশন ফর ক্রোমিয়াম অর হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইলেকট্রন কনফিগারেশন ফর কপার। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা হতে পারে। অথবা তোমার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে হুইচ মলিকিউল সরি হুইচ এলিমেন্ট শোজ এক্সেপশন অফ দ্য ইলেকট্রন কনফিগারেশন, হুইচ এলিমেন্ট শো এক্সেপশন ইন ইলেকট্রন কনফিগারেশন। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের টোটাল 21 এলিমেন্টস আছে, টোটাল 21 এলিমেন্টস আছে, 21 এলিমেন্টস আছে যারা এই যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হওয়ার জন্য তোমার হচ্ছে ডেভিয়েশন দেখায়, ডেভিয়েশন দেখায়, ঠিক আছে। 21 এলিমেন্ট ডেভিয়েট ফ্রম ইলেকট্রন কনফিগারেশন। কতগুলো ডেভিয়েশন দেখায়? 21 এলিমেন্ট। এর মধ্যে ভাইয়া 21 সবগুলো তো আর আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না বা অনেক বেশি ডিফিকাল্ট, সো আমরা কয়েকটা মনে রাখবো। তো আমাদের একটা সেকেন্ড রেফারেন্স বই হচ্ছে কবি স্যারের বই, যার ইংলিশ ভার্সনটা পাওয়া যায় না, কিন্তু আমরা ক্লাসে অনেক ইনফরমেশন কবি স্যারের বই থেকে পড়াই, সেটা কিন্তু তোমাদের ক্লাস নোটে লিখে দিই। কবি স্যারের বইয়ে একটা বক্স দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেখানে বলা আছে যে এরা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের ডেভিয়েশন দেখায়। আমরা সেই বক্সটা করে নিই চলো। সেই বক্সের মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে, যেমন একটা আছে হচ্ছে কপার, একটা আছে হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে। তারপর আছে হচ্ছে মলিবডেনাম, তারপর আছে হচ্ছে প্যালাডিয়াম, তারপর আছে হচ্ছে ল্যান্থানাম, ঠিক আছে। মলিবডেনাম, প্যালাডিয়াম, ল্যান্থানাম, তারপরে আছে হচ্ছে গোল্ড, তারপর আছে সিলভার, তারপর আছে প্লাটিনাম। দেখো এই যে কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, প্যালাডিয়াম, ল্যান্থানাম, অরাম, গোল্ড, প্লাটিনাম, এই যে এখানে ভাইয়া কয়েকটা এলিমেন্ট লিখছি। এই কয়েকটা এলিমেন্ট কিন্তু অনেকে আছে এমনি মনে রাখতে পারবে, আবার অনেকে আছে যে না এটা আমার এমনি মনে থাকবে না। তো যাদের এমনিতে মনে থাকবে না তাদের জন্য হচ্ছে আমরা নিমোনিক করতে পারি। যেমন এখানে আমরা একটা নিমোনিক করতে পারি এরকম, যেমন চিরকুমারী, বাংলা লিখতেছি সরি, তারপর এটা বাংলা ছাড়া নিমোনিকটা হয় না আর কি। চিরকুমারী মলি পেলো, পেলো পেলো সোনা রূপা প্লাটিনাম, চিরকুমারী মলি পেলো সোনা রূপা এবং এখানে হচ্ছে প্লাটিনাম। তাহলে চিরকুমারী মলিকে সোনা রূপা প্লাটিনাম পাওয়া দাও, এবং এরা হলো ডেভিয়েশন দেখাবে। পরীক্ষা থেকে কোশ্চেন আসবে হুইচ ওয়ান শোস ডেভিয়েশন ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে পারবো তো আমরা, তাই না? চিরকুমারী মলি পেলো সোনা রূপা প্লাটিনাম, চিরকুমারী মলি পেলো সোনা রূপা প্লাটিনাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখি আমরা ডিটারমাইনিং রিলেটিভ ভ্যালু অফ দ্য এনার্জি অফ দ্য টু অরবিটালস ইন ইলেকট্রন, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, এগুলো আমাদের সবিশেষ n প্লাস l রুল আর কি। লোয়ার এনার্জিতে n প্লাস l এর ক্ষেত্রে কম হবে, আর হায়ার এনার্জিতে n প্লাস 1 হচ্ছে বেশি হবে। তো কোনটাতে আগে এন্ট্রি করবে, কোনটা, এগুলো আমরা মোটামুটি সব পড়ে ফেলছি। তোমরা জাস্ট এই পেজ একবার করে রিডিং দিবা আর কি। স্টেবিলিটির জন্য হচ্ছে ডিফারেন্স হয়, সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এবং কিছু এক্সেপশন, এই যে দেখো অনেকগুলো এক্সেপশন এখানে দেওয়া আছে, 21 এলিমেন্ট, সবগুলো ভাই মুখস্থ করতে হবে না। তবে ভাইয়া যে কয়টা লিখে দিছি এটা খুব ভালো মতন পড়বা, কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, যেটা দেখো তুমি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17 18 কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। হ্যাঁ, তো তোমার এখান থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা হতেই পারে। আচ্ছা, তো চলো আমরা মাত্র শিখলাম গরম গরম একটা কুইজ দিয়ে ফেলি। গরম গরম কুইজ দিয়ে ফেলি মানে হলো যে এই কুইজটা তোমরা এখন অ্যানসার করবা, আমি লঞ্চ করে দিচ্ছি, মাত্র শিখছি। ঝটপট অ্যানসার করে ফেলো। অনেকেই কারেক্ট অ্যানসার দিছে, তারপরেও কিন্তু কয়েকজন ভুল করছে। ঠিক আছে, পুরোটা শেষ করে দেই। আচ্ছা, একটু ঠিক আছে, একটু তোমাদেরকে ক্লিয়ার বোর্ডটা দেখা দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু দেখি তাড়াহুড়া করতে গিয়ে কেউ ভুল করছে কিনা। তাড়াহুড়া করতে গিয়ে কেউ ভুল করে নাই, মোটামুটি সবাই ঠিকঠাকই বলছে আর কি। সবার আগে কার অ্যানসার দিছে তাদেরকে দেখতে পাচ্ছ আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো সামনের দিকে দিই। একজন দুজন তো ভুল করবে, এটা খুবই স্বাভাবিক। হুইচ এলিমেন্ট শো ডাজন্ট শো ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। মানে কোনটা ইলেকট্রনিক কনফিগারেশনে ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন দেখায় না। দেখো ল্যান্থানাম ডিফারেন্ট দেখায়, ক্রোমিয়াম ডিফারেন্ট দেখায়, অরাম ডিফারেন্ট দেখায়। কিভাবে শিখছি? এই যে চিরকুমারী মলি পেলো সোনার রূপা প্লাটিনাম, চিরকুমারী মলি পেছে সোনার রূপা প্লাটিনামের মধ্যে কিন্তু আছে। প্যালাডিয়াম ছিল, পোলোনিয়াম কিন্তু ছিল না, সো অ্যানসার শুড বি অপশন সি। ওকে, নেক্সট, ইলেকট্রন কনফিগারেশন অ্যাপ্লিকেশনস কি? দেখো অ্যাপ্লিকেশনস হচ্ছে আমরা যে কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সি ডিটারমিনেশন করতে পারি। কিভাবে? যেমন তুমি দেখো যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, হ্যাঁ, ধরো আমি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করব, হ্যাঁ, সোডিয়াম হচ্ছে 11 11 যদি সোডিয়ামে করি তাহলে দেখো এটা আসবে 1s2, হ্যাঁ, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s1। তাহলে এই যে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে এখানে 3s1 পেলাম, একটা ইলেকট্রন এখানে আনপেয়ার্ড অবস্থায় আছে, এই কারণে কিন্তু আমরা বলতে পারি সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে কত? 1। আবার যদি এটা ম্যাগনেসিয়ামের জন্য হতো, 3s এর জায়গায় কি হতো? 3s2, তাকে কি বলতাম? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত হতো? তাহলে 2 হতো। আচ্ছা, এখন দেখো পরেরটা দেখো, ডিটারমিনেশন অফ দ্য লোকেশন অফ দ্য এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল। এই টাইপের কোশ্চেন তো আমরা ভর্তি পরীক্ষায় হরহই আসতে দেখি। এবছর কিন্তু ভর্তি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে, পিরিয়ডিক টেবিলের লোকেশন কোথায়। আমরা নেক্সট ক্লাসে এর অনেক ট্রিক্স এন্ড টিপস শিখবো, কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন না করেও আমাদের এলিমেন্টগুলোর লোকেশন বের করা যায়। ওটা আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে যেহেতু অ্যাকচুয়াল রুলসটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন করে বের করা, যেমন আমরা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন বের করে কিন্তু আমরা একটা এলিমেন্টের জন্য পিরিয়ড ক্যালকুলেট করতে পারি, আবার তার গ্রুপও কিন্তু ক্যালকুলেট করতে পারি। যেমন একটু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, পিরিয়ড আমরা কিভাবে ক্যালকুলেট করি? পিরিয়ড ক্যালকুলেট করি আমরা যে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে হাইয়েস্ট নাম্বার আছে সেটাই হচ্ছে তার পিরিয়ড হয়ে থাকে, মানে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আর কি। যেমন আমি যদি বলি যে এই সোডিয়ামের পিরিয়ড কত, তাহলে দেখো তো সোডিয়ামের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের হাইয়েস্ট ভ্যালু কত আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 3 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, সো সোডিয়ামের পিরিয়ড নাম্বার হবে হচ্ছে 3। আচ্ছা, তারপর দেখো গ্রুপ নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা আসলে ব্লক অনুযায়ী ভিন্ন ভিন্ন। যেমন এস ব্লকের ক্ষেত্রে যদি আমি বলি, এস ব্লকের ক্ষেত্রে যদি বলি তাহলে কি বলবো আমরা? এস ব্লকের ক্ষেত্রে হচ্ছে যে এনএস, হ্যাঁ, এনএস অরবিটাল যেটা আছে এখানে যতগুলো ইলেকট্রন থাকে তার গ্রুপ নাম্বার কত হয়? একটা থাকলে 1, দুইটা থাকলে 2। আবার যদি পি অরবিটালের ক্ষেত্রে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে বলা হয়ে থাকে এনএস এনপি, এদের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে তার সাথে হচ্ছে 10 যোগ করতে হয়, তাহলে তার গ্রুপ নাম্বার পাওয়া যায় আর কি। সো এইভাবে কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে তাদের লোকেশন বের করতে পারি। ওকে, আবার দেখো ডিটারমিনেশন অফ দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য এলিমেন্ট, একইভাবে কিন্তু আমরা রিঅ্যাক্টিভিটিটাও বের করতে পারি। যেমন মেটালের যে রিঅ্যাক্টিভিটি আছে, কোন মেটাল বেশি রিঅ্যাক্টিভিটি, কোন মেটাল কম রিঅ্যাক্টিভিটি, এভাবে কিন্তু বের করা সম্ভব। ওকে, আচ্ছা, সামনে দিই। আচ্ছা ভাই, এখান থেকে প্রশ্ন কিভাবে দিতে পারে? প্রশ্ন দিতে পারে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এরকম টাইপের প্রশ্ন সাধারণত দিয়ে থাকবে। আচ্ছা, এখন দেখি আমরা কিছু অ্যাপ্লিকেবল কিছু কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন বলছিলাম এরকম যে আমাদের অরবিটাল থেকে কি প্রশ্ন হতে পারে, যে রিয়েল অরবিটাল কিনা নাকি আনরিয়েল অরবিটাল। হ্যাঁ, এটা একটু দেখতে আসতে পারে। যেমন এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা কিন্তু আমাদের ওই টপিক থেকে আসছে। তো আমি এখানে পড়াবো, এই কারণে আগে তোমাদের সঙ্গে বলি নাই, কারণ এটা আসলে একটা ধরে বললেই কিন্তু হয়ে যাবে। তুমি খেয়াল রাখবা একটা রিয়েল অরবিটাল কিনা সেটা হওয়ার জন্য তুমি খেয়াল রাখবা যে এন এর ভ্যালু, আমাদের যে এন এর ভ্যালুটা থাকবে, হ্যাঁ, যে এন এর ভ্যালুটা যেটা থাকবে, এই এন এর ভ্যালু সবসময় এল এর ভ্যালু চাইতে বেশি হবে। এটা যখন ফুলফিল করবে বা এটা যখন ফলো করবে তখন ওই অরবিটালটা পসিবল, যখন এটা ফলো করবে না ওই অরবিটালটা তখন পসিবল না। যেমন আমি যদি বলি তোমাদের সাথে 2s, দেখো তো এখানে আমাদের n হচ্ছে 2, n হচ্ছে 2 আর s হচ্ছে 0, হ্যাঁ, মানে l হচ্ছে 0। তাহলে আমি যদি এখানে একটু যদি দেখাই, এখানে কয়েকটা অরবিটাল লিখবো আর এখানে হচ্ছে n এর ভ্যালু দেখাবো, এখানে হচ্ছে l এর ভ্যালু দেখাবো। তাহলে এই 2s এর জন্য n এর ভ্যালু কত? 2, s এর জন্য l এর ভ্যালু কত? 0। হ্যাঁ, আবার দেখো তাহলে এখানে কিন্তু এটা পসিবল হইছে, এই যে আমাদের শর্ত কিন্তু ফুলফিল করছে, যেহেতু শর্ত ফুলফিল করেছে তার মানে এটা পসিবল, n l এর চাইতে বড় হইছে। আচ্ছা, তারপর দেখো 2d, 2d যদি হয় তাহলে n এর ভ্যালু কত আছে? 2, আর d এর জন্য l এর ভ্যালু কত আছে? d এর জন্য l এর ভ্যালু কত হবে? 2। এটা তো ইকুয়াল হতে পারবে না, আমার বলছি হচ্ছে এটা সবসময় বড় থাকবে।
তো যেহেতু আমার শর্ত ফুলফিল করে নাই বা কন্ডিশন ফুলফিল করে নাই, সো এটাও পসিবল না। এখন চলো দেখি আমরা 4f এটা যদি দেখি তাহলে 4 এটার জন্য এ লেভেল কত 4, f এর জন্য এ লেভেল কত আছে 3, তাই না? আমরা জানি f এর জন্য এ লেভেল মানে এ লেভেল হচ্ছে 3, তো এটাও কিন্তু আমার শর্তকে ফুলফিল করেছে, তাহলে 4 অফ কিন্তু পসিবল। এখন তোমার জন্য তাহলে প্রশ্ন, হুইচ অরবিটাল ইজ নট রিয়েল, কোনটা রিয়েল অরবিটাল না, বলো কোনটা রিয়েল অরবিটাল না, জাস্ট একটা করে আসি, কোনটা রিয়েল, প্রথমটা বলো, এক নাম্বারটা বলো কোনটা রিয়েল অরবিটাল, অপশন বি आंसर, ঠিক আছে তোমরা পারছো, 2D রিয়েল না, বাকিগুলো কিন্তু রিয়েল। আচ্ছা পরেরটা দেখি, হুইচ অরবিটাল ইজ উইথ ম্যাক্সিমাম এনার্জি, দেখো এই টাইপের প্রশ্ন আসে বলছি না, তাহলে বলো ম্যাক্সিমাম এনার্জি কোথায় পাবো আমরা, ম্যাক্সিমাম এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি, ম্যাক্সিমাম এনার্জি আমরা ক্যালকুলেট করে থাকি হচ্ছে কোন ভ্যালু দিয়ে, হ্যাঁ এই যে 4s এর জন্য আমার কত হবে 4 + 0, 4 + 0 মানে হচ্ছে 4, ওকে। আচ্ছা পরেরটা দেখি 3p এর জন্য কত হবে 3 + p এর জন্য 1, এটা কত হইছে 4, 3d তাহলে এটা কত হবে 3 + 2 কত হলো, 3 + 2 তে হচ্ছে 5, 4f কত হবে দেখো 4 + 3 তাহলে 4 + 3 কত হবে 7, ওকে। তাহলে এখন বলো কোনটাতে হাইয়েস্ট এনার্জি আছে, ম্যাক্সিমাম এনার্জি আছে 4f, ভেরি গুড 4f, ঠিক অপশন ডি। পরেরটা দেখো, হুইচ ফর্মুলা ইজ ফর ইলেকট্রন ক্যাপাসিটি ইন সাবঅরবিট, এটাও ভাইয়া কালকে থেকে আজকে পর্যন্ত অনেকবার বলছি, এই যে ক্লাস করলে সুবিধাটা হচ্ছে এই জায়গাতে একটা কথা বারবার শোনা হলে সেই জিনিসটা মাথায় এমন ভাবে গেঁথে যাবে যেটা তুমি পরীক্ষা হলে পারতে বাধ্য, হ্যাঁ ঠিক আছে। 2 × 12 + 1 যেহেতু ইলেকট্রন বলেছে, ইলেকট্রনের ক্যাপাসিটি যেহেতু বলেছে, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া এখান থেকে আসলে এই কয়টা মানে প্রবলেমগুলো সলভ করলেই পড়া হয়ে যায়, তারপরে এখানে যেগুলো বলছে এগুলো তুমি বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, হ্যাঁ কিভাবে কিভাবে মিলছে এগুলো প্র্যাকটিস করবা, লোয়ার এনার্জি কোনটা হায়ার এনার্জি কোনটা এগুলো থেকে প্র্যাকটিস করবা, এগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি, লোয়ার এনার্জি কোনটা হবে যেখানে n + l ভ্যালু কম হবে, ওকে এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, এই যে প্র্যাকটিস প্রবলেম সলিউশন সহ দেওয়া আছে তারপর মিলাবা আর কি। আচ্ছা এখানে আরেক রকমের প্রবলেম দিছে, সেটা হচ্ছে তোমার এই যে 3D আর হচ্ছে আমাদের এই 4p এইগুলাতে কোয়ান্টাম নাম্বারগুলো দিছে, হ্যাঁ কোয়ান্টাম নাম্বারগুলো আলাদা আলাদা করে লিখে দিয়েছে, তোমার এরকম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না, তোমার তো রিটেন পরীক্ষা হবে না, এমসিকিউ আসবে তো তুমি মুখে মুখে প্র্যাকটিস করার চেষ্টা করবে আর কি প্রত্যেকটাই। আচ্ছা তারপরে দেখি আমরা, ইন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অফ আয়রন when n = 3 l = 2 how many orbitals may be, l = 2 কতগুলো অরবিটাল থাকতে পারবে বলো, l = যখন 2 হয়, যখন 2 হয় তখন কোন অরবিটাল হয়, d অরবিটাল হয়, আর d অরবিটালে তখন তাহলে মানে d সাবশেল হইছে আর কি, d সাবশেলে কতগুলো অরবিটাল পাই আমরা 5টা অরবিটাল পাবো। আচ্ছা আরেকটা প্রবলেম দেখানো আছে, সেটা হচ্ছে বলছে এরকম ভাবে, হাউ মেনি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ক্যান বি অ্যাকোমোডেটেড ইন 5G সাবশেল ফর আ নিউলি ইনভেন্টেড এলিমেন্ট, মনে করো নতুন ভাবে একটা এলিমেন্ট ইনভেন্ট হইছে যেটার জন্য এই 5G পর্যন্ত হচ্ছে ইলেকট্রন কনফিগারেশনে যেতে হচ্ছে, তাহলে 5G তে আমার কতগুলা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে, তো আমরা জানি যে কোনো একটা সাবশেলের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার হবে কত 12 + 1 * 2, 12 + 1 * 2 যদি হয় আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত পাবো বলো, তোমরাই বলো, 2 * 2 * g এর জন্য এল ভ্যালু কত পাবো, g এর জন্য এল ভ্যালু পাবো হচ্ছে 4, g এর জন্য এল ভ্যালু পাবো হচ্ছে 4, ওকে। কারণ আমরা জানি এল এর ভ্যালুটা হচ্ছে s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3, তাহলে g এর জন্য কত হবে 4, তাহলে 2 * 4 2 * 4 + 1 তাহলে সমান কত হলো দেখো, এখানে দেখো 2 ইনটু এটা হলো কত 8, 8 এর কত হলো 9, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে 18টা, তো এটাকে সরাসরি তারা এভাবে লিখছে যে এখানে 18 ইলেকট্রন থাকতে পারবে আর কি, এগুলো এমসিকিউ কোশ্চেনে হতে পারে, হ্যাঁ আচ্ছা। এরপরে দেখো এখানে বলছে যে ক্যালসিয়ামের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইছে, চারটা কোয়ান্টাম নাম্বার দেখাইতে বলছে, অলরেডি আমরা কালকে এটা প্রবলেম সলভ করে ফেলছি, এই প্রবলেমটা কালকে আমরা সলভ করে ফেলছি আর কি, হ্যাঁ আচ্ছা। এখানে আরো কিছু স্ট্র্যাটেজি দেখানো আছে, D10 ইলেকট্রন ডিস্ট্রিবিউশন মোর স্টেবল দেন D9, এগুলো তোমরা জানো নতুন করে পড়তে হবে না, এই কারণে কিন্তু বইয়ে দাগানো নাই, ওকে। আচ্ছা এই ক্যালসিয়ামের যে চারটা কনফিগারেশন কোয়ান্টাম নাম্বার এটা পারবা তো নাকি, খুবই ইজি কিন্তু, 4s কোথায় ঢুকবে 4s, 4s এ যদি এন্ট্রি করে তাহলে চারটা কোয়ান্টাম নাম্বার কেমন হবে, তাহলে n = হবে কত 4, l = কত হবে 0, তাহলে m = কত হবে আবারো 0, তাহলে s = কত হবে প্লাস হাফ হবে একটার জন্য, আরেকটার জন্য s হবে হচ্ছে মাইনাস হাফ, প্রথম তিনটা সেম থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে সহজ কোশ্চেনের মধ্যে অন্যতম কোশ্চেন হলো ইলেকট্রনিক কনফিগারেশন, তোমার পরীক্ষায় কিন্তু যে কোনো একটা এলিমেন্ট দিয়ে বলতে পারে যে এটা ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, যে কোনো একটা দিয়ে বলতে পারবে, তাহলে আমরা একটু কয়েকটা দিকে খেয়াল রাখবো, যেমন মেডিকেল অ্যাডমিশন 16 17 আসলে হচ্ছে সোডিয়াম, কার্বনেট আসলে হচ্ছে 13 14, এগুলো নিজেরা একটু ট্রাই করবা, হ্যাঁ বিশেষ করে এই যে ক্রোমিয়াম, কপার, হ্যাঁ ক্লোরিন, এগুলো একটু নিজেরা বেশি বেশি দেখবা, পরীক্ষা দিতে পারে। আচ্ছা তাহলে এখন আরেক টাইপের কোশ্চেন পরীক্ষায় হয় যেটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করছিলাম, সেটা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ দা পেয়ারড ইলেকট্রন কোথায় পাওয়া যায়, আনপেয়ারড ইলেকট্রন কোথায় পাওয়া যায়, ঠিক আছে, এটা আসলে ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই দেখতে হবে কোথায় ম্যাক্সিমাম পাওয়া যাবে আর কোথায় মিনিমাম পাওয়া যাবে। চলো ওই কুইজটা লঞ্চ করি, দেখি তোমরা পারো কিনা, কোথায় ম্যাক্সিমাম পাওয়া যাবে। ঠিকঠাক অ্যান্সার করো, আনপেয়ার্ড বলছে, ম্যাক্সিমাম ইলেকট্রন বলে নাই কিন্তু আনপেয়ার্ড বলছে। আচ্ছা আমি একটু সলভ করতে থাকি তাহলে আমাদের জন্য ইজি হবে আর কি, হ্যাঁ দেখো ক্রোমিয়াম এটাকে কি বলি আমরা 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আয়রন হচ্ছে 26, কোবাল্ট হচ্ছে 27, হ্যাঁ আচ্ছা এখন দেখো এদের প্রত্যেকের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতেছি, আর্গন, আর্গনের পরে কি আছে 4s, আর্গনের পরে কি আছে 4s, তাই না, আর্গন পর্যন্ত সবারই সেম, আচ্ছা অন্য কালিতে লিখি দেখতে ভালো হবে সুবিধা হবে, তাহলে এখানে হচ্ছে প্রথমে আর্গন সবার জন্য সেম, আর্গন, হ্যাঁ আর্গন সবার জন্যই আর্গনটা হচ্ছে সেম, আর্গন, আর্গন পর্যন্ত হওয়ার মানে হলো 18টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে, তারপরে ঢুকবে কোথায় 4s, তারপরে ঢুকবে হচ্ছে 3d, তো 3d তে আমরা একটু বক্স করে করে দেখি আর কি, পাঁচটা পাঁচটা, হ্যাঁ 1 2 3 4 5, 1 2 3 4, হ্যাঁ আচ্ছা এখন দেখো 4s, তাহলে এখানে 4s এর মধ্যে 2, ঠিক আছে, তারপরে আর বাকি কয়টা ইলেকট্রন বাকি হলো দেখো 27টা থাকবে ইলেকট্রন নরমালি, হ্যাঁ তাহলে বাকি আছে আরো 7টা, তো যদি 7টা থাকে হুন্ড প্রিন্সিপাল অনুসারে এখানে ঢুকবে কয়টা 5টা ঢুকলো, 5টা ঢোকার পর এই যে বাকি এখানে দুইটা হবে, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা পেলাম 3টা পেলাম। আচ্ছা তাহলে আয়রনের ক্ষেত্রে যদি বলি একই রকম 4s2, তাহলে এখানে 1 2 3 4 5, তারপরে চলে যাওয়ার পর বাকি থাকবে কয়টা আয়রনের ক্ষেত্রে এই তোমার আরো 6টা দিতে হবে, হ্যাঁ কারণ হচ্ছে 26, তো এখানে 20 20 আর 6, তাহলে যেখানে দিলাম 6, তো 6টা দিলে আমার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হলো 4টা। আচ্ছা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানেও তো 4s2 হবে, তারপর বাকি থাকবে 5টা 1 2 3 4 5, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হবে 5টা, ওকে। আচ্ছা এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে হিসাব করি, ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, 4s এর ক্ষেত্রে 1 হবে, তারপর প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা ঢুকবে, তাহলে এখানে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে 5টা আর এই 4s এরটাও কিন্তু আনপেয়ার্ড এখানে একটা, সো টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন হবে কয়টা 6টা, ঠিক আছে, টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন হবে 6টা, তাহলে বুঝতেই পারতেছো অপশন ডি হচ্ছে आंसर। অনেকেই ভুল করছে, ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে অনেকেই ভুল করছে, সহজ। এখন বুঝতে পারছো কিনা বলো, ইজি না, ইজি একদম ইজি, ওকে সামনে যাই।
ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে চলে আসছি আমরা। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়ার আগে আমরা একটু রিক্যাপিটুলেশন করে নেই। আমরা কি কি টাইপের কোশ্চেন ইলেকট্রনিক কনফিগারেশনে পড়বো বলছিলাম। আমরা বলছিলাম ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা পড়বো হলো যে কোন অরবিটালটা রিয়েল কোনটা রিয়েল না, এটা পড়েছি আমরা। তোমাদেরকে দুইটা প্রবলেম সলভ করেছি, ভাই একটা বোর্ড লিখছি আরেকটা দেখাইছি। তারপর কোনটার এনার্জি হায়ার কোনটার এনার্জি লোয়ার পড়বো বলছিলাম, পড়েছি। তারপরে অরবিটালের অর্ডার অ্যাকর্ডিং টু এনার্জি এটাও পড়বো বলছিলাম, পড়ছি। ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো বলছিলাম, পড়ছি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এক্সেপশন পড়েছি। তারপর কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেশন পড়েছি, যেটা আমাদের আগেই পড়া ছিল, আজকে শুধু প্র্যাকটিস করেছি। ঠিক আছে, মোটামুটি সব টাইপের প্রবলেম কিন্তু পড়া হয়ে গেছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি তো নাকি? যদি বুঝে থাকি তাহলে একটু ইয়েস রেসপন্স দিবা। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে অ্যাডমিশন টেস্ট হোক, এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসবে, আমরা ক্লাসে তোমাদের থেকে যেভাবে মানে পড়ানোর সাথে সাথে ফিডব্যাক নিয়েছি, এর বাইরে তো আসলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো প্রিপারেশন তো আসলে ক্লাস থেকে অনেক বেশি হয়ে যায়। বাসায় শুধু তোমার জন্য নিজে একটু বইটা পড়বা, অবশ্যই অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে আমরা প্রথমে প্রশ্নগুলো জেনে নিই কি কি টাইপের কোশ্চেন থাকে এখান থেকে। সো এখানে কিছু মেমোরাইজিং কোশ্চেন থাকে, কিছু থাকে হচ্ছে আমাদের তোমার একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন। প্রথম মেমোরাইজিং কোশ্চেনটা হয় হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ থেকে কোশ্চেন হয় আর কি। ঠিক আছে, ওয়েভলেন্থ ডিরেক্টলি বলবে, ইনফরমেটিভ কোশ্চেন যে কোনটার ওয়েভলেন্থ কত, কোনটার ওয়েভলেন্থ কত। ঠিক আছে, ন্যানোমিটার স্কেলে পড়া যায়, মানে এটা হলো তোমার ওয়েভলেন্থের ভ্যালু লাগে আর কি, কোনটার ওয়েভলেন্থ কত ভ্যালু লাগে আর কি। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আসে সেটা হলো কম্পারিজন। কম্পারিজন কিরকম কিরকম টাইপের কম্পারিজন আসে, সেটা হলো হতে পারে একটা ওয়েভলেন্থের কম্পারিজন, হতে পারে একটা ওয়েভলেন্থের কম্পারিজন, মানে হলো ল্যাম্ডা, মানে বলবে কোনটার হলো ওয়েভলেন্থ মোর, কোনটার ওয়েভলেন্থ লেস, এরকম টাইপের। লিস্ট ওয়েভলেন্থের কোনটা, হাইয়েস্ট ওয়েভলেন্থের কোনটা আর কি, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কোথায় পাই। এছাড়া হতে পারে হচ্ছে এনার্জি, কোন স্পেকট্রামের এনার্জি বেশি, কোন স্পেকট্রামের এনার্জি কম। এবং আরেকটা হতে পারে হচ্ছে তোমার আরেকটা হতে পারে হচ্ছে যেটাকে আমরা তোমার এই রিসিপ্রোকাল টু ল্যাম্ডা যেটাকে বলি আর কি, রিসিপ্রোকাল টু ল্যাম্ডা ফ্রিকোয়েন্সি আর কি। হ্যাঁ, তো এই ফ্রিকোয়েন্সি নিউ দিয়ে যেটা পড়া হয়ে থাকে, এই এটাকে আবার অনেকভাবে বলা যায় যে তোমার নাম্বার অফ ওয়েভ এভাবেও কিন্তু বলা যায়, নাম্বার অফ ওয়েভ ইন 1 ইউনিট। ঠিক আছে, নাম্বার অফ ওয়েভ ইন 1 ইউনিট, এরকম পরীক্ষা কিন্তু আসতে পারে আর কি। ঠিক আছে, তো এগুলো কম্পারিজন বলতে পারে কোনটা বেশি আছে কোনটা কম আছে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা হয় সেটা হলো ইউজেস। এদের প্রত্যেকটা ইউজেস আছে এবং এটাকে আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম, কারণ এখান থেকে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসছে, ইউজেস। ওকে, এবং আরেকটা টাইপের প্রবলেম এখান থেকে হয়, সেটা একটু কম হয়, হ্যাঁ, একটু কনসেপচুয়াল কিছু কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো ইউজুয়ালি এই যে হাইড্রোজেন স্পেকট্রাম আছে না, হাইড্রোজেন স্পেকট্রাম থেকে হয়। যেমন এই যে বামা রিডবার্গের যে ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশন রিলেটেড কিছু কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। এছাড়া আর কিছু প্রবলেম দেখা যায় যেগুলো হচ্ছে তোমার আমরা সামনে পড়বো, ওগুলো অবশ্যই ইউজেসের মধ্যেই পড়ে যায় আর কি। এরকম তো বেসিক হেডিং হচ্ছে তোমার এটা, ওয়েভলেন্থ করতে হবে, কম্পারিজন করতে হবে, ইউজেস করতে হবে, আর কিছু হচ্ছে কনসেপচুয়াল, যেটা হচ্ছে আমাদের ওই যে হাইড্রোজেন স্পেকট্রামে যেগুলো আছে সেগুলো, এবং কিছু কালার করতে হয় আর কি। হ্যাঁ, কিছু কালার করতে হয়, কালার যেমন হচ্ছে কালার স্পেকট্রামে কি কি কালার দেখা যায়, কোনটা কি কালার দেখা যায় না, এই টাইপের। সো এই পাঁচটা হেডিং আমার কমপ্লিট করতে হবে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে। চলো শুরু করা যাক। প্রথমে এখানে দেখো যে ভেলোসিটি অফ লাইট ডিপেন্ডস অন মিডিয়াম, ফিজিক্সের ভাইয়ারা এটা পড়াইতে পড়াইতে তোমাদের তুলনা করে দিবে, তাই না? আচ্ছা, তাহলে এটা কত আমরা জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এই এটা হলো ভেলোসিটি। আচ্ছা, এখন ভেলোসিটির সাথে আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু একটা রিলেশন আছে, ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে, যেটা আমরা আশা করি তোমরা সবাই জানো, যে ভেলোসিটি c ইকুয়াল টু ল্যামডা ইনটু নিউ, মানে হলো ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি। ঠিক আছে, ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি ইনটু ইকুয়াল টু ভেলোসিটি, অর্থাৎ এই ইকুয়েশনটা জানতে হবে ভাইয়া। হ্যাঁ, আর একটু সহজ করে যদি লিখি, দেখো তোমরা ছোটবেলায় এরকম একটা ইকুয়েশন পড়ছো না, v ইকুয়াল টু f ল্যামডা, পরে আসছে না এসএসসি তে, এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাকেই আমরা এখন একটু মডিফাই করেছি। হ্যাঁ, এখানে তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়বো, তাহলে লাইটের জন্য, হ্যাঁ, এটার যে তোমার ভেলোসিটি আছে সেটাকে আমরা c দিয়ে এক্সপ্রেস করি। তাহলে c ইকুয়াল টু আমরা বলতে পারি নিউ ল্যামডা, c ইকুয়াল টু আমরা কি বলতে পারি নিউ ল্যামডা, এতটুকু জানতে হবে। c ইকুয়াল টু আমরা কি বলতে পারি নিউ ল্যামডা। এই ফ্রিকোয়েন্সিকে আমরা এখানে নিউ দিয়ে এক্সপ্রেস করেছি, ল্যামডা তো হচ্ছে ওয়েভলেন্থ, আর c হচ্ছে আমাদের এখানে ভেলোসিটি আর কি। ওকে, আচ্ছা, উপরে টান দেওয়া সিম্বলটা কি ওয়েভ নাম্বার? ইয়েস ভাইয়া, ওটা হলো ওয়েভ নাম্বার। যখন উপরে টান দেওয়া থাকবে তখন আমরা এটাকে বলবো না নিউ বার বলা হয় এটাকে, উপরে টান দেওয়া না, ওটার নাম হলো নিউ বার, ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার এই যে এরকম, যেটা ভাইয়া এখানে লিখেছি এটা হলো ওয়েভ নাম্বার আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত পড়া হয়ে গেল আমাদের। এখন দেখো কিছু রিলেশন দেখানো আছে এখানটাতে, যেমন এই নিউ বার ইকুয়াল টু নিউ ডিভাইডেড বাই c ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এই ইকুয়েশনগুলো একটু জানতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমরা কিন্তু এরকম জানি যে যার ল্যামডা বেশি হবে, ল্যামডা যত বেশি হবে তার ফ্রিকোয়েন্সি কিন্তু ততই কম হবে, জানো তোমরা? ল্যামডা যত বেশি হবে ফ্রিকোয়েন্সি কিন্তু তত কম হবে, কারণ এরা হলো তোমার, আমরা জানি যে এরা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই f। আবার দেখো আমরা এনার্জি বলি না, তাহলে এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডা যত বেশি হবে মানে ওয়েভলেন্থ যত বেশি হবে, ওই স্পেকট্রামের এনার্জি তত কম হবে আর কি। ঠিক আছে, আর ওয়েভলেন্থ মানে তো তোমরা সবাই জানো যে এই যে আমাদের যে দুইটা ওয়েভ আছে, হ্যাঁ, এই দুই ওয়েভের মাঝের যে লেন্থ, এটাকে হাইয়েস্ট পয়েন্ট বা পিক পয়েন্টের মাঝের যে লেন্থ, দুইটা পিকের মাঝখানে লেন্থকে আমরা বলতে পারি ওয়েভলেন্থ। এগুলো তোমাদের জানা আছে অলরেডি। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আমার কি কি জানতে হবে, কি কি শিখতে হবে, সেটা হলো যে এই যে আমাদের যে ওয়েভগুলো আছে তাদের নাম শিখতে হবে। যেমন আমরা শুরু করি হচ্ছে কসমিক রে দিয়ে, কসমিক রে। তাহলে প্রথমে আসে হচ্ছে কসমিক রে, তারপরে থাকবে হচ্ছে গামা রে, গামা রের পরে থাকে হচ্ছে এক্স রে। ঠিক আছে, এক্স রের পরে থাকে হচ্ছে ইউভি রে, মানে যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, তারপরে থাকে হচ্ছে ভিজিবল লাইট, অথবা এটাকে আমরা রেও বলতে পারি। তারপরে থাকে হচ্ছে আইআর রে, মানে ইনফ্রারেড রে, মানে আইআর রিজিয়ন বললেও হবে, শুধু আইআর বললেই হবে আর কি, ইনফ্রারেড রে। আচ্ছা, আইআর এর পরে থাকবে কি মাইক্রোওয়েভ, হ্যাঁ, এবং লাস্টে থাকবে হচ্ছে রেডিও ওয়েভ। তোমাকে ভাইয়া এই যে সিকোয়েন্সটা ভাইয়া লিখলাম, এই সিকোয়েন্সটা একটু মুখস্থ করে ফেলতে হবে। কসমিক, তারপর গামা, তারপর হচ্ছে তোমার ইউভি, তারপর ভিজিবল, তারপর হলো আইআর, তারপর হলো মাইক্রোওয়েভ, তারপর হলো রেডিও ওয়েভ। এখন এটাকে আমরা কিভাবে সাজিয়েছি দেখো, এটা হলো উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি আমরা, হ্যাঁ, আমাদের হচ্ছে লেমডা কিন্তু তত বাড়তেছে, উপর থেকে নিচের দিকে গেলে পরে লেমডা বাড়তেছে। তাহলে লেমডা বা ওয়েভলেন্থ সবচেয়ে কম কোথায়? কসমিক। সবচেয়ে বেশি কার? রেডিও ওয়েভ। ওকে, আচ্ছা, এখন তাহলে তোমাকে পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিলে এটা মানে ক্রনোলজিটা যদি তোমার মনে থাকে তুমি যে কোনো কোশ্চেনের অ্যানসার করতে পারবা। এখন তাহলে তোমরা বলো তো দেখি, এনার্জি হাইয়েস্ট কার? ভাইয়া যেখানে যেই ওয়েভলেন্থ যেই স্পেকট্রামগুলো লিখছি এর মধ্যে এনার্জি সবচেয়ে বেশি কার? চটপট বলে ফেলো তো। কসমিক এনার্জি, ভেরি ভেরি গুড, কসমিক এনার্জি সবচেয়ে বেশি হবে। ফাহিম সবার আগে উত্তর করছে, তারপর সাইফ।
ঠিক আছে, ভেরি গুড। কসমিকের এনার্জি সবচেয়ে বেশি হবে, কারণ আমরা জানি ওয়েভলেন্থের সাথে এনার্জি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে আর কি। ওকে, আচ্ছা এখন ভাইয়া এই ক্রোনোলজি যদি তোমাদের মনে না থাকে তখন কি করতে পারি? তখন আমরা আসলে অনেক নেমোনিক্সের হেল্প নিতে পারি, বাংলায় অনেক নেমোনিক্স লেখা যেতে পারে। এবং আমার কাছে মনে হয় কি এটা ফ্রিকোয়েন্টলি কয়েকবার পড়লেই কিন্তু পড়াটা আসলে হয়ে যায়, এটা ফ্রিকোয়েন্টলি কয়েকবার পড়লেই কিন্তু পড়াটা হয়ে যায় আর কি। ঠিক আছে, কসমিক গামা এক্স, ঠিক আছে, কসমিক গামা এক্স। এখন দেখো আমি তোমাদেরকে একটু সহজ করে দিই আর কি। ভিজিবল রে যেটা থাকে বা ভিজিবল লাইট যেটা থাকে, ভিজিবল লাইটের মধ্যে আবার কয়টা রিজিয়ন পাওয়া যায়? 7টা রিজিয়ন পাওয়া যায় না? আমরা যেটাকে ভিভ ডায়োড দিয়ে পড়ি, তার মানে ভায়োলেট দিয়ে শুরু হয়, রেড দিয়ে হচ্ছে শেষ হয়, এতটুকু মনে আছে তো? তাহলে ভিজিবল লাইটের মধ্যে সবচাইতে সবচাইতে কম ওয়েভলেন্থের কে, লিস্ট ওয়েভলেন্থের কে? ভায়োলেট। আর ভিজিবল লাইটের মধ্যে হাইয়েস্ট ওয়েভলেন্থের কে? রেড। এখন দেখো ভায়োলেটের চাইতেও ভায়োলেট, তার নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট। অর্থাৎ ভায়োলেটের চাইতে যেই স্পেকট্রামটার ওয়েভলেন্থ কম তার নাম দিয়েছে আল্ট্রাভায়োলেট। আমি বলতাম ভায়োলেটের চাইতেও ভায়োলেট, নাম দিয়েছি আল্ট্রাভায়োলেট। আবার দেখো ভিজিবল লাইটের মধ্যে হাইয়েস্ট ওয়েভলেন্থের হলো আইআর রে। তাহলে এখন রেডের চাইতেও রেড, নাম দিয়েছি ইনফ্রারেড। রেডের চাইতেও রেড, নাম দিয়েছি কি? ইনফ্রারেড। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে এই ইনফ্রারেডের ওয়েভলেন্থ জাস্ট রেডের চাইতে বেশি। তা এই কথাগুলো মনে রেখে কিন্তু দেখো তিনটা মনে রাখা হয়ে গেছে। তারপর এক্স এর চাইতে বেশি হলো গামা, গামার চাইতে বেশি হলো কসমিক, মানে ওয়েভলেন্থের দিক থেকে কম আর এনার্জির দিক থেকে বেশি। আর ওয়েভলেন্থের ব্যাপারে যদি আসি, আইআর এর চাইতে বেশি হবে মাইক্রোওয়েভ, তার চাইতে বেশি হবে রেডিও। মুখস্থ কিন্তু হয়ে গেছে, 2-3 বার পড়ো ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এখন আসি আমরা এদের ওয়েভলেন্থ গুলো কিভাবে মুখস্থ করব। দেখো ক্লাসে শিখাই দিব পড়া, ওয়েভলেন্থ তো আমরা ক্লাস থেকেই শিখে নিব। চলো দেখা যাক। আমরা জানি ভিজিবল লাইটের ওয়েভলেন্থ হয় হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এতটুকু জানা আছে তো সবার? 380 থেকে 780 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এক্স রেটা সবাই মুখস্থ রাখবা। এক্স রেটা হয় হচ্ছে 0.01 থেকে 0.01 থেকে 10 ন্যানোমিটার। এক্স রেটা সবাই মুখস্থ রাখবা, 0.01 থেকে 10 ন্যানোমিটার। এখন তোমরা একটা জিনিস দেখো তো, এই ইউভি রে যেটা আছে সেটা কোথায় আছে? এই এক্স রে এবং ভিজিবল রে মাঝামাঝি আছে না? তাহলে এর স্পেকট্রামটাও হবে কি? এই যে আমাদের এই রেঞ্জটার মাঝামাঝি। দেখো এই এক্স রেটা শেষ হইছে কোথায়? 10 ন্যানোমিটারে, তাহলে ইউভি রে শুরু হবে কোথায়? 10 ন্যানোমিটারে, ঠিক আছে। ভিজিবল লাইট শুরু হইছে কোথায়? 380 ন্যানোমিটারে, তাহলে ইউভি রে শেষ হবে কোথায়? 380 ন্যানোমিটারে। ওকে, আচ্ছা এখন গামারে, গামারের ক্ষেত্রে দেখো আমরা বলে থাকি যে গামারে তাহলে কি এটা শেষ হবে হচ্ছে 0.01 এ, কারণ এক্স রে শুরু হয়েছিল হচ্ছে 0.01 এ, তাহলে গামারে শেষ হবে হচ্ছে 0.01। তাহলে এটা শুরু হবে কোথায়? 1 2 3 তিনটা জিরো দিয়ে 5, ঠিক আছে, এগুলো হবে ন্যানোমিটার। তাহলে কসমিক কত হবে? এই যে দেখো এখানে 0.0005, এটা চাইতেও যখন কম থাকবে ওয়েভলেন্থ তখন তাকে বলবো হলো কসমিক। এখন আসো আস্তে আস্তে বাড়তেছে কিভাবে খেয়াল করি আমরা। যেমন 780 তে ভিজিবল শেষ হয়েছিল, তাহলে এটা শুরু হবে কোথায়? 780 থেকে শুরু হবে, 780 ন্যানোমিটার থেকে আমরা বলবো যে এটা 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে মাইক্রোওয়েভ শুরু হবে কোথায়? মাইক্রোওয়েভ শুরু হবে হচ্ছে 1 মিলিমিটার থেকে শুরু হবে, 1 মিলিমিটার থেকে বলা যেতে পারে এটা 1 মিটার পর্যন্ত থাকবে আর কি। ওকে, ইনফ্রারেডের পর এই যে মাইক্রোওয়েভ দেখো এখানে দেখানো আছে যে এই 1000 মাইক্রোমিটার, বা যেটাকে আমরা 1 মিলিমিটার বলতে পারি আর কি, ঠিক আছে। তাহলে মাইক্রোওয়েভটা শুরু হয় হচ্ছে তোমার 1 মিলিমিটার থেকে শুরু করে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার পর্যন্ত। আর রেডিও ওয়েভ যেটা আছে এটা 1 মিলিমিটার থেকে শুরু করে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে আর কি। তাহলে 1 মিটার পর্যন্ত রেডিও ওয়েভটা, এটা 1 মিলিমিটার থেকে শুরু হয়ে এটা হওয়ার কথা হচ্ছে, দেখো একটু এখানে এক্সেপশন আছে। এই রেডিও ওয়েভ শুরু হওয়ার কথা 1 মিটার থেকে, কিন্তু বইয়ে যেহেতু এটা 1 মিলিমিটার থেকে লিখেছে, আমরা 1 মিলিমিটার থেকেই শিখবো, ঠিক আছে। তাহলে দেখো তো একটু এই যে আমাদের ওয়েভলেন্থগুলো শেখা হয়ে গেছে না? ক্লাসে ভাইয়া লিখে পড়াইলাম কেন? তোমাদের জন্য শেখা হয়ে যায়, কারণ বাসায় গিয়ে আবার পড়তে ইচ্ছা করবে না, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। অনেকে অনেকভাবে মনে রাখতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেমন এক্স কে যদি আমরা এরকম ভাবে বলি যে রোমান এক্স মানে কি 10, তাহলে দেখো 10 10 এভাবে তো মনে রাখা যায়, এবং এগুলো তোমরা দেখবে প্র্যাকটিস করতে করতে সবগুলো আসলে আলটিমেটলি শেখা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন চলো একটু আমরা এদের তোমার ইউজেস গুলো দেখে আসি। এদের ইউজেস গুলো আসলে করতে হবে হচ্ছে এই যে চারটা থেকে, আমরা পরে ব্যাক করবো, যে স্লাইডগুলো স্কিপ করে আসছি ওগুলোতে ব্যাক করবো, টেনশন নিও না। যেমন রেডিও ওয়েভ হচ্ছে 1 মিলিমিটার থেকে শুরু করে 10 কিলোমিটার পর্যন্ত, 1 মিলিমিটার থেকে শুরু করে 10 কিলোমিটার পর্যন্ত নাম দিছে হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে এটা ইউজ করবো কোথায়? রেডিওতে ইউজ করবো এবং টিভিতে ইউজ করবো, ঠিক আছে। এবং খেয়াল করো তোমরা এখানটাতে যে এমআরআই যেটা আছে, এই এমআরআই এর মেশিনেও কিন্তু আমরা রেডিও ওয়েভটা ব্যবহার করে থাকি। এমআরআই মেশিনেও তাহলে কোনটা ব্যবহার করা হবে? রেডিও ওয়েভ। দুইটা জিনিস দেখো, রেডিও টিভি সিগন্যাল, এমআরআই মেশিন, দুইখানে কি রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ ওভেন দেখে নাই মানে বা শুনে নাই এরকম লোকজন কিন্তু কমই আছে। তাহলে এটা মাইক্রোওভেন, মাইক্রোওভেনের সাথে সাথে দেখবা যে তোমার আধুনিক যত যন্ত্রপাতি আছে সবকিছু এর সাথে রিলেটেড, তাই না? তো মাইক্রোওভেন আধুনিক যন্ত্রপাতি, তাহলে এখন আসি আমরা ওয়াইফাই সিগন্যাল আধুনিক যন্ত্রপাতি, মোবাইলে কথা বলা আধুনিক যন্ত্রপাতি, তাহলে ওয়াইফাই বলো, মোবাইল ফোন বলো, মাইক্রোওভেন বলো, সবগুলোতে কাজে লাগবে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভকে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড হচ্ছে কি? রিমোট কন্ট্রোল অপটিক্যাল ফাইবার, রিমোট কন্ট্রোল অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। তাহলে যে আমরা যে এসি ছাড়তেছি, হ্যাঁ, অথবা টিভি অন করতেছি, সেখানে রিমোট কন্ট্রোলে আমরা কোন ওয়েভ ব্যবহার করতেছি? আইআর রে, ঠিক আছে, আইআর রে। ওকে, আচ্ছা তারপর আবার দেখো অপটিক্যাল ফাইবার, এটাতে হচ্ছে আইআর রে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি আমরা ভিজিবল রে, তোমরা জানো ফটোসিনথেসিস, অ্যানালিটিক্যাল এক্সপেরিমেন্ট, ইউভি রে, এটাতে হলো ফেক কারেন্সি ফেক পাসপোর্ট ডিটেকশনে হেল্প করে, ফেক কারেন্সি ফেক পাসপোর্ট ডিটেকশনে হেল্প করে। এক্স রে তোমরা সবাই জানো স্কেলেটন ইমেজ করা যায়, গামারে এটা গতকালকেও পড়েছি যে আমাদের যে ক্যান্সার ট্রিটমেন্ট, এখানে যে রেডিও থেরাপি দেওয়া হয়ে থাকে সেখানেও কিন্তু মানে আমরা এই গামারিটা ব্যবহার করতে পারি। এছাড়া তোমার এই সিটসের থেকে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করতেও কিন্তু গামারি ইউজ করা হয়ে থাকে। ওকে, তাহলে একটা এমসিকিউ প্রশ্ন আসছে, উত্তর করে ফেলো তো, উত্তর করে ফেলো ঝটপট। হুইচ রে হ্যাজ ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার? কোথায় আমরা ওয়েভ নাম্বারটা ম্যাক্সিমাম পাবো? দেখো ওয়েভ নাম্বারটা আমাদের ডিপেন্ড করতেছে কার উপর? ওয়েভলেন্থের উপর। যার ওয়েভলেন্থ বেশি হবে সেখানে ওয়েভ নাম্বার কম হবে, আর যার ওয়েভলেন্থ কম হবে সেখানে ওয়েভ নাম্বার বেশি হবে। তাহলে এখন দেখো ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার চাইছে, তাহলে আমাকে বের করতে হবে কি? কার ওয়েভলেন্থ সবচেয়ে কম। তাহলে ওয়েভলেন্থ সবচেয়ে কম কার? এখানে এই যে এক্স রে, এক্স রে ওয়েভলেন্থ সবচেয়ে কম, যেখানে ওয়েভলেন্থ সবচেয়ে কম তার ওয়েভ নাম্বার সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। হোয়াট ইজ রেড রে? রেড রে মানে এটা অ্যাকচুয়ালি ইনফ্রারেড রে, শুধু রেড রে বলতে তো কিছু নাই। আচ্ছা আমরা তো ইউজেস গুলো পড়লাম, এখন তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করব। আচ্ছা বলো ফেক কারেন্সি ডিটেকশনে আমরা কোনটা ইউজ করব? ফেক কারেন্সি ডিটেকশন অ্যানসার করো ঝটপট, ফেক কারেন্সি ডিটেকশনে কোনটা ইউজ করব? ভেরি গুড, ইউভি, বলার সাথে সাথে অ্যানসার চলে আসছে। আচ্ছা বলো এমআরআই মেশিন কোনটা ইউজ করব? এমআরআই মেশিনে কোন রে ইউজ করব? এমআরআই মেশিন বলো। রেডিও, ভেরি গুড, রেডিও রেডিও রেডিও, ভেরি গুড। আচ্ছা তাহলে বলো ওয়াইফাই সিগন্যালিং কোনটা ইউজ করব? ঝটপট, ওয়াইফাই সিগন্যালিং, ওয়াইফাই সিগন্যাল, মাইক্রোওয়েভ, ভেরি গুড। পড়া তো এখান থেকে হয়ে গেছে, এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনে দিবে। এখন দেখো সবসময়ই বলি আমরা বক্সগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বক্সগুলোকে গুরুত্ব দিয়ে পড়ার পাশাপাশি বইয়ের ভেতরে যে জায়গাগুলোতে লেখা আছে এগুলো একটু একটু পড়তে হবে। কারণ দেখো এই যে বক্সে
নাই, কিন্তু এখানে আছে। এই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ থেকে গামা রে আসে, গতদিন পড়েছি। এই গামা রে স্পেকট্রোস্কোপিতে ইউজ করা হয়, একটা স্পেশাল একটা স্পেকট্রোস্কোপি আছে যেটাকে বলা হয় মাস বাওয়ার স্পেকট্রোস্কোপি, আর হলো নিউটন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস। এই জায়গাতে আমরা গামা রে ইউজ করি। এগুলো এমসিকিউ প্রশ্নে দেয় যে ইন মাস বাওয়ার স্পেকট্রোস্কোপি হুইচ রে ইজ ইউজড, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি এক্স রে। এখন এক্স রে তোমরা সবাই জানো যে এক্স রে ফিজিক্সে আমরা এভাবে পড়ি, সফট এক্স রে আছে, হার্ড এক্স রে আছে, তাই না? দুইটা দুই রকম এক্স রে। তো এক্স রে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, আবার এক্স রে কিন্তু আমরা আমাদের যে মেডিকেল ইউজ সেখানেও কিন্তু ইউজ করি। মেডিকেল ইমেজিংও কিন্তু এক্স রে ইউজ করা হয়, এটা অ্যাকচুয়ালি সফট এক্স রে। এছাড়া মেডিকেল ইমেজিং ছাড়া আরেকটা করা হয় ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি বুঝেছি আমরা, একটা ক্রিস্টালের স্ট্রাকচারটা কেমন সেটা দেখার জন্য ইমেজিং করা যায় এক্স রে মাধ্যমে, যেটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। ওকে, এখন আসি এই ইউভি রে অনেকগুলা তোমার রেঞ্জ দেওয়া আছে, কোনটা কোথায় ইউজ করে। এখন এটা তো আসলে ভাই মনে রাখা খুব বেশি ডিফিকাল্ট, তারপরেও চলো এখানেও আমরা কিছু কিছু জিনিস মানে ইউজ করতে পারি, কিভাবে আমরা এটা সহজে মনে রাখতে পারি। দেখো আমি মনে রাখতাম ড্রাগ ডিটেকশন এটা কোথায় করি, ফরেনসিকে করি। ফরেনসিক মেডিসিন মেডিকেলের একটা সাবজেক্ট, যেখানে হচ্ছে মানে বলা হয় যে এই যে একটু গোয়েন্দার টাইপের যে কাজকর্মগুলো, ডিটেকশন টাইপের কাজকর্মগুলো এগুলো করা হয়, পোস্টমর্টেম যা কিছু আছে সবকিছু ফরেনসিকে করা হয়। তোমরা যখন ডাক্তার হয়ে যাবে বা যখন পড়াশোনা করবে মেডিকেলে, তখন তোমরা এইসব সাবজেক্ট পড়বা আর কি। তাহলে এই ড্রাগ ডিটেকশন, কোন একটা পারসন হচ্ছে তোমার কোনো ইলিগাল ড্রাগ ইউজ করেছে কিনা তার বডিতেও কিন্তু আমরা ডিটেকশন করতে পারি ইউভি দিয়ে। আমি মনে রাখতাম আমি যদি ড্রাগ লিখতে যাই আমার কয়টা লেটার লাগতেছে, 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 400 ন্যানোমিটারটা থাকবে, ঠিক আছে। আবার আমি এভাবে মনে রাখতাম যে তোমার মেডিকেল ইমেজিং অফ সেল, তো সেল যদি মনে রাখি, সেল কয়টা ওয়ার্ড লাগতেছে 4টা, তাহলে এখানে হচ্ছে 400 আছে, ঠিক আছে। তো একটা একটা মনে রাখার চেষ্টা করি আর কি। তাহলে 400 যেখানে থাকবে এটা আইদার ড্রাগ অর সেল, ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে এখন দেখো তুমি এখন অনেকে বলতে পারো যে ভাইয়া যদি আমার দুইটা অপশনই পাওয়া লাগবে কিনা, 200 থেকে 400 আর একটা 280 থেকে 400। এখন যখন টিচার কোশ্চেন করবে তখন 200 থেকে 400 সাথে 280 থেকে 400 কিন্তু অপশন দিবে না, কারণ 200 থেকে 400 যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরেই কিন্তু পড়বে হচ্ছে আমাদের 280 থেকে 400, ঠিক আছে। তো এটা দেওয়ার পসিবিলিটি খুব কম। আবার দেখো অপটিক্যাল সেন্সর একটা কথা খেয়াল করো, অপটিক্যাল ফাইবারে আমরা কি ইউজ করেছিলাম বলো তো একটু। অপটিক্যাল ফাইবারে কোনটা ইউজ করেছিলাম, একটু আগে পড়েছি অপটিক্যাল ফাইবার, ভেরি গুড, ফাইন, সবার ক্যান্সার করছে আয়ার, ভেরি গুড আয়ার। কিন্তু অপটিক্যাল সেন্সরে কি ইউজ করব, ইউভি। এখন অপটিক্যাল সেন্সরে ইউভি যেটা ইউজ করব সেটা দেখো, অপটিক্যাল কি আমরা দেখতে পাচ্ছি, দেখতে পারা মানে কি ভিজিবল, আমাদের ভিজিবল লাইট শুরু হয় কোন জায়গা থেকে, 380 থেকে, তাহলে এটা শুরু শেষ হবে কোথায়, 380 তে শেষ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে আরেকটা আছে লাইট থেরাপি হচ্ছে 300 থেকে 320। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস, এটা শেষ হবে হচ্ছে 360, প্রোটিন অ্যানালাইসিস শেষ হবে হচ্ছে 360, ঠিক আছে। অনেকভাবেই পড়া যায়, অনেকভাবেই পড়ে। ওকে, তুমি এটা একটু বারবার করে পড়ার চেষ্টা করবা, এবং এটা নিজেরা বাসায় আজকের লেকচারটা যখন শেষ হয়ে যাবে তখন এটা তুমি বারবার পড়ার ট্রাই করবা, কারণ দেখা যায় যে শুরু থেকে যদি তুমি এটা পড়তে যাও তুমি এখানে স্টাক হয়ে যেতে পারো। তো এই জন্য এই টাইপের যত বড় বড় চার্ট থাকবে যেটা সম্পূর্ণটা পড়তে হবে একটু মেমোরাইজিং টাইপের, এই জিনিসগুলো আমরা একটু পরে পড়বো, মানে আমার সম্পূর্ণ সিলেবাস শেষ করার পর, মানে বইয়ের অন্যান্য টপিকগুলো এরপরও তো কিছু টপিক আছে, সবগুলো শেষ করার পর আমি এখানে হচ্ছে ব্যাক করবো আর কি, ঠিক আছে। আমি এভাবে পড়তাম। আর এখানে যে ভাইয়া যে দুই তিনটা কথা বলে দিলাম, দেখবা এগুলো ভুল করবে না, এগুলো সবসময় মনে থাকবে, কারণ এই যে ভাইয়া একটু অন্যভাবে ঘুরে পেঁচায় বলছি, এরকম গল্প গুজব করে পড়লেও দেখা যায় কি পড়াগুলো মনে থাকে। তো যেহেতু তোমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, অনেক ইনফরমেশন এমনিতেই মনে রাখতে হবে, তো যে কোনো ইনফরমেশনই এরকম একটা গল্প গুজব আকারে সাজিয়ে নিবা নিজের মতো করে, তাহলে দেখবা যে এটা মনে রাখা অনেক ইজি হয় আর কি, ঠিক আছে। ভিজিবল রে তো আমরা পড়ে ফেলছি, যেখানে কি করে ফটোসিনথেসিস করে এসে। আচ্ছা, এরপর আসি ইনফ্রারেড রিজিয়ন, এটাতে আমরা তোমার অলরেডি পড়ে ফেলছি আমরা। ইনফ্রারেড রিজিয়নের মধ্যে বলা হয় যে তোমার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, নাইট ভিশন থার্মোগ্রাফি ট্র্যাকিং, মিসাইল গাইডেন্স সিস্টেম। থার্মোগ্রাফি করা হয় না, রাতের বেলা ছবি তোলা হয়, এরকম ফিজিক্সেও আছে। নাইট ভিশন ফটোগ্রাফিতে তোমার হচ্ছে কোনটা ইউজ করা হয়, ইনফ্রারেড ইউজ করা হয়ে থাকে। এখন এই আইআর রেকে আমরা আবার তিনটা রিজিয়নে ভাগ করেছি, নিয়ার আইআর, মিডল আইআর, আরেকটা হলো ফার আইআর। এর মধ্যে মনে রাখবা মিডল আইআরটা ইউজ করা হয় হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে, হ্যাঁ, এদের স্ট্রাকচার বা ডিটেকশন করার জন্য, ডিটেকশন অফ দ্য অর্গানিক মলিকিউলস, ডিটেকশন অফ দ্য অর্গানিক ফাংশনাল গ্রুপ। আমরা পড়েছি না আইডেন্টিফিকেশন অফ ফাংশনাল গ্রুপ বা ইউভি রে, আইডেন্টিফিকেশন অফ ফাংশনাল গ্রুপ বা ইউভি রে, সরি আইআর রে, ইউভি রে আইআর, আইডেন্টিফিকেশন অফ ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এরপর মেডিকেল ফিল্ডে নিয়ার আর ফার দুটাকে ইউজ করা যায়, এটা ডিটেইলস আছে পরে সামনে বলবো। মাইক্রোওয়েভ থেকে মাইক্রোওভেনটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, মাইক্রোওভেনটাই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। রেডিও ওয়েভ থেকে তো তোমরা এই এমআরআই পড়েছো, আরেকটা কি পড়েছি আমরা, রেডিও টেলিভিশন আর কি। ওকে, তাহলে মোটামুটি আমাদের পড়াশোনা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যে বড় চার্ট, বিশাল বড় চার্ট ক্লাস থেকে কিন্তু পড়া কমপ্লিট, শুধু ইউভি যে ইউজেসগুলো এগুলো একটু বাসায় গিয়ে আবার পড়তে হবে। এখন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত ক্যালকুলেটর ছাড়া করা যায় না, এই টাইপের ম্যাথ আসে না, তবে হঠাৎ দুই একটা ম্যাথ কিন্তু চলে আসে যেটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়। তো তুমি যদি প্র্যাকটিস করো তোমার পক্ষে কিন্তু ম্যাথগুলো অ্যান্সার করা খুব বেশি কঠিন হবে না। ওকে, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এই টাইপের কোশ্চেন ভার্সিটিতে অনেক বেশি আসে, হোয়াট ইজ দ্য এনার্জি অফ আ রে উইথ আ ওয়েভলেন্থ 820 ন্যানোমিটার। আমরা জানি এনার্জি E ইকুয়াল টু h নিউ, হ্যাঁ, আমরা জানি এনার্জি E ইকুয়াল টু h নিউ। এখন আমাদের কাছে আমরা কিন্তু h এর ভ্যালু কিন্তু জানি, আমাদের কাছে h এর ভ্যালু আছে, কারণ আমরা h এর ভ্যালু মুখস্থই জানি, যেটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। কিন্তু নিউ এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না, তাহলে কি করতে হবে, আমাদের নিউ এর ভ্যালুটা কিন্তু বের করে নিতে হবে। তো নিউ এর ভ্যালুটা কিভাবে বের করে নিব, দেখো আমরা একটু আগে একটা জিনিস শিখেছিলাম, c ইকুয়াল টু নিউ ল্যামডা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি নিউ ইকুয়াল টু c ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে আমি আমার এই ইকুয়েশনটাকে একটু তোমার সাজায় নিতে পারি h ইনটু c ডিভাইডেড বাই ল্যামডা। কিভাবে সাজাইলাম দেখো, যে নিউ এটার ভ্যালু যে c ল্যামডা, এটা এখানে বসাই দিয়েছি, উপরে c নিচে ল্যামডা। এখন দেখো আমাদের কাছে সবকিছুই আছে, বলো প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত লিখবো, তুমি যদি 6.62 এরকম করে লিখতে যাও তুমি আর এটাকে হাতে ক্যালকুলেশন করে বের করতে পারবে না। তো এই কারণে তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে 6, আমি শুধু 6 লিখে করব আর কি, পয়েন্টের হিসাবে আমরা করবই না। এরপরে হচ্ছে -34 জুল সেকেন্ড, ঠিক আছে। c হচ্ছে আমাদের ভেলোসিটি অফ লাইট কত হবে, 3 × 10 টু দি পাওয়ার -3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা কত হবে, ল্যামডা হচ্ছে বলছে 820 মানে 820, কিন্তু ইউনিটটা দিছে হচ্ছে ন্যানোমিটারে, কিন্তু তুমি উপরে যে ইউনিটগুলো বসাইছো সবগুলো এসআই ইউনিট, যেমন এখানে বসাইছো জুল সেকেন্ড, এখানে বসাইছো হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এই ন্যানোমিটারটাকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। ন্যানোমিটার থেকে মিটারে কনভার্ট করলে কি হয়, 10 টু দ্য পাওয়ার -9 বসাতে হয় আর কি, ঠিক আছে। এখন তুমি এখানে তোমার ক্যালকুলেশনটা করো, দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এভাবে, যেমন আমি এখানে লিখতে পারি যে তোমার এখানে হচ্ছে 6 × 3, এটাকে কত লিখতে পারি আমরা 18, হ্যাঁ, এটাকে লিখতে পারি 18। 10 টু দ্য পাওয়ার দেখো এখানে আছে হচ্ছে 34 -34 আর এখানে আছে হচ্ছে 8, তাহলে -34 প্লাস 8 দুটো সমান কত লেখা যায় দেখো, -26 লেখা যায় না, হ্যাঁ, -26 লেখা যায়, -34 আর 8, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 টু দ্য পাওয়ার -26। আবার খেয়াল করে দেখো এই যে আমাদের যেটা হচ্ছে তোমার 820 কে আমরা লিখতে পারি 82 × 10 × 10 টু দ্য পাওয়ার -9। এখন 10 × 10 টু দ্য পাওয়ার -9 এই দুটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, কিরকম লিখতে পারি দেখো, 10 টু দ্য পাওয়ার -8। কিভাবে লিখলাম, কারণ হলো এই যে 10 × 10 টু দি পাওয়ার -9 যখন হইছে, এই কথা মানে হলো 10 টু দি পাওয়ার -9 প্লাস 1, ঠিক আছে, কারণ এটার উপর একটা 1 আছে।
ওকে, এখন আসি আমরা যে বাকি ক্যালকুলেশনে। 18 ডিভাইডেড বাই 82 এটা ভাই ক্যালকুলেশন করব কিভাবে? দেখো কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না, সবকিছু মিলানো সম্ভব। আমরা 9 দিয়ে কাটি, দেখো 9 দিয়ে কাটলে উপরে হবে কত 2, নিচে হবে কত 9, 9 পয়েন্ট সামথিং। আমরা জানি 9 * 9 81, তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাইলাম যে উপরে আছে 2, নিচে আছে হচ্ছে 9। তাহলে 2 ডিভাইডেড বাই 9 যদি হয়, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 9 কে কাটলে কত হয় 4.5। তাহলে 1 ডিভাইডেড বাই 4.5 ইনটু এখানে কত হবে দেখো 10 টু দ্য পাওয়ার -26 আছে, আর এখানে আছে 10 টু দ্য পাওয়ার -8। তাহলে আমরা লিখতে পারবো 10 টু দ্য পাওয়ার মাইনাস কত লিখবো এখানে 18। কেন -18 লিখবো? কারণ 26 আর 8, ঠিক আছে? এটা যদি উপরে যায় তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো -26 + 8 ইকুয়াল টু কত হবে? -18। এখন ভাইয়া এতটুকু তো বের করতে পারছি, কিন্তু আমরা অ্যানসারে কিভাবে পৌঁছাবো? দেখো ভাইয়া অ্যানসারেও পৌঁছানো সম্ভব। তুমি নরমালি জানো, এরকম একটা জিনিস যে 1/4 এই কথার মানে হলো 0.25, তাই না? আবার তুমি জানো 1/5 এই কথার মানে হলো 0.2। তাহলে তোমার এখানে আছে কত 1 ডিভাইডেড বাই 4.5, 1 ডিভাইডেড বাই 4.5 যদি থাকে তাহলে তুমি এখানে লিখতে পারো যে 0.22 অথবা 0.23 এরকম লিখতে পারো আর কি। 0.23 * 10 টু দি পাওয়ার -18, তাহলেও কিন্তু মিললো না। তাহলে এখন আমরা লিখতে পারি 2.3 * 10 টু দি পাওয়ার -19। কারণ কি এই যে পয়েন্টের পর আমি একটা এই পাশে নিছি, ডান দিকে গেছি, পয়েন্টের পর যদি ডান দিকে যাই তাহলে এখানে একটা 1 মাইনাস করতে হবে আর কি, ঠিক আছে? 2.3 * 10 টু দি পাওয়ার -19 জুল, এটা হবে হচ্ছে তোমার অ্যানসার। এখন তুমি দেখো এখানে কিন্তু 2.3 * 10 টু দি পাওয়ার -19 অ্যানসারটা নাই, অনেক কিন্তু 2.4, 24.4 অনেক কিছু আছে। তো দেখা যাচ্ছে আমার 18 টু দি পাওয়ার আর এখানে 2 পয়েন্ট সামথিং এটা মিলাইলে অ্যানসারটা কিন্তু হয়ে যাচ্ছে। সো অপশন এ হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট অ্যানসার। সো আমি এখানে অ্যানসার করব অপশন এ। অপশন এ, ঠিক আছে। আচ্ছা, সাদিফা জিজ্ঞাসা করছো যে ভাইয়া 6.626 কেন লিখলাম না এইটার ভ্যালুতে? তোমার কাছে তো ক্যালকুলেটর নাই। তুমি 6.626 যদি লিখতা, তুমি এটাকে হাতে ক্যালকুলেশন করতে পারতা? সম্ভব হতো না। এই কারণে আমরা যখন হ্যান্ড ক্যালকুলেশন করব, হ্যান্ড ক্যালকুলেশন করার সময় আমরা খেয়াল রাখবো যে কত সিম্পলেস্ট ওয়েতে করা যায়, ঠিক আছে? কত সিম্পলেস্ট ওয়েতে করা যায়। ওকে, এখন একটু আমাকে ইয়েস রেসপন্স দিয়ে জানাবা তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বা সামনে যদি এরকম প্রবলেম পাও অ্যানসার করতে পারবা কিনা। ভেরি গুড। আচ্ছা, দুই একজন বলছে যে পারবে না, বা দুই একজন বলছে যে বুঝতে পারে না, তাদেরকে বলবো ভাইয়া এই ভিডিওটা তো রেকর্ডে থাকবে, তুমি একটু আবার দেখো, আর সামনেও আমরা কিছু টাইপের ক্যালকুলেশন দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এগুলো তো পড়িয়ে ফেলছি। আচ্ছা, এখন দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি আমরা। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ইন দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম? কি হবে অ্যানসার বলো, ঝটপট বলো। ভেরি গুড, রেডিও ওয়েভ হবে অ্যানসার, তাই না? রেডিও ওয়েভ। ওকে, রেডিও ওয়েভের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে যদি বলি ইনফ্রারেড, তারপর ভিজিবল, তারপর আল্ট্রাভায়োলেট। আচ্ছা, এই কুইজটা অ্যানসার করো। এটা মেডিকেলে আসা কোশ্চেন, হ্যাঁ? তবে আমি বলি কি গত কয়েক বছরে মেডিকেলে আসা অন্যতম স্মার্ট একটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। কত নাম্বার এটা? নাম্বার 3। আমি 3টা লঞ্চ করে দিচ্ছি। হুইচ ওয়ান ইজ অড? আরে আন্দাজে অ্যানসার করো না। অ্যাকর্ডিং টু স্পেকট্রাম, জাস্ট একটু ভিজিবল যে লাইট আছে সেটার সাথে একটু চিন্তা করো। ভুল তো করবাই, অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না, ভুল হবে। কোনটা অড? অ্যাকর্ডিং টু ওয়েভলেন্থ, অ্যাকর্ডিং টু স্পেকট্রাম ওয়েভলেন্থ আছে, এখানে ওয়েভলেন্থটা লিখে দেওয়াটা ভালো। ওয়েভলেন্থ, অ্যাকর্ডিং টু ওয়েভলেন্থ কোনটা হচ্ছে অড? এবং এটা মেডিকেলে আসা কোশ্চেন, কিন্তু খুবই স্মার্ট একটা কোশ্চেন। একটু চিন্তা করো যে আমরা এখানে 4টা ওয়েভ দেখতে পাচ্ছি, মাইক্রোওয়েভ, ইউভি, ইনফ্রারেড আর হলো রেডিও ওয়েভ। সো বলছে ওয়েভলেন্থের সাথে একটা রিলেশন আছে। তো আমরা ভিজিবল লাইটের সাথে একটু চিন্তা করি। তো মাইক্রোওয়েভ রে এটার ওয়েভলেন্থ ভিজিবল লাইটের চেয়ে বেশি নাকি কম? বেশি। ইউভি রে এটার ওয়েভলেন্থ ভিজিবল লাইটের চেয়ে কম নাকি বেশি? বলো, মোর নাকি লেস? লেস, কম। ইনফ্রারেড এটার ওয়েভলেন্থ ভিজিবল লাইটের চেয়ে বেশি। রেডিও বিম এটার ওয়েভলেন্থ ভিজিবল লাইটের চেয়ে বেশি। তাহলে দেখো তিনটা আছে হচ্ছে ভিজিবল লাইটের চেয়ে বেশি, তিনটা আছে ভিজিবল লাইটের চেয়ে বেশি, কিন্তু একটা আছে ভিজিবল লাইটের চেয়ে কম। সো এখানে অড হচ্ছে যেটা কম সেটা, বাকি তিনটা একই রকম। বুঝতে পেরেছি? কুইজ শেষ করি, এই কুইজ আর দেখাইতে চাই না, এটার অবস্থা খুবই খারাপ। কারেক্ট অ্যানসারের সংখ্যা সবচেয়ে কম, ভুল অ্যানসারের সংখ্যাগুলাই সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন বলো এটা বুঝতে পেরেছো কিনা, কেন আমাদের এটার অ্যানসার ইউভি হলো? ঝটপট বলো অ্যানসার কেন ইউভি হলো, বুঝতে পেরেছো কিনা? ইয়েস চাপলেই বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নামাজের ব্রেক দিয়ে দিই, যেহেতু আজান হয়ে গেছে। আমরা প্লাঙ্ক কনস্ট্যান্টের থিওরি কিছু কথাবার্তা আলোচনা আছে, ওগুলোতে পরে আসতেছি। তাহলে আমরা এখন একটা নামাজের ব্রেক দেই। চলো আমরা 10 মিনিটের নামাজের ব্রেক নিই, হ্যাঁ? নামাজ ব্রেক টাইম লিখে দেই, বাজতেছে হচ্ছে 16:20 বা 4টা 20 বাজে। তাহলে 4:30টায় আবার শুরু করবো।
ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাই আসছো কিনা একটু অ্যানাউন্স দাও যে ভাই আমরা আসি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আছে, জনগণ ঘুমায় যায় নাই। চলো বাকিটা পড়াশোনা করি। এখন যে প্রশ্নটা আসছে সেটা দেখো, যে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ লাইট। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভালো একটা জিনিস কি, মানে কোনো কিছু প্রুভ করতে আসে না, রিটেন নাই তো ওরকম মানে বড় সড় ইকুয়েশনকে আমরা অ্যাভয়েড করতে পারি। প্লাঙ্ক কোয়ান্টাম এটা তো ইকুয়েশন আমরা জানি মোটামুটি, অলরেডি একটা অঙ্ক কিন্তু আমরা করছি, মানে ইকুয়াল টু এইচ মিউ যে ইকুয়েশন আছে এটাকে তো বলা হয় থাকে ইকুয়াল টু এইচ মিউ। হ্যাঁ, এখানে প্লাঙ্কের কনস্ট্যান্টের নাম মনে রাখতে হবে, এবং এখানে যে এই যে কোয়ান্টাম অফ এনার্জি ইজ কল্ড ফোটন, এই কথাটা পড়বা। হ্যাঁ, যে এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ফোটন। জাস্ট নিজেরা একটু দেখে নিবা। আচ্ছা, তারপর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে যে এই যে এনার্জি এটা সাধারণত ইন্টিজার মাল্টিপ্লাইস, মানে এটা কখনো ফ্র্যাকশন হবে না। এই যে দেখো এইচ নিউ যেটা বলি আমরা, 2h নিউ হতে পারে, 3h নিউ হতে পারে, 4h নিউ হতে পারে, কিন্তু কখনোই এটা 1.5 0.5 এগুলা হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস হলো এনার্জি অফ ফোটন ইজ কল্ড 1 কোয়ান্টাম। ঠিক আছে, এই কারণে আমরা যদি বলি এনার্জি অফ 1 মোল ফোটন, এটাকে বলি আমরা 1 আইনস্টাইন। তাহলে 1 আইনস্টাইন মানে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার কোয়ান্টাম। কারণ হলো ফোটন, একটা ফোটনের জন্য হচ্ছে আমরা বলবো হচ্ছে তোমার 1 কোয়ান্টাম, তাহলে 1 মোল ফোটনের জন্য কত বলবো, অ্যাভোগাড্রো নাম্বার কোয়ান্টাম। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এই জিনিসগুলো পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। ভিজিবল লাইট এন্ড স্পেকট্রাম। ভিজিবল লাইট তো আমরা সবাই জানি যে 380 থেকে 70 ন্যানোমিটারের মধ্যে পড়বে। এখন এই স্পেকট্রাম এটাকে অ্যানালাইসিস করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার হয় তার নাম হলো স্পেকট্রোমিটার। ঠিক আছে, মানে স্পেকট্রোমিটার দিয়ে আসলে স্পেকট্রাম প্রোডিউস করা যায়। হ্যাঁ, ওকে। এখন দেখো এখানে আরো কিছু কথা আছে যে অ্যাটমিক স্পেকট্রাম আছে, আবার আমরা জানি যে কিছু হলো মলিকিউলার স্পেকট্রাম আছে। অ্যাটমিক স্পেকট্রাম আছে, আবার মলিকিউলার স্পেকট্রাম আছে। একটা জিনিস নরমালি চিন্তা করো, অ্যাটমিক স্পেকট্রাম মানে জাস্ট এখানে একটা এলিমেন্ট, আর মলিকিউলার স্পেকট্রাম মানে অনেকগুলো এলিমেন্ট। জাস্ট সাইন্টিফিক ভাবে না, জাস্ট নরমালি চিন্তা করো সহজে মনে রাখার জন্য। এখন এই একটা এলিমেন্ট থেকে যখন স্পেকট্রাম আসতেছে তখন দেখো একটা লাইনের মতো পাচ্ছি, আর এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট থেকে যখন স্পেকট্রাম আসতেছে তখন দেখো অনেকগুলো লাইন পাচ্ছি। এই কারণে আমরা বলতে পারি যে অ্যাটমিক স্পেকট্রামকে আবার হচ্ছে লাইন স্পেকট্রামও বলা যেতে পারে, কারণ এখানে যেহেতু একটা লাইন পাই, তাহলে অ্যাটমিক স্পেকট্রামের আরেকটা নাম হচ্ছে লাইন স্পেকট্রাম। তাহলে অ্যাটমিক স্পেকট্রামকে আবার আমরা কি রাখতে পারি, লাইন স্পেকট্রাম রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা এই যে লাইন স্পেকট্রাম, এটা আবার দুই টাইপের হতে পারে, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম মানে কি, এটা রেডিয়েট করতেছে, এমিট করতেছে। হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে ব্রাইট লাইটের হবে। আর যেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম এটা সাধারণত ব্ল্যাক লাইনের হবে। কেন, কারণ এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। ওকে, আচ্ছা সামনে যাই। এখন এখানে যদি খেয়াল করি আমরা যে এমিশন স্পেকট্রাম বিভিন্ন কালার দেয়, ব্রাইট দেয়, তো এই কারণে এটা হচ্ছে বিভিন্ন রকমের কালার দেয়। আর এমিশন স্পেকট্রাম ক্যান প্রোডিউস ইন টু ওয়েজ, দুইটা ওয়ের কথা লেখা আছে ভাইয়া, জাস্ট একবার রিডিং করে ছেড়ে দিবা। এগুলো এমন বেশি কিছু ইম্পর্টেন্ট না। দ্য এলিমেন্ট ইন গ্যাসিয়াস স্টেট অফ ভেপার ইট ইজ হিটেড বাই ইলেকট্রিক্যাল স্পার্ক এট লোয়ার প্রেসার। এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। এক্সাম্পল করবা আর কিভাবে করতে জাস্ট এটুকু করবা। আবার আরো এটা তো প্রথম ভাবে বললাম যে যেটা হলো তোমার গ্যাসিয়াস স্টেটে নিয়ে অথবা ভেপার দিয়ে ইলেকট্রিক্যাল স্পার্ক করে লোয়ার প্রেসার দেওয়া যেতে পারে। আরেকটা আছে সেটা হলো যে সাবস্টেন্স হিটেড ইন হাই টেম্পারেচার ইন ফ্লেম। এটার এক্সাম্পল হচ্ছে তোমার স্পেকট্রাম অফ সোডিয়াম, মানে যেটাকে আমরা হচ্ছে ফ্লেম টেস্ট করি না বুনসেন বার্নারের মধ্যে, সেই ফ্লেম টেস্টটা অ্যাকচুয়ালি সেকেন্ড প্রসেস আর কি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে লাইন স্পেকট্রামগুলো যখন দেখা যায় তখন বলা হয় যে একটা হচ্ছে রেড লাইন, একটা গ্রিন লাইন, একটা ইন্ডিগো লাইন, একটা ভায়োলেট লাইন পাওয়া যায়। তার জন্য হাইড্রোজেনের জন্য। তাহলে ভাইয়া এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউ প্রশ্ন দিতে পারে হুইচ লাইন ইজ নট পসিবল ইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, এভাবে দিতে পারে, অথবা বলতে পারে হুইচ লাইন ইজ পসিবল অর হুইচ লাইন ইজ সিন ইন হাইড্রোজেন স্পেকট্রাম। ঠিক আছে, মানে কালারগুলো একটু মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, কালারগুলো মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাবজর্পশন স্পেকট্রাম যেমন এখানে ব্ল্যাক অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা সোডিয়ামের ক্ষেত্রে পাই। এখানে দুইটা লাইন পাওয়া যায় সোডিয়ামের ক্ষেত্রে। কেন দুইটা লাইন পাওয়া যায়, কারণ হলো মাঝখানে একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম হয় আর কি। ওকে, এখন আসি আমরা তোমার হাইড্রোজেন স্পেকট্রাম। হাইড্রোজেন স্পেকট্রাম নরমালি একটু যদি চিন্তা করো তোমরা, হাইড্রোজেন স্পেকট্রামটা বলা হয়ে থাকে যে হায়ার শেল থেকে বা হায়ার এনার্জি শেল থেকে লোয়ার এনার্জি শেলের মধ্যে যখন কোনো একটা ইলেকট্রন চলে আসে, হায়ার শেল থেকে লোয়ার শেলে আসে, মনে করো এই শেল থেকে এই শেলে যখন কোনো একটা ইলেকট্রন আসছে, তখন সে আসার সময় কি করে, এনার্জি এমিট করে আসে। এই এনার্জি যে এমিট করে এটাই তখন হচ্ছে একটা স্পেকট্রাম ফর্ম করে। এখন এটা যখন প্রথম শেলে আসে, হায়ার শেল থেকে যখন প্রথম শেলে আসে তখন আমরা এটাকে বলি লাইমেন সিরিজ, সেকেন্ড শেলে আসলে আমরা এটাকে বলি বামা সিরিজ, থার্ড শেলে আসলে বলি প্যাস্টেন, ফোর্থে ব্র্যাকেট, ফিফথে ফোন, সিক্সথে আসলে বলি হামফ্রিস। যে কোনো উপরে যে কোনো শেল থেকে যখন ফার্স্ট শেলে আসবে এটাকে বলবো আমরা লাইমেন। এখন ভাইয়া অনেকে আছে যে এই জিনিসগুলোকে মনে রাখতে পারে না, মনে রাখতে পারে না, তাহলে তাদের জন্য আমরা কিন্তু নেমোনিক সাজেস্ট করতে পারি। যেমন এখানে আমরা একটা নেমোনিক পড়ি এরকম ভাবে, বাংলায় লিখবো অবশ্যই। হ্যাঁ, লাইলি নামের একজন, হ্যাঁ লাইলির বাবার পাশে, বাবার পাশে। যারা চাও এমনি মনে রাখতে পারো, অথবা যাদের মনে থাকে না তারা একটু নেমোনিকের হেল্প নিতে পারো। ব্রাজিলের ফুটবলার হাসে, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাসে, বা হাতে যাই লিখো না কেন। হ্যাঁ, আচ্ছা এখন এখান থেকে কি কি করতেছি দেখো, লাইলির মানে লাইমেন, বাবার মানে বামার, পাশে মানে প্যাস্টেন, ব্রাজিলের মানে ব্র্যাকেট, ফুটবলার মানে ফোন, হাসে মানে হামফ্রিস, বা হাতে মানে হামফ্রিস। বোঝা গেল কি? আচ্ছা এখন আসি ইম্পর্টেন্ট আরেকটা টপিক হলো যে এরা কোন কোন রিজিয়নে দেখা যাবে। মনে রাখবা বামার দেখা যাবে হচ্ছে ভিজিবল, বি এর সাথে ভি, বি এর সাথে ভি। ঠিক আছে, বামার দেখা যাবে ভিজিবল, আর লাইমেন এটা দেখা যাবে ইউভিতে, বাদ বাকি যারা আছে সবাই দেখা যাবে আয়ার। এখন তাইলে ভাইয়া এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসবে? পরীক্ষা এখান থেকে প্রশ্ন হতে পারে তোমার ডেফিনিটিভ প্রশ্ন। ডেফিনিটিভ প্রশ্ন মানে কি, if one electron from higher shell back to first shell, which type of series produced in hydrogen spectrum, তখন কি বলবো আমরা, লাইমেন সিরিজ। ঠিক আছে, যদি সেকেন্ড সিরিজে আসে কোনটা হবে, বামার সিরিজ। এভাবে পরীক্ষা কোশ্চেন হতে পারে। আবার তাদের রিজিয়নগুলো দিয়েও কোশ্চেন হতে পারে যে লাইমেন সিরিজ ইজ ফাউন্ড ইন হুইচ রিজিয়ন, অ্যানসার শুড বি ইউভি রে। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন দিতে পারে ইন আয়ার রিজিয়ন হুইচ সিরিজ ইজ নট সিন, এভাবে পরীক্ষা কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আয়ার রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি নিচেগুলো, বাট বামার লাইমেন এটা কিন্তু আয়ার রিজিয়নে দেখা যাবে না। তো এভাবে পরীক্ষা অনেক রকমের প্রশ্ন কিন্তু ঘুরে পেঁচে এই জায়গা থেকে দিতে পারে। এখন দেখো এখানটাতে আমাদের আরেকটা জিনিস দেখার আছে, N1 গুলো লিখে দিছে। N1 মানে হচ্ছে কি, মানে লোয়ার যে শেলটা আছে NL, অর্থাৎ হায়ার শেল থেকে কোন লোয়ার শেলের মধ্যে আসবে সেটাকে বলতেছে হচ্ছে N1। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে, খুব 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 ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। এখন এই একটা জেনারেল বামার রিডবার ইকুয়েশনটা করানো যায়, সেই ইকুয়েশনটা এরকম যে 1/λ অর নিউ বার ইকুয়াল টু RH ইনটু তোমার হচ্ছে হাইড্রোজেনের জন্য এখানে Z এর ভ্যালু তো 1, Z না দিলেও চলে অ্যাটমিক নাম্বার, আর অন্যান্য সবার জন্য Z স্কয়ার দিতে হয়, আর এখানে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই জায়গাটাতে অনেকেরই একটু প্রবলেম হয়, N1 কি আর N2 কি। মনে রাখবা N1 মানে হচ্ছে লোয়ার শেল, 2 মানে হচ্ছে হায়ার শেল, এতটুকু মনে রাখলেই হবে। আর রিডবার কনস্ট্যান্টের ভ্যালু তো তোমাদের মনে আছে, গতকালকেও কিন্তু আমরা পড়েছি। হ্যাঁ, 109678 পার সেন্টিমিটার। ওকে, এখন এখানটাতে আমরা আরো বেশ কিছু জিনিস পড়বো, যেমন লাইন অফ সিরিজ। একটু একটা হেডিং দাও, লাইন অফ সিরিজ। আমরা নতুন আরেকটা টপিক করতে যাচ্ছি, এটার নাম হলো লাইন অফ সিরিজ। যে কোনো একটা সিরিজের লাইন, হ্যাঁ লাইন। যেমন দেখো এই যে লাইমেন সিরিজ প্রথম অরবিটে ফিরে আসতেছে, তাহলে এখানে আমাদের কোন
সিরিজের দেখা যাবে, লাইমেন সিরিজ দেখা যাবে। কিন্তু এই লাইমেন সিরিজে ইলেকট্রন তো আসতে পারে একদম থার্ড শেল, সেকেন্ড শেল থেকে আসতে পারে, থার্ড শেল থেকে আসতে পারে, ফোর্থ শেল থেকে আসতে পারে, ফিফথ থেকে আসতে পারে, সিক্স থেকে আসতে পারে, সেভেন, এরকম করে অনেক উপরের শেল পর্যন্ত কিন্তু যেতে পারে, তাই না? তাহলে যেটা প্রথম শেল, দ্বিতীয় শেল থেকে যেটা আসছে এটাকে বলি আমরা লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, যেটা থার্ড শেল থেকে আসছে এটাকে বলি আমরা সেকেন্ড লাইন, যেটা ফোর্থ শেল থেকে আসছে এটাকে বলি আমরা থার্ড লাইন। তাহলে এরকম যদি পরীক্ষায় কোশ্চেন হয় যে হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড লাইন অফ লাইমেন সিরিজ, তো অ্যানসার কি হবে? মানে লাইমেন সিরিজের সেকেন্ড লাইনে তোমার হচ্ছে কোন অরবিট থেকে ইলেকট্রনটা আসবে, কোন অরবিট থেকে আসবে লাইমেন সিরিজের সেকেন্ড লাইনে। তাহলে ফার্স্ট লাইন হবে হচ্ছে লাইমেন, তো লাইমেনের পরে 2, তাহলে সেকেন্ড লাইন হবে হচ্ছে 3 থেকে আর কি। ওকে, এখন আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিই, এটা তো আশা করি তোমরা তাহলে বুঝতে পারছো। এখন তাহলে যদি আমরা এরকম বলি যে হুইচ, আচ্ছা ঠিক আছে, আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য। ফর থার্ড লাইন অফ ব্র্যাকেট সিরিজ, থার্ড লাইন অফ ব্র্যাকেট সিরিজ n2 ইকুয়াল টু হোয়াট, বলো? থার্ড লাইন অফ ব্র্যাকেট সিরিজ n2 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ব্র্যাকেট সিরিজের থার্ড লাইন। আরো সহজে কিভাবে করা যায়, একটু সহজ পন্থায় চলে আসি আমরা, ঠিক আছে? ব্র্যাকেট সিরিজ যখন বলা হয়েছে তার মানে হলো NL মানে হলো লোয়ার শেল ইকুয়াল টু কত হবে, ব্র্যাকেট মানে হচ্ছে কত, লাইনে ফার্স্ট বা বামারে সেকেন্ড, প্যাস্টেনে হলো কত, থার্ড, আর ফোর্থ হচ্ছে কত, ফোর্থ কোনটাতে হবে ব্র্যাকেট, তাহলে L ইকুয়াল টু হবে কত, 4। এন্ড বলা কোশ্চেনে বলা হয়েছে থার্ড লাইন অফ ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজের থার্ড লাইনের জন্য তাহলে n2 ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? ব্র্যাকেট সিরিজের থার্ড লাইনের জন্য n2 ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? এখন তুমি দেখো এখানটাতে যে তাহলে ফার্স্ট লাইন যদি হইতো, ফার্স্ট লাইন হইতো হচ্ছে 5th, সেকেন্ড লাইন যদি হইতো, সেকেন্ড লাইন হইতো 6, তাহলে থার্ড লাইন যদি হয় তাহলে কি হবে 7, ঠিক আছে? তাহলে হবে 7। এখন ভাইয়া এই জিনিসটাকে আমরা আরো সহজ করতে পারি, লাইনটা আবার এক্সটেন্ড করবেন, আচ্ছা বলতেছি আরো সহজ করতে পারি, ঠিক আছে? কিভাবে সহজ করতে পারি দেখো, যত নাম্বার লাইন বলবে সেই তত নাম্বার লাইনটাকে NL এর সাথে যোগ করে দিব। তাহলে এখানে কোনটা থার্ড লাইন বলছে না, তাহলে আমার NL কত এখানে 4, তাহলে 4 এর সাথে 3 যোগ করে দিব, তাহলে কত হয়ে গেল 7, তাহলে n2 ইকুয়াল টু কত হবে, 7 হবে। আচ্ছা এখন আসি, দেখো আবার বলতেছি এখান থেকে, যেমন হলো যখন n ইকুয়াল টু 1 তখন n1 মানে n1 ইকুয়াল টু 1 মানে NL যেটা হলো লোয়ার শেল, যখন 1 তখন আমি সিরিজ পাবো হলো লাইমেন সিরিজ। কিন্তু এই লাইমেন সিরিজের মধ্যে আমার n2 থেকেও আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, 5 থেকেও আসতে পারে। সো এদেরকে বলা হয় কততম লাইন, ঠিক আছে? কততম লাইন। এখন যেটা হলো একদম কাছাকাছি শেল থেকে আসছে এটাকে বলবো ফার্স্ট লাইন, তার মানে n1 এর পরের যে লাইন, পরের যে অরবিট এটা থেকে আসছে হচ্ছে 2 থেকে আসছে, তাহলে এটাকে বলবো ফার্স্ট লাইন, তারপর এটাকে বলবো সেকেন্ড লাইন, তারপর এটাকে বলবো থার্ড লাইন, তারপর এটাকে বলবো ফোর্থ লাইন। এগুলো হচ্ছে লাইন যে বলছিলা ভাই, একটা এক্সপ্লেইন করেন। সো এখন আমাকে প্রশ্ন করা হয়েছে ফর থার্ড লাইন অফ দ্য ব্র্যাকেট সিরিজ হোয়াট উইল বি দ্য n2, হোয়াট উইল বি দ্য n2 মানে হোয়াট উইল বি দ্য হায়ার সিরিজ অফ n, মানে হলো তোমার হায়ার শেল আর কি, হ্যাঁ? এখন এটা অনেকভাবে সলভ করা যায়, আমরা প্রথমে বোঝার জন্য শর্ট মানে একদম এক্সপ্লেনেশন করেছি। শর্টকাট টেকনিক হলো যে আমার যে সিরিজটা চাইছে সেই সিরিজের জন্য আমার NL এর মান যত তার সাথে ওই নাম্বারটা যোগ করে দিব, তাহলে পেয়ে যাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে তোমরা আমাকে বলো তো বামার সিরিজের ফোর্থ লাইনের জন্য n2 এর ভ্যালু কত হবে, ঝটপট বলে দাও তো। বামার সিরিজের ফোর্থ লাইন, ভেরি গুড, একদম মানে সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে বামার সিরিজ তোমাকে বুঝতে হবে যে যখন আমি বামার সিরিজ বললাম, বামার সিরিজ বললে পরে আমার NL এর ভ্যালু কত, NL এর ভ্যালু কত, হ্যাঁ? NL ইকুয়াল টু কত, 2। NL বলতে আমি বুঝি আসলে লোয়ার শেলটা হবে হচ্ছে 2। তাহলে যদি 2 হয় আমি বলছি কি বামার সিরিজের কোন লাইন বলছি, ফোর্থ লাইন বলছি, তাই না? তাহলে 2 + 4 কত হবে, 6। তাহলে n2 এর ভ্যালু হবে হচ্ছে 6, ঠিক আছে? এই টাইপের এমসিকিউ কিন্তু আমরা বিভিন্ন যে এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক আছে ওই জায়গা থেকে কিন্তু দেখি, এবং এগুলা মেডিকেলের প্রোটোটাইপ কোশ্চেন না, বাট এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক থেকে যদি কোশ্চেন দিয়ে দেয় তখন কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে। এবং তোমরা যারা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা তারাও এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে দেখতে পারবা। এই কুইজটা দেওয়ার আগে আমি তোমাদের সাথে আরেকটু সহজ করে কথাবার্তা বলি। কুইজটা দেওয়ার আগে আমাদের আরেকটা থিওরি পড়তে হবে, ওই থিওরিটা একটু অ্যাডভান্স থিওরি, মেডিকেলের সাধারণত এই রিলেটেড থিওরি আসে না, এই রিলেটেড থিওরি থেকে কোশ্চেন তারপরেও কিন্তু মানে হতে পারে কোশ্চেন, হ্যাঁ? একেবারে যে হবে না এরকম তো বলা যায় না, যেহেতু এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকে আমরা এই টাইপের কোশ্চেন দিছি। দেখো আমরা 1/λ ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু কি জানি, RH মানে রিডবার্গ ধ্রুবক ইনটু হাইড্রোজেনের জন্য লিখতেছি ইনটু NL স্কয়ার মাইনাস 1/NH স্কয়ার। এটা হচ্ছে আমাদের বামার রিডবার্গ ইকুয়েশন। NL মানে হলো লোয়ার শেল, NH মানে হলো হায়ার শেল, ঠিক আছে? এখন একটা জিনিস একটু চিন্তা করো যে কখন ল্যামডা ম্যাক্সিমাম হবে, কখন ল্যামডা মিনিমাম হবে। মানে এই যে এটা ডিপেন্ড করবে কার উপর, এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এই যে যেটা হলো NH এটার উপর। কারণ হলো যে কোনো একটা সিরিজের জন্য আমার NL টা তো ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট। NL যদি 2 হয় তাহলে আমার সিরিজ হবে আমার সিরিজ, NL যদি 3 হয় তাহলে আমার সিরিজ হবে হচ্ছে প্যাস্টেন সিরিজ, তাই না? তাহলে ডিপেন্ড করবে হচ্ছে NH এর উপর। এখন NH কি হতে পারে, জাস্ট ইমিডিয়েট উপরে রেসটা হতে পারে, উপরের শেলটা হতে পারে, অথবা অসীম থেকে কোনো একটা শেল হতে পারে, বা যেটা ইনফিনিটি থেকে কোনো একটা শেল হতে পারে। এখন এখানটাতে একটু খেয়াল করো, মনে করো এই যে আমাদের লাইমেন সিরিজ, এই লাইমেন সিরিজের ক্ষেত্রে তুমি চিন্তা করো এটা হলো লাইমেন সিরিজ, হ্যাঁ? তো লাইমেন সিরিজের ক্ষেত্রে জাস্ট ইমিডিয়েট উপরের শেল থেকে অর্থাৎ সেকেন্ড শেল থেকে একটা ইলেকট্রন নিচে আসতেছে বা একটা রে আসতেছে, আবার ইনফিনিটি থেকে আরেকটা রে আসতেছে, ইনফিনিটি থেকে আরেকটা রে আসতেছে। একদম মানে কেমিস্ট্রির জ্ঞান ঝেড়ে দিয়ে জাস্ট একদম নরমালি চিন্তা করো যে উপর থেকে যে রেটা আসছে এবং জাস্ট ইমিডিয়েট উপরের শেল থেকে যে রেটা আসছে কোন ক্ষেত্রে আমরা এনার্জি বেশি পাবো, হ্যাঁ? এটাকে যদি আমি মানে প্রথম লাইন ধরি বা প্রথম সিচুয়েশন ধরি, এটা যদি দ্বিতীয় সিচুয়েশন ধরি, কোন ক্ষেত্রে এনার্জি বেশি হবে, মানে কোন রেটার এনার্জি বেশি হবে, যখন উপর থেকে ইলেকট্রনটা আসতেছে নাকি যখন নিচে থেকে ইলেকট্রনটা আসতেছে? অফকোর্স বোঝা যাচ্ছে যে এই যে প্রথম ক্ষেত্রে বা প্রথম সিচুয়েশনে আমাদের ই হবে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? আর দ্বিতীয় ক্ষেত্রে ই হবে হচ্ছে মিনিমাম, ঠিক আছে? এখন তুমি বলো যখন ই মানে হলো এনার্জি, যখন ই ম্যাক্সিমাম তখন আমাদের নিউ বার কি হয়, নিউ বারও হয় ম্যাক্সিমাম। যদি ই ম্যাক্সিমাম হয় তখন আমাদের ল্যামডা কি হয়, ল্যামডা হবে হচ্ছে মিনিমাম, ঠিক আছে? অর্থাৎ ল্যামডা বা ওয়েভলেন্থ কখন মিনিমাম হবে, যখন একদম হাইয়েস্ট শেল ইনফিনিটি থেকে যখন একটা ইলেকট্রন আমাদের এই তোমার লোয়ার শেলে আসবে তখন হবে হচ্ছে ল্যামডা মিনিমাম। আবার তুমি দেখো ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে, তাহলে দেখো ল্যামডা ম্যাক্সিমাম হবে জাস্ট ইমিডিয়েট উপরের শেল, জাস্ট ইমিডিয়েট উপরের শেল বলতে আমরা বোঝাচ্ছি NL+1, NL+1, ঠিক আছে? তাহলে ল্যামডা এই ম্যাক্সিমাম হওয়ার শর্ত হলো, ল্যামডা ম্যাক্সিমাম হওয়ার শর্ত হলো জাস্ট ইমিডিয়েট উপরের শেল থেকে আসা। এতটুকু বুঝতে পেরেছি তো নাকি? এতটুকু আশা করি বুঝতে পেরেছি আমরা। ওকে, এখন এই প্রবলেম সলভ করার আগে এই টাইপের আরেকটা প্রবলেম একটু আমি তোমাদেরকে সলভ করে দিই, তারপর তোমাদেরকে আমি এই প্রবলেমটা সলভ করতে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে এই সেম প্রবলেমটা সলভ করতে দিব ইনশাআল্লাহ। ওকে, দেখো হোয়াট উইল বি, যদি তোমার এরকম করে পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট উইল বি মিনিমাম নাম্বার, আমরা মিনিমাম দিয়ে করব, হ্যাঁ? মিনিমাম ওয়েভ নাম্বার অফ বামার সিরিজ, মিনিমাম ওয়েভ নাম্বার অফ বামার সিরিজ মানে হলো ওয়েভ নাম্বারটা মিনিমাম পাওয়া যাবে, ঠিক আছে? মানে
আমি আমার ইকুয়েশনটা জানি নিউ বার, যেহেতু আমার ওয়েভ নাম্বার চাইছে, নিউ বার ইকুয়াল টু কি লিখবো, আর এইচ, তো 1 ডিভাইডেড বাই এন এল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন এইচ স্কয়ার। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি সবাই? ইকুয়েশনটা জাস্ট লিখেছি। এখন আসি এই ভ্যালুটা কত হবে, মানে মিনিমাম কত হবে ওয়েভ নাম্বারটা। তো আমার এখানে এই ল্যামডা নিউ বার যেটা আছে সেটার ভ্যালুটা বের করতে হবে। ওকে, এখন দেখো ভাই আমি ভ্যালুটা কিভাবে বের করতে পারি। তুমি জাস্ট সিচুয়েশন চিন্তা করো, আবার আগের মতোই তুমি জাস্ট সিচুয়েশন চিন্তা করো। কিরকম সিচুয়েশন দেখো, যেমন বামার সিরিজ তো বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইন এটা হলো মানে থার্ড শেল, আবার উপরে ধরো একদম উপরে ইনফিনিটিতে আরেকটা শেল আছে। ঠিক আছে, এখন তুমি জাস্ট চিন্তা করো, একটা ইলেকট্রন উপর থেকে আসতেছে এই সেকেন্ড লাইনে, আরেকটা জাস্ট ইমিডিয়েট পরের লাইন থেকে আসতেছে। কোন ক্ষেত্রে আমার এনার্জি ম্যাক্সিমাম হবে? এনার্জি ম্যাক্সিমাম হবে এই ক্ষেত্রে, এনার্জি মিনিমাম হবে হচ্ছে এই ক্ষেত্রে, তাই না? আচ্ছা, আমার ওয়েভ নাম্বার চাইছে, তাহলে ওয়েভ নাম্বার কোন ক্ষেত্রে মিনিমাম হবে দেখো তো। এটা হলো ফার্স্ট সিচুয়েশন, এটা হলো সেকেন্ড সিচুয়েশন, তোমরা বলো সেকেন্ড কেসে বেশি হবে নাকি ফার্স্ট কেসে, মানে মিনিমাম। আমার তো কোশ্চেনে বলছে মিনিমাম। মিনিমাম কখন হবে? সেকেন্ড, ভেরি গুড, সেকেন্ডে হচ্ছে মিনিমাম হবে, কারণ এটা যেহেতু একদম কাছাকাছি ডিসটেন্স থেকে আসতেছে, কাজে তার এনার্জি কিন্তু কম লাগবে। হ্যাঁ, আর এটা দেখো দূর থেকে আসতেছে, কাজে তার এনার্জি কিন্তু বেশি লাগবে। তাহলে যে এনার্জির সাথে ওয়েভ নাম্বারের রিলেশনটা কেমন? ওয়েভ নাম্বারের রিলেশনটা হবে হচ্ছে এনার্জির সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে ওয়েভ নাম্বারটা মিনিমাম কোন কেসে হবে? আমাদের যে ফার্স্ট সেকেন্ড যে কেসে আছে সেই কেসে হবে। তাহলে আমরা যদি বলি যে এই যে আমাদের ওয়েভ নাম্বার মিনিমাম হবে, ওয়েভ নাম্বার মিনিমাম হওয়ার জন্য আমার কি কি কন্ডিশন লাগবে ওয়েভ নাম্বার মিনিমাম হওয়ার জন্য? দেখো এন এল তো ফিক্সড, যেহেতু আমার সিরিজ বলেই দিছি, তাহলে এন এল কত হবে? 2 হবে। তাহলে যেহেতু ওয়েভ নাম্বার মিনিমাম হবে, তাহলে এন এইচ কত হবে? এন এইচ হবে হচ্ছে এন এল প্লাস 1। ঠিক আছে, তাহলে এন এল প্লাস 1 মানে কত হবে? 3 হবে। তাহলে দেখো আমরা কিন্তু ভ্যালু সবগুলাই পাই গেছি। এন এল এর ভ্যালু পাইছি 2, এন এইচ এর ভ্যালু পাইছি 3। এখন জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে বসাইলে আমার ম্যাথটা কিন্তু হয়ে যাবে। তাহলে আর এইচ ইকুয়াল টু 1 বাই এন এল, এন এল মানে কত? 2 স্কয়ার মাইনাস 1 বাই এন এইচ, এইচ মানে কত? 3 স্কয়ার। এখন জাস্ট আমি এটাকে ক্যালকুলেট করব। আর এইচ 1/4 মাইনাস 1/9। ঠিক আছে, এখন জাস্ট আমি এটাকে ক্যালকুলেট করব। আর এইচ দেখো 4 আর এখানে নিচে আছে 9, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আসবে 36। 9 মাইনাস 36, 9 মাইনাস কত হবে? 9 মাইনাস 4। ওকে, তাহলে দেখো আমি কিন্তু আমার ইকুয়েশন মিলাই ফেলছি। 5 আর এইচ ডিভাইডেড বাই 36। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছিল একবার, 15 16 সেশন সম্ভবত। ওই সেশনে পরীক্ষা কোশ্চেনটা আসছিল যে তোমার ওয়েভলেন্থ দিয়ে হয়তো বা। হ্যাঁ, তাহলে এখন দেখো এই কোশ্চেন থেকে আমি কি ওয়েভলেন্থ বের করতে পারবো না? সরি, ওয়েভলেন্থ কি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। কারণ কিভাবে বের করতে পারবো দেখো, ওয়েভলেন্থ, কারণ আমি এই নিউ বার পাইছি, তাহলে এই যে নিউ বার, হ্যাঁ নিউ বার ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা। তাহলে আমি যদি বলি ল্যামডা বের করব, তাহলে ল্যামডা কত হবে? এখানে জাস্ট উল্টায় দাও, 36 ডিভাইডেড বাই 5 আর এইচ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিন্তু অ্যানসার মিলাই ফেলছি এখানে 5 আর এইচ ডিভাইডেড বাই 36। যেহেতু আমাদের ক্যালকুলেটর থাকবে না ভর্তি পরীক্ষাতে, কাজে দেখা যাবে যে আর এইচ এর ভ্যালু বসায় যে ভ্যালু আসে সেই টাইপের ভ্যালু দিয়ে তোমার কোশ্চেন হবে না। কোশ্চেনটা হবে একদম ডাইরেক্ট আর এইচ এর ভ্যালু বসাইলে যে আর এইচ দিয়ে কোশ্চেন হবে। তাহলে তোমরা এখন এই কুইজটার অ্যানসার করো। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করো, আমি পুরোটা বা কুইজটা লঞ্চ করে দিচ্ছি। কুইজ নাম্বারটা কত? 4। ওকে, একটু কঠিন কুইজ, বাট যদি বুঝতে পারো দেখবা যে অনেক অনেক প্রবলেম সলভ করতে পারতেছো। এবং এই টাইপের প্রবলেম ভাই মেডিকেলের জন্য কেন করাচ্ছেন? কারণ হলো আমরা বলেছি বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু করাবো। ঠিক আছে, এই কারণেই করাচ্ছি। এবং তুমি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষাতে এখন এক্সারসাইজ কোশ্চেনের থেকে অনেক কোশ্চেন দিয়ে দেয়, এবং এক্সারসাইজে কিন্তু এখন এই টাইপের কোশ্চেনগুলো আছে। যেহেতু এক্সারসাইজে এই টাইপের কোশ্চেন আছে, সো আমরা এগুলো ক্লাসে করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভেরি গুড, অনেকেই অ্যান্সার করতে পারতেছে। মানে কঠিন কোশ্চেন বলে দিলাম কিন্তু অনেকেই দেখে অ্যান্সার করতে পারতেছে। আবার এমন হতে পারে যারা করতে পারছে শুধু তারাই অ্যান্সার করছে, যারা করতে পারে নাই তারা অ্যান্সার করেনি। ওকে, চলো আমরা সিচুয়েশন চিন্তা করি। বলছে যে হুইচ ওয়ান ইজ ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার ফর হাইড্রোজেন অ্যাটম ইন লাইমেন সিরিজ। তাহলে বলে দিছে লাইমেন সিরিজ। লাইমেন সিরিজ বলে দেওয়ার মাধ্যমে আমরা বুঝে গেছি যে এই ক্ষেত্রে আমাদের NL ইকুয়াল টু কত? 1। লাইমেন সিরিজে NL ইকুয়াল টু 1। আমাকে বের করতে হবে NH কত? NH কত? NH হতে পারে 2 অথবা হতে পারে ইনফিনিটি। ঠিক আছে, 2 হতে পারে, ইনফিনিটি হতে পারে। কোনটা হবে সেটা বোঝার জন্য আমার সিচুয়েশন চিন্তা করতে হবে। প্রশ্নে বলছে মিনিমাম ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার কখন হবে? ভাই ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার কখন হবে? যখন এনার্জি ম্যাক্সিমাম হবে। এনার্জি ম্যাক্সিমাম কখন হবে? দেখো ইনফিনিটি থেকে যখন আসে তখন এনার্জি ম্যাক্সিমাম হবে। তার মানে এই কন্ডিশন হচ্ছে ট্রু আর এই কন্ডিশন হচ্ছে ফলস। তাহলে আমি NH এর ভ্যালু কত বসাবো? ইনফিনিটি বসাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি যদি নিউ বার হিসাব করি, নিউ বার ইকুয়াল টু RH ইনটু 1 বাই NL স্কয়ার মাইনাস 1 বাই NH স্কয়ার। ঠিক আছে, এখন তাহলে দেখো ক্যালকুলেশন করি। RH ইকুয়াল টু দেখো উপরে 1 নিচে NL, লোয়ার n এর মান কত? 1। ঠিক আছে, এখন আসি H এর মান কত? এখানে ইনফিনিটি। এখন 1 কে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি কত হয় জানো? 0 হয়। ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি। তাহলে এখানে থাকবে RH 1 বাই 1 মানে 1, এখানে 0। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত হচ্ছে? RH। ঠিক আছে, তাহলে অ্যানসার শুড বি অপশন বি। ওকে, যারা কারেক্ট অ্যানসার করতে পারছো ভেরি গুড। আমরা সব ধরনের কোশ্চেনই শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে চলো সামনে আগাই। তো এখানে স্পেকট্রোস্কোপিতে আবার হচ্ছে আমাদের ওই প্রশ্নগুলাই আসছে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, এগুলো জাস্ট নিজেরা একবার দেখে নিবা। আরেকটা প্রবলেম আসছে, আমরা প্রবলেমটাও সলভ করব। যেমন এখানে একটা কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ওয়েভ নাম্বার অফ আ রে উইথ ওয়েভলেন্থ 7000 অ্যাংস্ট্রম। এখন ভাই এই টাইপের প্রবলেম আমরা হাতে ক্যালকুলেট করব। দেখো প্রশ্নে বলছে ওয়েভ নাম্বার, আমরা ওয়েভ নাম্বার সমান কি জানি বলো তোমরা? 1 বাই ল্যামডা। তাহলে এখন দেখো জাস্ট এখানে 1 বাই ল্যামডা করব, 1 ডিভাইডেড বাই 7000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন আমার অপশনে দেখি আমি আমার কোন ইউনিটে ভ্যালুগুলো আছে। তো ইউনিট দেখতে পাচ্ছি ন্যানোমিটার আছে একটা, সেন্টিমিটার আছে একটা, মিটার আছে একটা, আবার অ্যাংস্ট্রম আছে। তার মানে আমি যে কোনো ইউনিটে কনভার্সন করে ভ্যালুটা বের করতে পারবো না। তো প্রথমে আমি তাহলে অ্যাংস্ট্রম ধরেই করি। তো যদি আমি অ্যাংস্ট্রম ধরে করি তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 7 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাংস্ট্রম। ঠিক আছে, সরি 3 -3 হবে না, 10 টু দি পাওয়ার 3 হবে, 10 টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে, 7 ইনটু 10 টু দি পাওয়ার 3 অ্যাংস্ট্রম। ওকে, এখন তুমি দেখো তাহলে 1/7 ইনটু 10 টু দি পাওয়ার 1/7 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাংস্ট্রম ইনভার্স 1। ঠিক আছে, অ্যাংস্ট্রম ইনভার্স 1। ওকে, এখন তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, বাকিটা যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। 1/7 সমান আমরা কি জানি? 1/7 সমান আমরা কি জানি? 1/7 সমান এটা বলা যায়, দেখো তোমাদের জন্য এটা সহজ করা যায় কিভাবে। 1/5 সমান কি জানি আমরা? 1/5 সমান জানি আমরা 0.2। ঠিক আছে, 1/5 সমান জানি 0.2। 1/10 সমান কি জানি আমরা? 1/10 সমান জানি আমরা 0.1। ঠিক আছে, তাহলে 1/7 যদি হয় তাহলে ভ্যালুটা হবে কত? এই 0.2 এবং 0.1 এর মাঝামাঝি কিছু একটা ভ্যালু, বুঝতে পেরেছি? মাঝামাঝি কিছু একটা ভ্যালু হবে। তাহলে এটা মাঝামাঝি কিছু একটা ভ্যালু আমরা চিন্তা করতে পারি 0.14। গেস করলাম কিভাবে 14 জানো? কারণ দেখো সবগুলো অপশনেই 14.2 14.2 এরকম কিছু আছে আর কি। ঠিক আছে, সবগুলো অপশনেই এরকম কিছু একটা আছে। তাহলে 0.142, হ্যাঁ এরকম কিছু একটা পাবো। 0.142 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাংস্ট্রম ইনভার্স 1। দেখো তো কোনটার সাথে মিলছে কিনা? না, কোনটার সাথে কিন্তু মিলে নাই। তাহলে আমাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। এটাকে ফার্দার ক্যালকুলেশন করে দেখো তো আমি 14.2 10 টু দি পাওয়ার -5 লিখতে পারি কিনা? -5 পার অ্যাংস্ট্রম লিখতে পারি। কোনটার সাথে মিলছে? মিলে নাই। ঠিক আছে, কোনটার সাথে মিলে নাই। এখন
চলো দেখি আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করার চেষ্টা করি। যদি আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে যদি যেতে চাই, তাহলে দেখো ভ্যালুটা এরকম আসবে আর কি, 14.2 ইনটু 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে। 1 অ্যাংস্ট্রম সমান আমরা কত সেন্টিমিটার জানি? 1 অ্যাংস্ট্রম সমান 10 সেন্টিমিটার যদি হিসাব করি, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 8 অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত হবে? 10 টু দি পাওয়ার -8, তাই না? 10 টু দি পাওয়ার -8 এরকম হবে আর কি। এখন তুমি তাহলে দেখো এখানটাতে আমরা বলবো সেন্টিমিটারে বসাচ্ছি, মানে অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে আমি বসাবো এখানে 10 টু দি পাওয়ার -8, ঠিক আছে। যেহেতু পার অ্যাংস্ট্রম আছে এই কারণে কিন্তু আমি নিচে দিলাম আর কি। ওকে, এখন যদি এটাকে ফার্দার ক্যালকুলেশন করি, 14.2 10 টু দি পাওয়ার 3 পার সেন্টিমিটার, দেখো এই অপশনটা কিন্তু মিলে গেছে। কোন অপশনের সাথে? অপশন 2 এর সাথে মিলে গেছে, ঠিক আছে। একটু কঠিন ছিল প্রবলেমটা, তারপরেও কিন্তু আমরা পারি, মানে হাতে ক্যালকুলেশন করেও কিন্তু বের করা সম্ভব আর কি। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা একটু ইয়েস লিখে জানাও তো। আচ্ছা, নম্রতা যে কোশ্চেনটা করছো আমরা এই টাইপের প্রবলেম আরো করাবো। হ্যাঁ, আমি তখন এরপরে যখন কোনো একটা প্রবলেম করবো তখন আমি তোমাকে ওই প্রবলেমটা বুঝিয়ে দিব কিভাবে ডেসিমেলে আমরা 10টা কনভার্ট করি আর কি। ওকে, জাস্ট তুমি এখানেও দেখো, এখানেও আছে তোমার ডেসিমেল থেকে 10 কিভাবে কনভার্ট করলাম। তুমি চিন্তা করবা যখন আমি এরকম একটা পয়েন্ট থাকবে, পয়েন্টের পর যদি আমি হ্যাঁ এই রাইট সাইডে যাই তখন তোমার 10 টু দি পাওয়ার মাইনাস নিতে হবে, ঠিক আছে। যতগুলা ডিজিটের রাইট সাইডে যাবো 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? দেখো এখানে আমি 1 2 দুইটা ডিজিট রাইট সাইডে গেছি, তাহলে আমি 10 টু দি পাওয়ার -2 করব, কারণ আগে ছিল -3, -2 করে হয়েছে কত? -5। ওকে, আচ্ছা, আবার যদি ভ্যালুটা এরকম হইতো, চিন্তা করো তুমি ভ্যালুটা যদি এরকম হইতো, মনে করো এর আগে যেটা করছিলাম তোমাদেরকে একটা দেখাইছিলাম 820 ইনটু 10 টু দি পাওয়ার -9 ছিল, তাহলে এখন দেখো এই 820 এর সাথে এখানে তো জাস্ট চিন্তা করতে পারি এখানে একটা দশমিক আছে বা এখানে একটা পয়েন্ট আছে, তো এটাকে আমি এখন লেফট সাইডে আনতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তো যদি এখানে নিয়ে আসি তখন আমি কি করব? এখানে 10 টু দি পাওয়ারের সাথে 1 এর ডিজিট পাওয়ার 1 প্লাস করব, ঠিক আছে, অর্থাৎ -10 প্লাস 1, ঠিক আছে। এখন তাহলে দেখো 82 ইনটু 10 টু দি পাওয়ার -8, এই ধরনের প্রবলেমটা তো আমরা আজকে সলভ করেছি, তাই না? অন্য আরেকটা প্রবলেমে কিন্তু এই টাইপের প্রবলেম সলভ করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশনও শিখতেছি এবং আমরা একটু অ্যাডভান্স প্রবলেমও সলভ করলাম ক্লাসের মধ্যে। বেসিক তো পড়েছি, এই লেকচারের সবচেয়ে বেসিক পড়া হলো দুইটা, কিন্তু আমরা পড়ে ফেলছি একদম সবচেয়ে বেসিক দুইটা, সেটা কি? ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং ইলেকট্রন কনফিগারেশন, এই দুইটা একদম বেসিক। এবং এখন যা কিছু করতেছি ম্যাক্সিমাম হচ্ছে একটু আপ ক্লাস পড়াশোনা আর কি। আবার এই যে দেখো মেডিকেলের জন্য প্রোটোটাইপ কোশ্চেন, হ্যাঁ, ডিটেকশন অফ দ্য এলিমেন্ট ফ্রম লাইন স্পেকট্রাম, খুবই প্রোটোটাইপ কোশ্চেন মেডিকেলের জন্য। অতীতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, যেমন হাইড্রোজেন সোডিয়াম অ্যাটমে আমরা দুইটা হচ্ছে ব্রাইট ইয়েলো লাইন দেখতে পাই। কতগুলো লাইনের? দুইটা ব্রাইট ইয়েলো লাইন দেখতে পাই। হাইড্রোজেনে আমরা কোন কোন কালার দেখতে পাই? কালারগুলো এখান থেকে মনে রাখতে হবে, হ্যাঁ, মনে না থাকলে বারবার পড়তে হবে। হাইড্রোজেনে কি কি পাবো আমরা? রেড, গ্রিন, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে। রেড, গ্রিন, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে। তাহলে আর জি, ঠিক আছে, আর জি আই ভি, এটা কার জন্য পাবো? হাইড্রোজেনের জন্য পাবো আর কি, ঠিক আছে। রাজীব মনে রাখতে পারবো আর কি, অনেকে অনেকভাবে মনে রাখে, তবে আমার কাছে মনে হয় এই ধরনের কালারগুলো কোনো নেমোনিক দিয়ে মনে রাখা বেশি ডিফিকাল্ট, কারণ হলো একটা সাথে আরেকটা মিলে যায়। এই কারণে আমার রিকমেন্ডেশন থাকে এমনিতেই পড়বা আর কি। আচ্ছা, মার্কারিতে কি দেখা যায়? দেখো মার্কারিতে হচ্ছে আমরা কি কি দেখতে পাবো? তোমার তিনটা স্পেশাল লাইন দেখতে পাবো, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে তোমার রেড, ঠিক আছে। বাংলা ভার্সনের স্টুডেন্টদেরকে এটা পড়াই এভাবে। মার্কারিতে লাক্স দেখা যায়, বাংলা ভার্সনের স্টুডেন্টদেরকে এটা এভাবে পড়াই। মার্কারিতে লাক্স দেখা যায়। লাক্স মানে কি? ভাগ্য বলা হয় না? লাক্স মানে হলো লাতে হলো লাল, কতে হলো কমলা, শতে হলো সবুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটা পড়া যায় আর কি, তাই না? আচ্ছা, তারপর দেখি স্ট্রনশিয়ামে কি কি দেখি আমরা? স্ট্রনশিয়ামে আমরা হচ্ছে মানে কি কি কালার দেখি যা সেটা করবো আর কি। ব্লুইশ কালার দেখি আমরা, হ্যাঁ, ব্লুইশ কালার দেখা যায়, এছাড়া হচ্ছে রেড কালার দেখা যায়। তো ব্লুইশ কালারের কয়টা দেখতে পাবো? 1 2 3টা দেখতে পাই ব্লুইশ কালারের, 1 2 3 4, আচ্ছা 4টা দেখতে পেলাম। আর হলো রেড কালারের কয়টা দেখতে পাই? 3টা, 1 2 3, তাহলে টোটাল কয়টা দেখতে পাবো? মার্কার স্ট্রনশিয়ামের জন্য 7টা দেখতে পাবো টোটাল, হ্যাঁ। তার মধ্যে 3টা হলো রেড আর 4টা হলো ব্লুইশ, মানে ব্লু। আমি এভাবে মনে রাখতাম। দেখো মার্কারিতে সরি আমাদের স্ট্রনশিয়ামে তো এস ফর হচ্ছে 7। এখন এই 7 এর মধ্যে এই দেখো রেড, যদি আমি রেড লিখতে চাই কয়টা লেটার নিলাম? 3টা। আর যদি আমি ব্লু লিখতে চাই, হ্যাঁ, কয়টা লেটার নিছি? 1 2 3 4। ব্লু লিখতে চাইলে কয়টা? 4টা। তাহলে ব্লুইশ পাবো 4টা আর রেড পাবো 3টা। এইভাবে মনে রাখা যায়, হচ্ছে এভাবেও মনে রাখা যায়, যে যেভাবে মনে রাখো, কোনো কিছু মানে আসে যায় না আর কি। তারপরে কথা হলো পরীক্ষায় যেন আমি এগুলো অ্যান্সার করতে পারি, কারণ এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, মার্কারিতে পরীক্ষার প্রশ্ন আসছে। তাহলে দেখো এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18 19, হুইচ কালার ক্লিয়ারলি সিন ইন লিনিয়ার স্পেকট্রাম অফ মার্কারি? কোনটা ক্লিয়ারলি সিন? দেখো তো লাক্স দেখা যায়, তাই ঠিক আছে, মানে কমলা বা অরেঞ্জ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? আচ্ছা, এই জিনিস অলরেডি আমরা পড়ে ফেলছি। যেমন এখানে জাস্ট একটা জিনিস একটু দেখো, যে বামার সিরিজের বিভিন্ন তোমার হচ্ছে ওয়েব নাম্বার দেখাইছে আর কি। বামার সিরিজের বিভিন্ন ওয়েব নাম্বার, তাহলে বামার সিরিজের ওয়েব নাম্বার হচ্ছে এম শেল থেকে আসতে পারে, এন শেল থেকে আসতে পারে, আর ও শেল থেকে আসতে পারে, পি শেল থেকে আসতে পারে, কিন্তু সবগুলো আসতেছে কোথায়? দেখো সবগুলো কিন্তু আসতেছে এল, হ্যাঁ, মানে এল অরবিটে আসতেছে সবাই আর কি। এখন দেখো যে তোমার আমরা এরকম সিচুয়েশন কল্পনা করছিলাম যে ল্যাম্ডা মিনিমাম কখন হবে, ল্যাম্ডা ম্যাক্সিমাম কখন হবে। চিন্তা করো এখানে তুমি ওই প্রমাণটা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। দেখো যত উপর থেকে আসবে অর্থাৎ এন এইচ যখন ইনফিনিটি হবে তখন ই হবে ম্যাক্সিমাম। তো ই যখন ম্যাক্সিমাম হবে ল্যাম্ডা তখন হবে মিনিমাম, ঠিক আছে। আবার যখন এন এইচ ইকুয়াল টু এন এল প্লাস 1 হবে তখন দেখো ই হবে হচ্ছে মিনিমাম, ঠিক আছে, মানে বেশি কম শক্তি লাগবে বা কম এনার্জি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে ল্যাম্ডা হবে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এখন দেখো যত কাছাকাছি শেল থেকে আসবে ওয়েভলেন্থ ততই বেশি হবে। তাহলে এই যে দেখো এটা হলো থার্ড শেল থেকে আসছে, ওয়েভলেন্থ ছিল এখানে, মুখস্থ করতে হবে না এগুলো, হ্যাঁ, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখানোর জন্য আছে আর কি। তার মানে এখানে ছিল হচ্ছে 3656, পরে দেখো আস্তে আস্তে কিন্তু কমে আসছে, ঠিক আছে। কালারগুলো মুখস্থ করতে পারো, ঠিক আছে, কালারগুলো মুখস্থ করতে পারো, যে তোমার এম শেল থেকে আসলে রেড কালার হয়, তারপর ব্লুইশ গ্রিন হয়, তারপর ব্লু হয়, তারপর ভায়োলেট, ঠিক আছে, এতটুকু মুখস্থ করতে পারো। দুইটা এমসিকিউ দিছি, অ্যানসার করে ফেলো। এটাকে 1 নাম্বার ধরো, এটাকে 2 নাম্বার ধরো, ধরে অ্যানসার করে ফেলো, ঝটপট অ্যানসার করে ফেলো। আচ্ছা, একজন বলছে ভাইয়া স্ট্রনশিয়াম তো এস আর, হ্যাঁ অবশ্যই এস আর, জাস্ট শুধু এস আমি দেখাইছি, এস ফর 7 আর কি, সেজন্য দেখাইছি। আচ্ছা, হুইচ সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম ফাউন্ড ইন ভিজিবল রিজিয়ন? ভিজিবল কোনটা পাবো? আমার অ্যানসার শেষ। ফর লাইমেন সিরিজ হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ n1 ইন দ্য ইকুয়েশন 1? ঠিক আছে, শেষ। আচ্ছা, কেউ ভুল করছে, কেউ কারেক্ট দিছে। প্রথমটা হবে সি, পরেরটা হবে এ, সি এ। আচ্ছা, এখন আসি, এখন যে পড়াগুলো আছে সবগুলো একটু মুখস্থ টাইপ পড়াশোনা, কিন্তু আমরা একসাথে করে পড়ে ফেলবো, চলো। যেমন যখন আমি ইউভি রে দিয়ে কোনো ফেক কারেন্সি ডিটেকশন করব, ফেক কারেন্সি ডিটেকশনের সময় আমাদের তোমার একটা কেমিক্যালের হেল্প নিতে হয়, তাকে বলা হয় হচ্ছে ফসফর। তাহলে সিকিউরিটি ডিভাইসে যে কেমিক্যাল ডাই থাকে তার নাম কি? ফসফর। এই ফসফরের একটা স্পেশাল ক্যারেক্টার হলো এটা অ্যাবজর্পশন করে হচ্ছে তোমার লোয়ার ওয়েভলেন্থের একটা রে,
বা স্পেকট্রাম, বাট এটা এমিট করে হায়ার ওয়েভলেন্থের। এই কারণে বলা হয় আমরা কি স্বাভাবিকভাবে ইউভি রে দেখতে পাই? স্বাভাবিকভাবে দেখতে পাই না। তো ইউভি রে এটার ওয়েভলেন্থ এত কম, তো কম ওয়েভলেন্থের যেই রে এটাকে সে অ্যাবজর্ব করে, কিন্তু যখন এমিট করে তখন সেটা ভিজিবল রে আন্ডারে পড়ে আর কি। তাহলে যখন তোমার এই যে ফেক কারেন্সি অথবা ফেক পাসপোর্ট ডিটেকশনের জন্য এই পাসপোর্ট এবং হচ্ছে কারেন্সি নোটে স্পেশাল একটা সিকিউরিটি ডিভাইস থাকে, যেটাকে আমরা ফসফর বলি, মানে সিকিউরিটি এলিমেন্ট থাকে আর কি ফসফর। তো এই ফসফরের মধ্যে যখন ইউভি লাইট দেওয়া হয়, ইউভি লাইটটা অ্যাবজর্ব করে ফসফর। অ্যাবজর্ব করে যখন এটা ইউভি লাইটটা অ্যাবজর্ব করলো, এটা তখন যেটা এমিট করে সেটা ভিজিবল লাইটের মধ্যে পড়ে, এই কারণে আমরা তখন দেখতে পাই আর কি। তাহলে দেখো এটা অ্যাবজর্ব করতেছে হচ্ছে ইউভি রে, সেটা হচ্ছে কত থেকে কত হবে, এই 10 থেকে 20 হবে, আর এটা এমিট করতেছে হচ্ছে 230 থেকে 375 লেন্থের, ঠিক আছে। আচ্ছা, এখন প্রোডিউসিং ব্রাইট লাইট, এই যে ব্রাইট লাইট যে প্রোডিউস করতেছে এই ঘটনাটাকে বলতেছে হচ্ছে আমরা ফ্লোরোসেন্স। আমরা আগের দিন কি পড়ছি, ফসফ্লোরেসেন্স কোথায় ছিল সেটা, ফসফ্লোরেসেন্সটা কিন্তু আমরা পড়েছিলাম আমাদের যে রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সামিনেশন সেখানে। আচ্ছা, হোয়াট ইজ ফসফর পড়ে ফেলছি অলরেডি, হ্যাঁ। এটা তোমার অ্যাবজর্ব করতে পারে কোনটা, এমিট করতে পারে কোনটা, ঠিক আছে। জাস্ট এতটুকু একটু পড়বো। তারপরে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। ইট্রিয়াম অক্সাইড, তারপর ইউরোপিয়াম আয়ন, এগুলো রেড কালার এমিট করে। সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার টার্বিয়াম আয়ন, এগুলো হচ্ছে গ্রিন কালার এমিট করে। জাস্ট একবার রিডিং দিবা, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, জাস্ট একবার রিডিং দিবা, আর দিয়ে রাখা মানে হলো রিডিং। আচ্ছা, তারপর দেখো যে স্পেশাল ইনভিজিবল ডাই ইউভি রে ফ্লোরোসেন্ট ইঙ্ক স্পেশাল পেপারের মধ্যে থাকে আর কি, ওকে। আচ্ছা, এখন ভাইয়া এগুলো মুখস্থ করতে হবে কিনা আমরা রিকমেন্ড করি না, তুমি যদি সময় পাও তখন পড়বা, ঠিক আছে। যদি টাইম পাও তখন পড়বা, রিডিং দিবা। 1000 টাকাতে কোন কি থাকে, হ্যাঁ, তোমার হচ্ছে ডিফারেন্ট স্পট অফ লাইট ভায়োলেট এন্ড ইয়েলো, ভায়োলেট এন্ড ইয়েলো। তারপর 500 টাকা 100 টাকাতে কি থাকে, স্মল লাইন অফ রেডিশ ভায়োলেট, রেডিশ এন্ড ভায়োলেট, ঠিক আছে। ওকে, এগুলো জাস্ট রিডিং করবা আর কি, কোন ডলারে কি থাকে, ওকে। রিডিং, জাস্ট রিডিং, এগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু না। কোন ডলারে কি থাকে, 100 তে অরেঞ্জ, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, তারপর রেড, তারপর হচ্ছে ব্লু আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে নিচে অ্যান্সার করো, হুইচ রে ইজ ইউজড টু ডিটেক্ট ফেক কারেন্সি। এটা সবার অ্যান্সার কারেক্ট চাই, সবার কারেক্ট অ্যান্সার চাই। ভেরি গুড, ইউভি, অপশন সি। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কিছু সিমিলারিটিস দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা এটা বলি যে ফসফ্লোরেসেন্স আর ফ্লোরোসেন্স, এদের মধ্যে কিছু সিমিলারিটিস আর কি, মানে ফ্লোরোসেন্স আর ফসফ্লোরেসেন্স। তাহলে সিমিলারিটিস কার কার মধ্যে, সিমিলারিটিস দুটো হবে হচ্ছে ফ্লোরোসেন্স আর ফসফ্লোরেসেন্স, ফ্লোরোসেন্স এন্ড ফসফ্লোরেসেন্স, এর মধ্যে সিমিলারিটি। সিমিলারিটি কি, দুইটাই হচ্ছে তোমার মলিকুলার লাইট এন্ড সেলফ এমিশন রেডিয়েশনের সাথে রিলেটেড। এখন কোন একটা ইলেকট্রনস অফ অ্যাটম অফ দ্য মলিকিউল করেসপন্ডিং সাবস্টেন্স অ্যাবজর্ব এনার্জি অ্যাবজর্ব করবে হচ্ছে ইউভি রে থেকে, হায়ার এনার্জি লেভেলে যাবে, এক্সাইটেড হবে, এরপরে হচ্ছে ভাইব্রেশন হবে এবং হিটেড মলিকিউল হবে। জাস্ট এটা একবার রিডিং দিবা। দুইটার মধ্যে ডিসিমিলারিটিস, মানে ফ্লোরোসেন্স আর ফসফ্লোরেসেন্সের মধ্যে ডিসিমিলারিটিস কি কি আছে দেখো। ফ্লোরোসেন্স এটা হচ্ছে আমরা বলি শর্ট টাইম একটা প্রসেস, যেখানে লিখি এটা হলো শর্ট টাইম একটা প্রসেস, আর এটা হচ্ছে লং টাইম প্রসেস, ঠিক আছে। তো শর্ট টাইম মানে হলো কি, দেখো এটা 10 টু দি পাওয়ার -15 সেকেন্ড বলছে, হাজার এসে আবার অন্যান্য কিছুটা অন্যরকম বলছে আর কি। আর এটা লং টাইম প্রসেস, সেকেন্ডস টু মিনিট পর্যন্ত হতে পারে। তো এই টাইপের জিনিসগুলো আমরা রিকমেন্ড করি কি, মানে দুইটা তো আসলে মনে রাখা ডিফিকাল্ট, সো শুধুমাত্র হাজার এসে মনে রাখবা, যদি পারো অন্যটা মনে রাখবা, নাহলে দরকার নেই। যদি একটা মনে রাখতে চাও হাজার এসে মনে রাখবা, আর সম্ভব হলে দুইটা। আচ্ছা, এখন দেখো ফ্লোরোসেন্ট যারা আছে এরা হলো গ্লো করতে পারে, হ্যাঁ, কত সেকেন্ডের মধ্যে, স্টপ সুইচিং 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। আর এটা স্টপ হইতে সময় লাগে, এই যে বলছি যে লং টাইম প্রসেস। এখন আসি স্পিন, যেটা মানে শর্ট টাইম প্রসেস, এটাতে কোনো স্পিনের চেঞ্জ হবে না, বুঝাই যাচ্ছে। শর্ট টাইম প্রসেস স্পিন চেঞ্জ হবে না দেখি শর্ট টাইম প্রসেস। আর যেটা স্পিন চেঞ্জ হয়ে যায়, এটার স্পিন আবার ফিরে আসতে সময় বেশি লাগে, এই কারণে ফসফ্লোরেসেন্স হচ্ছে লং টাইম প্রসেস। এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে, জাস্ট রিডিং দিবা আর কি। ইউরোপিয়াম আয়ন, টার্বিয়াম আয়ন, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার এখানে আছে যে বিভিন্ন ইনসেক্টস, স্ট্রনশিয়াম, অ্যালুমিনেট, এগুলো জাস্ট রিডিং দিও। আচ্ছা, আইআর রে, এটা একটা সেলিব্রিটি টপিক, খুব 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 ইম্পর্টেন্ট টপিক আইআর রে। তো এখানে রেঞ্জগুলো করতে হবে, নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। কখন বলবো নিয়ার, কখন বলবো মিডল, কখন বলবো ফার। 780 থেকে আমাদের 2500 মানে 2500, হ্যাঁ, মিলিমিটার, এই পর্যন্ত হচ্ছে আমাদের নিয়ার আইআর, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে নিয়ার আইআর। তাহলে মিডল আইআর কোনটা হবে, মিডল আইআর হবে হচ্ছে এই যে দেখো, মানে যেটাকে আমরা বলি 2.5 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার থেকে আমাদের হচ্ছে 25 মাইক্রোমিটার পর্যন্ত হবে। এটা 2.5 থেকে 2.5 হয়ে গেছে, এটা 25 হবে আর কি, ওকে। আচ্ছা, 2.5 মাইক্রোমিটার থেকে 25 এরকম। এই রিজিয়নটাও ইনভিজিবল, এটাকে আমরা মিডল ইনফ্রারেড বলি। এর মধ্যে আবার একটা বডি আয়ার আছে, যেটা হচ্ছে 8000 থেকে 12000, 8000 থেকে 12000। এই মিডল আয়ারটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ ডিটেকশনে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, অলরেডি বলেছি। আর ফার আয়ারটা কত, 2.5 থেকে 1 মিলিমিটার, 2.5 থেকে 1 মিলিমিটার, ঠিক আছে। প্রত্যেকটা রেঞ্জ পড়বা ভাইয়া, প্রত্যেকটা রেঞ্জ পড়বা, হ্যাঁ। এখানে একটু রেঞ্জে ঝামেলা আছে, এটা সম্ভবত 2.5 মাইক্রোমিটার থেকে 0.25 মাইক্রোমিটার থেকে, সম্ভবত 0.25 মাইক্রোমিটার থেকে 2.5। আচ্ছা, এই যে আমাদের যেটা হচ্ছে 2500 ন্যানোমিটার আছে, এটাকে মাইক্রোমিটারে কনভার্ট করলে যেটা আছে সেটা হবে আর কি, ঠিক আছে। অসুবিধা নাই, বইয়ে যেরকম আছে তোমরা পড়ো, এটা ভুল আসবে না পরীক্ষায়, এগুলা, হ্যাঁ। এটা পড়লেই চলবে, যে কোনো একটা পড়লেই চলবে, যে কোনো একটা পড়লে তুমি অন্যটা অটোমেটিক্যালি পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর এখান থেকে আর করতে হবে হচ্ছে হিউম্যান বডি হিটের সাথে আইআর রিলেশন কি। দেখবা হিউম্যান বডি আইআর অ্যাবজর্ব করতে পারে, আবার আইআর কিন্তু তোমার এমিটও করতে পারে, ঠিক আছে। সাধারণত হিউম্যান বডি অ্যাবজর্ব করে ফার আইআর, বেশি অ্যাবজর্ব করে হচ্ছে ফার আইআর, বাট এমিট করে হচ্ছে মিডল আইআর। একটু খেয়াল রেখো, হিউম্যান বডি অ্যাবজর্ব করবে হচ্ছে ফার আইআর, বাট এমিট করবে হচ্ছে মিডল আইআর। এই যে দেখো, তো যেটা এমিট করে, হ্যাঁ, এই কারণে হিউম্যান বডি যেটা এমিট করে, এই কারণে এটাকে বলা হয়ে থাকে বডি আইআর, এটাকে বলা হয়ে থাকে বডি আইআর, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে বডি আইআর, এটুকু একটু খেয়াল রাখবে আর কি, ওকে। আচ্ছা, তারপর একটা দেখি, তো আইআর ইমেজিং, আইআর ইমেজিং মানে থার্মোগ্রাফিতে ইউজ করা হয় আর কি, মেডিকেল থার্মোগ্রাফিতে আইআর ইউজ করা হয়ে থাকে। এখন আসি ইউজেস অফ আইআর থার্মোগ্রাফ, কখন আমরা আইআর থার্মোগ্রাফ ইউজ করব। তো এটা হলো বলা হয়ে থাকে যে তোমার ব্লাডের ফ্লো দেখার জন্য অনেক সময় আইআর থার্মোগ্রাফ ইউজ করা হয়ে থাকে। আর যেখানে ব্লাডের ফ্লো ঠিক আছে, সেখানে থার্মোগ্রাফিতে আসবে যে এখানে হচ্ছে তোমার টেম্পারেচার বেশি, হ্যাঁ, এরকম কিছু থার্মোগ্রাফি ব্লাডের ফ্লো দেখতে হচ্ছে অনেক সময় হেল্প করে আর কি। এছাড়া আইআর ডিটেক্টর সেন্সর থাকে, মানে অন্ধকারে ছবি তোলার জন্য আমাদের এই আইআর ব্যবহার করা হয়ে থাকে আর কি। আচ্ছা, এখন আসি মেডিকেল ফিল্ডে আমরা কোন কোন আইআর ব্যবহার করব, নিয়ার আইআর আর ফার আইআর, নিয়ার আইআর আর ফার আইআর ব্যবহার করব, ঠিক আছে। এখন দেখো নিয়ার আইআর কোথায় ব্যবহার করব, ফার আইআর কোথায় ব্যবহার করব। দেখো পালস অক্সিমিটার, এরকম একটা যন্ত্রের নাম তোমরা শিখছো না, পালস অক্সিমিটার। কোভিডের সময় খুব কিন্তু কমনলি পাওয়া যেত, মোটামুটি সবার বাসায় থাকতো। কি করা হয় পালস অক্সিমিটার দিয়ে, সাধারণত অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়। অক্সিজেন স্যাচুরেশন মানে কি, আমাদের ব্লাডের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে সেটা হচ্ছে দেখা যায় এই আইআর ব্যবহার করে। তাহলে এই যে পালস অক্সিমিটার যেটা আছে, এই পালস অক্সিমিটারে কোন আইআর ব্যবহার করা হয়, নিয়ার আইআর ব্যবহার করা হয়, যেটাকে আমি এনআইআর লিখে দিলাম আর কি, ঠিক আছে। এই যে তাহলে পালস অক্সিমিটার দিয়ে কি করা হয়, পালস অক্সিমিটার দিয়ে হচ্ছে তোমার অক্সিজেন কতটুকু আছে সেটা দেখা হয়, এবং সেটাতে কোন আইআর ব্যবহার করা হয়, নিয়ার আইআর। এছাড়া নিয়ার আইআর ব্যবহার করে হচ্ছে আমরা ডট করে থাকি, ডট মানে হলো ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। তাহলে ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি এটা হচ্ছে কি, মানে ছোট বাচ্চাদের ব্রেইনের ফাংশন দেখার জন্য,
ছোট বাচ্চাদের ব্রেনের ফাংশন দেখার জন্য, ঠিক আছে? তাহলে একটু আয়ার এর রেঞ্জটা তোমরা একটু পড়ে নিও আর কি, এটা 2.5 থেকে 25 হবে, এটা 25 মাইক্রোমিটার হবে, 2.5 থেকে 25 মাইক্রোমিটার হবে, ঠিক আছে? তাহলে ফার আয়ার এখান থেকে পড়বা হলো, দেখো আমি এভাবে পড়তাম, ফার কি দিয়ে শুরু হইছে, এফ দিয়ে শুরু হইছে, 4 কি দিয়ে শুরু হইছে, এফ, তাহলে ফার হবে 4। তাহলে ফার আয়ার এটা হিউম্যান বডিতে স্কিন পেনিট্রেট করতে পারবে কতটুকু, 4 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে? তাহলে বেশি পেনিট্রেট করতে পারবে কি, ফার আয়ার নামের মধ্যে আছে দেখো, যেটা নিয়ার আয়ার সেটা কিন্তু হিউম্যান বডির ভিতরে বেশি অংশ ঢুকতে পারবে না, এটা শুধু স্কিনকে টেম্পারেচার দিতে পারে, স্কিনে হিট প্রোডাকশন করতে পারে, বাট যেটা ফার আয়ার এটা কিন্তু বডির ভিতরে পেনিট্রেশন পাওয়াটা বেশি, বা পেনিট্রেশন ক্যাপাসিটি বেশি, এই কারণে এই ফার আয়ার যেটা আছে এটা বডিতে মানে হচ্ছে পেনিট্রেট করতে পারে, ওয়ার্ম সেন্সেশন করতে পারে এবং এটা ব্লাডের ফ্লো বাড়াতে পারে। তাহলে যখন ফিজিওথেরাপি দেওয়া হয়, ফিজিওথেরাপি মানে কি, তোমার ফিজিওথেরাপিতে ব্যায়াম করানো হয়, মনে করো তারপর ফ্রোজেন শোল্ডার দিছে, হ্যাঁ ফ্রোজেন শোল্ডার মানে কি জানো, এই শোল্ডারটা ফ্রোজেন হয়ে গেছে, দেখো আমাদের শোল্ডারে কত সুন্দর মুভমেন্ট দিছে না আল্লাহ, যে যাদের এই যে এখানে যে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, এটা একটা ক্যাপসুল থাকে, সাইনোভিয়াল জয়েন্টে একটা ক্যাপসুল থাকে, ওই ক্যাপসুলটাতে যখন ইনফ্লামেশন বা ইনফেকশন হয় তখন দেখা যায় কি এই যে রেঞ্জ অফ মুভমেন্ট তখন লস্ট হয়ে যায়, মানে মুভমেন্টগুলো তখন থাকে না। তো আমরা বলি থাকি যে এই জয়েন্টটা তখন ফ্রোজেন শক্ত হয়ে গেছে, হ্যাঁ এটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই তাহলে আমরা কোন একটা ইউজ করব, তাহলে আমরা এখানটা ইউজ করব ফার আয়ার, এখানে আমরা ইউজ করব কি ফার আয়ারটাকে ইউজ করব আর কি, ঠিক আছে? আচ্ছা, মেইনলি ফার আয়ার কি করা হয়, পেন রিডিউস করতে পারে, এরপর হচ্ছে নার্ভ কনস্ট্রাকশনে হেল্প করতে পারে। এছাড়া দেখো ফার আয়ার ইমিউন সিস্টেমেও হেল্প করতে পারে। তো যেটা ইমিউন সিস্টেমে হেল্প করবে সেটা আমাদের কোন সেল প্রোডাকশন বাড়াবে, হোয়াইট সেল নাকি রেড সেল? ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড কোনটা, গত ক্লাসে পড়ানো হয়েছে, বায়োলজি ক্লাসে পড়ানো হয়েছে হোয়াইট সেল, তাই না? তাহলে এই ফার আয়ার এটা কিন্তু ডব্লিউবিসির যেই প্রোডাকশন সেটা ইনক্রিজ করতে পারে, এবং এই ফার আয়ার এটা কি করতে পারে, আমাদের যেখানে কোনো নার্ভ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ সেই জায়গাতে নার্ভের কনস্ট্রাকশনে হেল্প করতে পারে, পেন রিডিউস করতে পারে, হ্যাঁ তাহলে আমাদের এগুলো আমরা ফার আয়ারের কিছু ফাংশন করলাম। এখন দেখো এই ফার আয়ার এটা হলো আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে পড়ি, একটা হলো লো এমিশন মেথড, একটা হলো হাই এমিশন লেজার মেথড। হাই এমিশন লেজার মেথড, একটা হলো লো এমিশন মেথড। তাহলে দেখো যে যেটা হলো লো এমিশন, যেটা লো এমিশন এটা তোমার প্রোভাইড করবে হচ্ছে স্পেসিফিক এরিয়াতে স্টিমুলেশন দিবে, স্কিন তোমার স্কিনে অ্যাপ্লাই করার পর স্পেসিফিক এরিয়াতে স্কিন সারফেসের মধ্যে এটা হচ্ছে তোমার স্টিমুলেশন দিবে, এবং এটা মেইন কাজটা হবে হচ্ছে তোমার লো এমিশনের মেইন কাজটা হবে হচ্ছে পেইন রিলিফ করা, মাসেল রিল্যাক্স করা, জয়েন্ট মোবিলিটি কন্ডিশন বাড়ানো, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো যে এই যারা এই হিটিং ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ এই নিয়ার থেকে যে হিটিং ইফেক্ট, ফার থেকে যে হিটিং ইফেক্ট পাচ্ছি সেটা লো এমিশন প্রসেসের মাধ্যমে দেওয়ার পর এটা সেলুলার হিলিং কে স্টিমুলেট করে। তাহলে এই যে আমাদের লোয়ার এমিশন এটা হচ্ছে ইনজুরড পারসনের জন্য বেশি সুইটেবল, ইনজুরড পারসনের জন্য বেশি সুইটেবল, মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে এরকম টাইপের কোনো জায়গাতে এটা বেশি সুইটেবল হবে। আর লেজার যেটা আছে এটা তো মানে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং, এটা রেজিস্ট্যান্স বেশি হয়ে থাকে, এই কারণে এটা পেনিট্রেশন ক্যাপাসিটিও বেশি হয়ে থাকে। সো আমরা এটা ইউজ করব হচ্ছে ফিজিওথেরাপিতে, যেমন ফ্রোজেন শোল্ডারের মধ্যে ইউজ করব আর কি লেজার মেথড, হ্যাঁ? তাহলে এই যে দেখো লেজার মেথড কি করতেছে, লাইট থেরাপিতে বায়োমodulation প্রসেসের মাধ্যমে মেটাবলিক রেসপন্স দিচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল রিপেয়ার মেকানিজম অফ দ্য সেলকে ট্রিট করতেছে আর কি, হ্যাঁ? তাহলে এটা পেইন রিলিফ করতে পারে, অলরেডি আমরা করে ফেলছি, বাকিটুকু নিজেরা ভাইয়া রিডিং করবেন, বাট এটা খুব খুব ইম্পর্টেন্ট, আমরা কোথায় কোনটা ইউজ করতেছি আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে ফিজিওথেরাপিতে কোন আয়ার ইউজ করি, ফার আয়ার ইউজ করি, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় হয়ে থাকবে। তাহলে দেখো আয়ার ডায়াগনোসিস অফ ক্যান্সার, ক্যান্সার ডায়াগনোসিস অনেক সময় আয়ার ইউজ করা যেতে পারে। তারপর স্ট্রোকের ট্রিটমেন্টে যেমন যে নিয়ার আয়ার দিয়ে হচ্ছে নিউরো ফিডব্যাক মডুলেশন নেওয়া যায়, মানে স্ট্রোক হলে কি হয় তোমরা জানো, ব্রেনের তোমার ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হয়, ব্রেনের ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হলে দেখা যায় নিউরোলজিক্যাল ইনএবিলিটি ডেভেলপ করে, মানে হাত পা নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক আছে? তো এই কথা বলতে পারে, হাত পা নড়াচড়া করার যে নিউরো ফিডব্যাক মেকানিজম এগুলোকে ইমপ্রুভ করার জন্য নিয়ার আয়ার ব্যবহার করা যেতে পারে। ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করব, ফার আয়ার ব্যবহার করব, যেমন ফ্রোজেন শোল্ডার, ফার আয়ার, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল ডায়াগনস্টিক মেথড, মেডিকেল ডায়াগনস্টিক মেথডের মধ্যে কি কি আছে, যেমন এই যে ব্লাড সুগার, পালস অক্সিমেট্রি, ব্লাড সুগার পালস অক্সিমেট্রি, এগুলো কি ব্যবহার করতেছি, আমরা নিয়ার আয়ার ব্যবহার করতেছি আর কি, ঠিক আছে? এছাড়া আরো কিছু কিছু আছে, যেমন আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস মানে জয়েন্ট পেইন আর কি, ডায়াবেটিস, ফ্র্যাকচার, হ্যাঁ লিভার ডিসঅর্ডার, এসব ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এই সেকেন্ড পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট। আর ব্লাডারি স্পাজম ইউরোলজি, টিউমারস অফ নিউরোভাস্কুলার বান্ডেল, নিউরোলজি, মাসেল টিউমার, এগুলো ডায়াগনোসিস আমরা ইউজ করতে পারি আর কি। ফার আয়ার এটা একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ট্রিটিং ডিজিজে ফার আয়ার কোথায় কোথায় ইউজ করতেছি, এই যে ডাব্লিউবিসি ইনক্রিজ করে, ব্লাড স্ট্রেনথেনিং ইমিউনিটি, এগুলো আমরা পড়ে আসছি, বই কিন্তু সবই আছে, এখানে একটু সাথে বুঝাই দিচ্ছি আর কি। আর গ্রোথ অফ দা তোমার বডি সেল, টিস্যু গ্রোথ, এগুলোকে ইনক্রিজ করতে পারে। ফার আয়ার মেইনলি পেইন ট্রিটিং এবং স্টিমুলেট নার্ভ ডেভেলপমেন্ট হেল্প করে, ঠিক আছে? আমরা যে সানবাথ করি, সানবাথের মধ্যে কি আসে, ফার আয়ারটাই আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এখানটা এই পড়াগুলো কিন্তু আমরা মানে বই থেকে পড়ে আসছি, যে ব্লাড ফ্লোটা ইনক্রিজ করতে পারে, ব্লাড ফ্লো ইনক্রিজ করলে হচ্ছে এটা ইউরিক অ্যাসিড রিডিউস করতে পারে, লিপিড রিডিউস করতে পারে, এগুলো জাস্ট একবার করে পড়বা। তবে নিয়ার আয়ারের আরেকটা ব্যবহার হচ্ছে ডট, আরেকটা ব্যবহার হচ্ছে ডট। তাহলে ভাইয়া আমি তোমাদের জন্য একেবারে সিম্পল করে দিই, দেখো নিয়ার আয়ার দিয়ে মনে রাখবা কি, নিয়ার আয়ার দিয়ে মনে রাখবা হচ্ছে পালস অক্সিমেট্রি, তাহলে পালস অক্সিমেট্রি, ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, পালস অক্সিমেট্রি, ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, স্ট্রোক ট্রিটমেন্ট, স্ট্রোক ট্রিটমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নিয়ার আয়ার। এখন দেখো ফার আয়ার মানে এফআইআর, ফার আয়ার আমরা কোথায় কোথায় ইউজ করলাম, দেখো ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি মানে ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি, যদি ফ্র্যাকচার হয় বা যদি কোনো নার্ভের প্রবলেম হয় তখন হচ্ছে আমরা ফার আয়ার ব্যবহার করতে পারি, ঠিক আছে? এছাড়া সানবাথ, এখানে হচ্ছে ফার আয়ারটাকে আমরা ইউজ করেছি আর কি, ঠিক আছে? তো মোটামুটি তোমার এই কয়টা পয়েন্ট খুব ভালো মতো মনে রাখতে হবে। এছাড়া মিডল আয়ার, মিডল আয়ার হচ্ছে আমরা কোথায় কোথায় ইউজ করেছি, দেখো একটা হলো বডি আয়ার, বডি আয়ারের যে পরিসরটা আছে বা জেনেসটা আছে অবশ্যই করতে হবে। আরেকটা হলো আমাদের যে ফাংশনাল গ্রুপ, অর্গানিক কেমিস্ট্রিতে যে ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন আছে, সেই ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন কিন্তু আমরা এই মিডল আয়ারটাকে ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যানসার করো একটু, যে at the same time what is the name of the device that measure the blood oxygen concentration and heart rate in body, মানে হার্ট রেটও দেখা যায়, অক্সিজেন কনসেন্ট্রেশন দেখা যায়, পালস অক্সিমিটার, এটা না পারাটা খুবই অন্যায়। আচ্ছা, এই কুইজটা অ্যানসার করো, which one is not uses of ফার আয়ার। আমি কুইজটা দিচ্ছি একদম 100% কারেক্ট আছে, কত নাম্বার কুইজ এটা, 5 নাম্বার। ঠিক আছে, মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, দুই একজন তো ভুল করবে, এটা স্বাভাবিক। দেখো কি লিখলাম, মানে এটা ট্রু, পেইন রিলিফ করে, নার্ভ ফর্মেশনে হেল্প করে, ঠিক আছে? ফর্মেশনটা হওয়া উচিত না, স্টিমুলেশন টু নার্ভ গ্রোথ, এটা গ্রোথ হওয়া উচিত আর কি, গ্রোথ অফ নার্ভ, টু ইনক্রিজ ইমিউনিটি, ইমিউনিটি ইনক্রিজ করে, টু ইনক্রিজ নাম্বার অফ আরবিসি, এটা ফলস, আরবিসি নাম্বার ইনক্রিজ করে না, ডব্লিউবিসি নাম্বার ইনক্রিজ করে, ডব্লিউবিসি ইনক্রিজ করে, সো অপশন ডি হচ্ছে অ্যানসার, ঠিক আছে? সামনে যাই, এমআরআই, এমআরআই থেকে শুধু আমাদের তিনটা জিনিস করতে হবে, কি কি জিনিস করতে হবে, তিনটা, একটা হলো হোয়াট ইজ এনএমআর, নাম্বার 2 হলো ম্যাগনেটিক ফিল্ড কত, নাম্বার 3 হলো ইউজেস। আরেকটা হলো পড়তে পারো যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এমআরআই এর সোর্স বা কোন ওয়েবটা আমরা ইউজ করি, মানে স্পেকট্রাম কোনটা ইউজ করি। অলরেডি এর মধ্যে একটা কোশ্চেন তোমরা পারো, এমআরআই তে আমরা কোন স্পেকট্রাম ইউজ করব, রেডিও ওয়েভ, ঠিক আছে? এখন আসি মেডিকেল অ্যাডমিশন 15 16 যে কোশ্চেনটা আসছে সেটা হলো এমআরআই এলাবোরেশন, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এটা আসলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেডিও ওয়েভ দিয়ে কি করা হয়, একটা ইমেজ ফর্মেশন করা হয়, রেজোনেটিং একটা ইমেজ ফর্মেশন করা হয়। এখন সব অ্যাটম বা এলিমেন্ট তো রেজোনেট হবে না, রেজোনেট কারা দেখায়, যারা এনএমআর, এনএমআর কারা, এনএমআর হলো তোমার আমরা বলি যে যারা এনএমআর মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স যাদের আছে তারা হলো অড নাম্বার প্রোটন থাকবে অথবা তাদের মধ্যে অড নাম্বার নিউট্রন থাকবে, হয়তো অড নাম্বার প্রোটন অথবা অড নাম্বার নিউট্রন, ঠিক আছে? অড নাম্বার প্রোটন অথবা অড নাম্বার নিউট্রন থাকবে, আর এদের একটা উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকে আর কি। আর রেজোনেন্স সিগন্যাল এটা কোন জায়গা থেকে আসবে, এটা হলো তোমার এনএমআর এখন আন্ডার স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা তোমার রেজোনেটিং সিগন্যাল আসবে, ঠিক আছে? তোমাকে খুঁজে বের করতে হবে অড নাম্বার প্রোটন। তাহলে এখন দেখো যে আমরা যদি বলি হিলিয়াম, ঠিক আছে? তারপর ধরো হিলিয়াম বললাম, তারপর ধরো বললাম কার্বন, হিলিয়াম কার্বন অক্সিজেন, ঠিক আছে? এবং এখানে আরেকটা বললাম হলো লিথিয়াম। তাহলে বলো তো দেখি কোনটা এনএমআর হবে, হিলিয়াম কার্বন অক্সিজেন লিথিয়াম, এনএমআর কোনটা হবে, ঝটপট বলে ফেলো, এনএমআর কোনটা হবে?
সহজ তো, দেখো হিলিয়াম এটাতে প্রোটন নাম্বার কয়টা আছে? 2টা, ঠিক আছে। কার্বন প্রোটন নাম্বার কয়টা আছে? 6টা। অক্সিজেন প্রোটন নাম্বার কয়টা আছে? 8টা। লিথিয়াম প্রোটন নাম্বার কয়টা আছে? 3টা। 4 নম্বরে কোথায় পেলাম? লিথিয়ামে পেলাম, তো লিথিয়াম হবে হচ্ছে এনিমার। একইভাবে হাইড্রোজেনটাও কিন্তু একটা এনিমার, আর হাইড্রোজেন যে এনিমার এটার উপর বেস করেই আমাদের এমআরআই এর প্রিন্সিপালটা হয়েছে। তো এমআরআই এর যে প্রিন্সিপাল হয়েছে সেটা হলো এরকম, তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এই হাইড্রোজেনটা আসে তখন তার দেখা যায় যে তোমার যে রেজোনেটিং স্ট্রাকচারটা তখন কি হয়? চেঞ্জ হয়, মানে স্পিনটা চেঞ্জ হয় আর কি। নরমালি একটা স্টেবল কন্ডিশনে প্যারালাল স্পিন থাকে, পরে এটা অ্যান্টি প্যারালাল হয়ে যায় এরকম আর কি। যখন ম্যাগনেটিক ফিল্ডটা সরাই নেওয়া হয় তখন অ্যান্টি প্যারালালগুলো আবার প্যারালাল স্পিনে ফিরে আসার জন্য কিছু এনার্জি এমিট করে, এবং সেটাই আমাদের হচ্ছে ইমেজ আকারে হচ্ছে আমরা সেটাকে তোমার ইউজ করতে পারি আর কি। এখন দেখো যে এই যে আমরা এমআরআই ইউজ করবো, এমআরআই আমরা কোথায় কেন ইউজ করবো? আমরা বলে থাকি এমআরআই এর মেইন কাজ হলো আমাদের সফট টিস্যু যে স্ট্রাকচারগুলো আছে, মানে ইউজেস যদি বলি, এমআরআই ইউজেস যদি বলি, যেখানে বলতেছি সফট টিস্যু ডেলিনিয়েশন সবথেকে ভালো। তো দেখো সফট টিস্যু ডেলিনিয়েশন ভালো মানে কি? এটা হলো ব্রেনের টিউমার, স্পাইনাল কর্ডের টিউমার, লিগামেন্ট টিয়ার, ঠিক আছে? এইসব জায়গা ডিটেকশনের জন্য এমআরআই হচ্ছে একদম সুপিরিয়র মোস্ট ইমেজিং টুল, ঠিক আছে? সুপিরিয়র মোস্ট ইমেজিং টুল, ঠিক আছে? আচ্ছা, যেমন তাহলে যদি পরীক্ষায় যদি এরকম একটা প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ অফেন ইউজড টু ডিটেক্ট টিউমার ইন দ্য ব্রেন, ব্রেন টিউমার ডিটেক্ট করার জন্য কোনটা ইউজ করা হয়? বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ব্রেন টিউমার, স্পাইনাল কর্ড টিউমার, যা কিছু বলো না কেন, সফট টিস্যু ডেলিনিয়েশন সবথেকে ভালো দেয় হচ্ছে এমআরআই। এমআরআই, ঠিক আছে? এমআরআই, ঠিক আছে? কি ইউজ করবো? এমআরআই। এখন দেখো ডেন্টাল টেস্টের এই কোশ্চেনে অপশনে এমআরআই ছিল, রেডিও ওয়েভ ছিল। আমি কি সরাসরি রেডিও ওয়েভ ব্যবহার করতে পারবো? না, রেডিও ওয়েভ ব্যবহার করবো ইন দ্য ফর্ম অফ এমআরআই, যেহেতু আমাদেরকে বলা হয় চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখানে বেস্ট অ্যান্সার হিসেবে আমরা এমআরআই সিলেক্ট করবো। আচ্ছা, যে এমআরআই ইউজেস বলা আছে এখানটাতে, যেমন যে ব্রেন টিউমার, তারপর হচ্ছে তোমার যা যা আছে, ব্লাড ভেসেল, ডিসঅর্ডার অফ দ্য ব্লাড ভেসেল, ওকে। এখন ব্রেনের যে তোমার ব্লিডিং আছে, ব্লিডিং অফ দ্য ব্রেন, ট্রমার জন্য যে কোনো কিছু আমরা সফট টিস্যু ডেলিনিয়েশন ভালো লিখবো। হোয়াট টাইপ অফ রে আর রেডিয়েটেড বাই হিউম্যান বডি, হিউম্যান বডি থেকে কোন রে রেডিয়েট হয়? এটা অ্যান্সার করো তো, একটু আগে বলেছি ভাইয়া। ঝটপট, ভেরি গুড, মিডল আই, মিডল আই। এখন এটা হলো একটা এমআরআই মেশিন, ছবিটা খুবই বাজে, তোমাদের বই আছে, জাস্ট এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখানো যায়, ম্যাগনেটিক ফিল্ড থাকে পেশেন্টের ভিতরে, এখানে থাকে পেশেন্ট ম্যাগনেটিক ফিল্ড দেখানো হয়। এখন পেশেন্টকে ম্যাগনেটিক ফিল্ডে যে দেওয়া হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের তোমার স্ট্রেংথ কত সেটা তোমার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। চলো করবো। এখন এই যে এখানে এই অড নাম্বার প্রোটন নিউটনের এনিমার এলিমেন্টগুলোর নাম লেখা আছে, হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন 13, কার্বন 13 নরমালি কার্বন কিন্তু এনিমার না, কার্বন 13 টা এনিমার, ফ্লোরিনটা হচ্ছে এনিমার। কেন কার্বন 13 এনিমার? কারণ কার্বন যেটা 12, এখানে তো 6 প্রোটন আছে, 6 নিউট্রন আছে, অড নাম্বার নাই, কিন্তু অড নাম্বার আছে কোথায়? কার্বন 13 তে অড নাম্বার নিউট্রন আছে, এই কারণে কার্বন 13 হচ্ছে এনিমার এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই এমআরআই ইনভেন্ট করার জন্য পল লটারবার্গ আর পেটার মেনসফিল্ড এরা হচ্ছে নোবেল প্রাইজ পাইছে মেডিসিনে। ছবি দেখো, এটা হলো একটা এমআরআই স্ক্যানের ছবি, এটা হলো একটা সিটি স্ক্যানের ছবি। এমআরআই স্ক্যানে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাই? সফট টিস্যুগুলো বেশ ভালো দেখতে পাই। তাহলে এমআরআই আর সিটি এর মধ্যে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা কি? তাহলে এমআরআই তে আমরা দেখবো সফট টিস্যু ভালো হবে, ঠিক আছে? সফট টিস্যু ভালোভাবে দেখবো। সফট টিস্যু মানে যে মাংস, ব্লাড ভেসেল, এগুলো আর কি। আর এমআরআই তে দেখো এই হার্ট টিস্যুগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে, মানে বোনস ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে বোনস ভালো বোঝা যাবে হচ্ছে, সরি সিটি স্ক্যান, এটা সিটি স্ক্যান, সিটি স্ক্যানে ভালো বোঝা যাচ্ছে বোনস গুলোকে। এখন আসি এমআরআই তে আমরা কোন ওয়েভটা ইউজ করি? এমআরআই তে আমাদের ইউজ করা হয় হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, এখন আসি সিটি স্ক্যানে কোন ওয়েভটা ইউজ করা হয়? সিটি স্ক্যানে অ্যাকচুয়ালি এক্স-রে, বাট এর স্ট্রেংথ অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে এক্স-রে করার জন্য যে স্ট্রেংথ থাকে তার থেকে 1000 গুণ বেশি স্ট্রেংথ সিটি স্ক্যানের ইয়েতে থাকে। হাউ মাচ ম্যাগনেটিক ফিল্ড নিড ফর এমআরআই? কোশ্চেনটা বলে দিই আমি, 0.5 থেকে 3 টেসলা। তোমাদের বইয়ে না থাকলে লিখে রাখবা, তোমাদের বইয়ে না থাকলে লিখে রাখবা, 0.5 থেকে 3 টেসলা, 0.5 থেকে 3 টেসলা। আচ্ছা, এখন আসি মেটালিক আয়ন ডিটেকশন। অ্যাকচুয়ালি মেটালিক আয়ন ডিটেকশনে সবকিছু কিন্তু আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র ফ্লেম টেস্ট। এখন তাহলে এই যে ফ্লেম টেস্ট যেটা আছে, ফ্লেম টেস্টে আমরা কি ইউজ করি? আমরা এখানে কি একটা ফ্লেম ইউজ করি, সেটা কি অক্সিডেশন ফ্লেম নাকি রিডাকশন ফ্লেম? এখানে আমরা অক্সিডেশন ফ্লেমটা ইউজ করি, অক্সিডেশন ফ্লেমটাকে আমরা এখানে ইউজ করি, ঠিক আছে? এখন এই ফ্লেম টেস্টে যে অক্সিডেশন ফ্লেম ইউজ করব, এই ফ্লেম টেস্ট থেকে আমার কি কি পড়া লাগবে? পড়া লাগবে হচ্ছে কালার অফ দ্য ফ্লেম, কালারগুলো পড়া লাগবে। কোন মেটালিক আয়ন কি কালারের ফ্লেম দিচ্ছে সেটা পড়া লাগবে। এছাড়া দেখো কিছু বেসিক রেডিক্যাল অফ সল্টের কিছু টেস্ট আছে, হিট টেস্ট আছে, তারপর টেস্ট আছে, বোরাক্স বেড টেস্ট আছে, কোবাল্ট নাইট্রেট টেস্ট আছে, এগুলো জাস্ট রিডিং দিবা, বাট ফ্লেম টেস্টটা ডিটেইলস করতে হবে। চলো, এই যে আমরা এখানে ফ্লেম টেস্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা সবগুলা আয়নকে টেস্ট করার জন্য তার ক্লোরাইড সল্ট নেওয়া লাগবে। তার কোন সল্ট নিব আমরা? ক্লোরাইড সল্ট নিব। ক্লোরাইড সল্ট নেওয়ার জন্য আমার এখানে লাগবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তো কেন আমরা ক্লোরাইড সল্ট নিই? কারণ হলো ক্লোরাইডটা সল্টটা হচ্ছে এটা হলো ইভাপোরেশন বা ভ্যাপোরাইজেশন হতে ইজি হয় আর কি, ঠিক আছে? যেমন এই যে দেখো এখানে দেখা যাচ্ছে রিঅ্যাকশনগুলো, তো এগুলো আসলে মেডিকেলের জন্য আমাদের দরকার নাই রিঅ্যাকশন, তবে যে এমসিকিউটা আছে সেটা করতে হবে। হুইচ মেটাল অ্যাটম প্রোডিউসেস গোল্ডেন ইয়েলো কালার ইন ফ্লেম টেস্ট? খুব ইজি, বাচ্চারা পারে, বাচ্চারা মানে যারা একদম নতুন নতুন এসএসসি করছে তারা পারে। কোনটা হবে অ্যানসার? সোডিয়াম। তাহলে এখন দেখো আমার করতে হবে কি, নেগেটাইভে কি কালার দেখা যায়, আর হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি কালার দেখা যায়। কেন এই কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে হচ্ছে আমরা ইম্পিউরিটি আইডেন্টিফিকেশন করতে পারি। যেমন হচ্ছে তোমার অনেক কোনো কিছু মিক্সচার সল্ট যদি থাকে, মিক্সচার সল্ট যদি থাকে, ধরো সোডিয়াম পটাশিয়ামের মিক্সচার সল্ট আছে, তো এটা তুমি খালি চোখে দেখে কিন্তু বুঝতে পারছো না, তখন তুমি সেটা ব্লু গ্লাস দিয়ে অবজারভেশন করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে যদি পটাশিয়াম হয় তাহলে এটা দিবে হচ্ছে পেল ভায়োলেট, এগুলো আমি মুখস্থ করতে হবে, হ্যাঁ? পটাশিয়ামের জন্য পেল ভায়োলেট, কপারের জন্য ব্লুইশ গ্রিন, সোডিয়ামের জন্য গোল্ডেন ইয়েলো, ক্যালসিয়ামের জন্য ব্রিক রেড। খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলো মেডিকেল মেশিনে দেখো ছোট একটা বক্স থেকে মোট 3 বছরে 3 বার প্রশ্ন চলে আসছে, 18 19 19 20 19 20, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ছবিতে আমরা দেখো দেখাইছি যে লিথিয়ামটা কেমন হইছে, এটাকে বলি ক্রিমসন রেড, হ্যাঁ? পটাশিয়ামটা দেখো একটু মানে পেল ভায়োলেটের মতো হইছে, কপারটা দেখো ব্লুইশ গ্রিনের মতো হইছে, ছবিটা একটু দেখানো আর কি, ঠিক আছে? হুইচ ওয়ান ইন ফ্লেম টেস্ট শোজ গোল্ডেন ইয়েলো? কি হবে? সোডিয়াম, ঠিক আছে? ওকে, এখন তুমি এখানে দেখো আমরা অন্যান্য বইয়ে কিছু ইনফরমেশন লিখে দিয়েছি, যেমন তোমার বেরিয়াম, এটা হচ্ছে দেখা কি মানে অ্যাপেল গ্রিন, ঠিক আছে? অ্যাপেল গ্রিন বলি আমরা, বেরিয়াম দেখা হচ্ছে অ্যাপেল গ্রিন। লিথিয়াম এটা দেখা হচ্ছে ক্রিমসন রেড, এটা ইম্পর্টেন্ট ভাই পরীক্ষার জন্য, হ্যাঁ? আচ্ছা, গর্জিয়াস রেড দেখা হচ্ছে স্ট্রনশিয়াম, ওকে? এই দুটো মাস্ট করতে হবে, বাকিগুলো নাইস টু নো, এই দুটো মাস্ট। আর এই যে এখানে যে চকটা আছে এটা হচ্ছে মাস্ট। এখন আসি এই যে আমাদের ফ্লেম টেস্টে তোমার হচ্ছে কালার দিবে না কারা কারা, ফ্লেম টেস্টে কালার দিবে না কারা কারা, খুব ইম্পর্টেন্ট। দেখো নো কালার ইন ফ্লেম টেস্ট, নো কালার ইন ফ্লেম টেস্ট, যে একটা জানি লিখতে থাকো ফ্লেম টেস্ট, কারা কারা ফ্লেম টেস্টে কোনো কালার দিবে না, ঠিক আছে? এখন আসি কারা কারা কালার দিবে না, তাহলে আমরা লিখে ফেলি। আমরা জানি যে ফ্লেম টেস্টে কালার দিবে না হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, জিঙ্ক, বেরিলিয়াম এবং আয়রন, এরা ফ্লেম টেস্টে কোনো কালার দিবে না। এগুলোর জন্য যারা নিমোনিক চাও তাদের জন্য একটা নিমোনিক ভাইয়া লিখে দিতে পারি, অবশ্যই বাংলায় নিমোনিক। আমি এভাবে পড়ি অনেক সময়, মাগো শিখা যেন বাসায় ফিরে এলো, অর্থাৎ অ্যালুমিনিয়াম কিন্তু কোনো কালার দেয় না। মাগো দিয়ে ম্যাগনেসিয়াম, যেন দিয়ে জিঙ্ক, বাসায় দিয়ে বেরিলিয়াম, আয়রন দিয়ে হলো ফিরে, আর অ্যালুমিনিয়াম হলো এল, ঠিক আছে? আচ্ছা, তো শিখা ফিরে আসছে মানে কি? এরা শিখা পরীক্ষা যেটাকে আমরা ইংলিশে ফ্লেম টেস্ট বলি, এটাতে কোনো কালার দিবে না, এটাতে কোনো কালার দিবে না, ঠিক আছে? ভেরি গুড, ওকে। এখন তাহলে বলো এটা অ্যানসার কি হবে? হুইচ ক্যাটায়ন শো রেডিশ পিঙ্ক কালার থ্রু ব্লু গ্লাস? ব্লু গ্লাস দিয়ে রেডিশ পিঙ্ক কালার কোনটা দিয়েছে? রেডিশ পিঙ্ক, ঠিক আছে? কোনটা দিয়ে তুমি অ্যানসার করো, এটা কত নাম্বার কোড? ঠিক আছে। আচ্ছা দেখো রেডিশ পিঙ্ক, এই যে পাইছো, এটাই হচ্ছে পিঙ্ক, রেডিশ পিঙ্ক আর কি, হ্যাঁ? পটাশিয়াম, অ্যানসার হবে হচ্ছে পটাশিয়াম, অ্যানসার হবে পটাশিয়াম। পটাশিয়াম আছে অপশনে, পটাশিয়াম, ঠিক আছে? অ্যানসার করো পটাশিয়াম, অ্যানসার করি, ঠিক আছে? অপশন বি, ঠিক আছে পটাশিয়াম, ভেরি গুড। রেডিশ পিঙ্ক দিবে হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম কি কালার দেয়? ক্যালসিয়াম কি কালার দেয়? আচ্ছা, ব্লু গ্লাস দিয়ে কোনটা দিবে? এই যে এখানটাতে দেখো পেল ভায়োলেট দিতে নরমালি, আর হচ্ছে তোমার নরমালি অবজারভেশন নেগেটিভ দিবে পেল ভায়োলেট, আর ব্লু গ্লাস দিয়ে দিবে হচ্ছে রেডিশ পিঙ্ক, ঠিক আছে? আর ব্লু গ্লাসে কোনো কালার দেয় না সোডিয়াম আর কপার, সোডিয়াম আর কপার কোনো কালার দেয় না, এটা হচ্ছে নো কালার, এটা হচ্ছে নো কালার, ঠিক আছে? মানে কোনো নো স্পেসিফিক কালার, নো স্পেসিফিক কালার, এটা তো কোনো স্পেসিফিক কালার নাই। আচ্ছা, ক্যালসিয়ামের কালার কি হবে? লাইট গ্রিন, এটা কিন্তু মেডিকেলে আসা, ঠিক আছে? গ্রিন, ওকে। তার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা কিন্তু আমাদের ক্লাসে একদম লাস্ট পর্যায়ে চলে আসি, আজকে একদম মাঠের আগে শেষ করব প্ল্যান করছিলাম, সেভাবে ক্লাসটা আগাইছে। সো যেভাবে আমরা পড়াশোনাগুলো করলাম ক্লাস থেকে বেশিরভাগ জিনিস কিন্তু করা হয়ে গেছে, যেখানে যেখানে ভাইয়া বাসায় করতে বলছি তোমরা শুধু সেই জিনিসগুলো বাসায় গিয়ে রিভিশন করবা এবং অনেক অনেক প্র্যাকটিস করবা এবং আমাদের লাইভ এক্সামটা সম্মত দিয়ে দিবা আশা করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের সি1 এর সিলেবাসে এতটুকু ছিল, ক্রোমাটোগ্রাফি আজকে সিলেবাসে নাই, সলিবিলিটি, ক্রোমাটোগ্রাফি এগুলো আমরা সি3 তে পড়াবো। সলিবিলিটি, ক্রোমাটোগ্রাফি এগুলো আমাদের সি3 এর কন্টেন্ট, আজকে তো সি1 হলো।
এছাড়া অন্য কোনো কোশ্চেন থাকলে অ্যান্সার করতে পারো, বা কোশ্চেন থাকলে বলতে পারো, আমি অ্যান্সার করে দিচ্ছি আর কি। ঠিক আছে, আমি তো তোমাদের সাথে আছি, এই যে আমি অনলাইনে পাচ্ছি, ঠিক আছে, সবসময় অনলাইন ক্লাসে চলে আসবে, আশা করি আমাদের দেখা হবে। মাত্র তো জার্নিটা শুরু হলো, তাই না? আমরা আমাদের এই সম্পূর্ণ অ্যাডমিশনের জার্নিটা অনেক মেমোরেবল করে রাখবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য আমরা পড়াশোনাগুলো অনেক সহজ করে দিব, তোমরা সেভাবে পড়াশোনাগুলোকে মাথায় নিয়ে এগুলোকে যদি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা সাকসেসফুল হতে পারবা। সেখানেই আমাদের সার্থকতা থাকবে, তাই না? আচ্ছা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ সবাইকে।